ঢাকার পার্শ্ব জেলার নারায়ণগঞ্জে বন্ধু আফজাল হোসেনের বাড়ি। ব্যাপারটা তাকে জানালে সে জানায় তার বাবাই জমি বিক্রি করবে। সে চাইলে সেখান থেকে জমি কিনে নিতে পারে। বাড়ির একাংশ কিনে নিতে পারলে একটা আবাসস্থল নির্ধারিত হয়ে উঠবে। সেই বিশ্বাস নিয়ে দমটুকু দিলেও আফজাল হোসেনের পিতা কর্তৃক জমিটুকু আর দেওয়া হয়নি শরীফ আহমেদকে। কদিন ঘুরিয়ে ফিরিয়ে টাকার ব্যাপারটাও পুরোপুরি অস্বীকারে চলে আসে। পৈতৃক সম্পদের বিনিময়ে পাওয়া পুঞ্জীভূত সম্বলটুকুও বিলুপ্ত হয়ে গেল বিশ্বাসঘাতকতায়। নির্দিষ্ট আবাসহীন এই শহরেই বহু কষ্টে অতিবাহিত হতে থাকলো শরীফ আহমেদের দিন। প্রিয় সঙ্গিনী আর 2 কন্যা নিয়ে চলে গেছে তার একের পর এক কষ্টের সফল বুননের দিন। টাকার ব্যাপারটা অস্বীকারকৃত হয়ে উঠলে বন্ধুত্বের পরিচয়টাও যেন অস্বীকারে মিলিয়ে দেয় আফজাল হোসেন। রাজনীতি নিয়ে চরম ব্যস্ততা, বন্ধুর পরবর্তী হালচালের বার্তা জানাটা মোটেও প্রয়োজনীয় হয়ে ওঠেনি। শ্রাবণ যখন এবারই এলো, কেবল সন্ধ্যের ধারই বয়ে গেল এক একটা কথার তেজে। মনে হচ্ছিল পরিচিত কেউ। ফাতিহার ব্যাপারটা সামনে এলে সন্দেহ সেখানে স্থির করে দেয়। ভেবেছিল ফাতিহার জন্যই তার প্রতি তীব্র ক্ষোভ শ্রাবণের মনে। কিন্তু সেদিন বিপুর বিয়ের খবর পেয়ে যখন কাজের কাছে সত্যতা যাচাই গেলেন, ইফতেখারের বিয়ের কাগজপত্র ঘেটে এলেন আর সেখান থেকে স্পষ্ট অবগত হন শ্রাবণের পরিচয়ের ব্যাপারে। পিতার নামে শরীফ আহমেদ দেখতে অবিলম্বে মনে পড়ে যায় সেই অতীতের বন্ধুকে। ভাবনার পাতায় পাতায় আরো স্পষ্ট করেন এ বাড়িতে শ্রাবণের বউ হয়ে আসার কারণ। এতে বড় সৌভাগ্যবান মনে করলেন নিজেকে। একে তো শ্রাবণের রূপ, গুণ ও জ্ঞানের প্রাচুর্যতা, অন্যথায় বন্ধু থেকে নেওয়া পুরনো কথা। বড়ই আনন্দ জাগে যেন তার মনে শ্রাবণকে পুত্রবধূ হিসেবে পেয়ে। সেদিন কথা না নেওয়া হলে হয়তো আজ এমন একটা শ্রাবণ তার পাওয়া হতো না। আর তাই তখন পারভিনকেও খুব আনন্দ এবং অহংকারের সাথে বললেন শ্রাবণকে তিনিই এনেছেন। ভাবতে ভাবতে আঙুলগুলোর দিকেও তাকান আফজাল হোসেন। প্রতিপক্ষে সেই হামলাতেই হাতের কনিষ্ঠ আঙুল হারাতে হয়েছে তাকে। পায়ে পিঠে ছুরিকোপের দাগও আছে। শরীফ আহমেদ সময় মতো হাসপাতাল পর্যন্ত পৌঁছে না দিলে হয়তো পথেই রক্তাক্ত অবস্থায় প্রাণটা চলে যেত। আবারও শূন্য তাকায় উঠোনের দিকে, তাকায় ইফতেখারের বারান্দার দিকেও। ইফতেখারের জনশূন্য বারান্দা, কিন্তু স্ত্রী হওয়া সত্ত্বেও এর অর্ধেক দখলদার এখন শ্রাবণ। শুধু কি তাই, শরীফ আহমেদের অংশটুকুও নিতে এসেছে কড়াই গন্ডায়। তা ভেবেই মনে মনে হাসে আফজাল হোসেন। বুদ্ধিমতী মেয়ে পাঠিয়ে বড় বুদ্ধিমানের পরিচয় দিয়েছে বুঝি শরীফ আহমেদ। যাক, দেনা মিটিয়ে দেওয়া যাবে। তার আর কম আছে নাকি? প্রায় ইফতেখারের রাতের খাবার খাওয়া হয় সবার পরে। আজও একই কাণ্ড। মালামাল নামিয়ে ফিরেছে দেরি করে। শ্রাবণ অপেক্ষায়ও ধ্যানমগ্নই বসেছিল ঘুমানোর সময় হয়ে ওঠার পরও। ধ্যানে থাকার কারণে মোটরসাইকেলের আওয়াজ কানে পৌঁছালেও খেয়ালে ধরেনি ঠিকঠাক। ইফতেখার রুমে এসেই বলে, আমার জন্য বসে আছো? ধ্যানভঙ্গ হতেই জবাবহীন মশারির ভেতর থেকে নেমে আসে শ্রাবণ। চুলের খোপা করে চুপচাপ বেরিয়ে যায় খাবার দেওয়ার জন্য। ইফতেখার ঘড়ি চাবি রেখে ঘামে ভেজা শার্টটা চেঞ্জ করে পরক্ষণে হাত মুখ ধুয়েই খেতে চাই ওই ঘরে। খেতে বসেও শ্রাবণকে জিজ্ঞেস করে, সবার খাওয়া দাওয়া শেষ? ছোট করে জবাব দিয়ে বারান্দায় চলে যায় শ্রাবণ। ইফতেখার লক্ষ্য করছে তার গড়া অভিমান বেশ ভারী রূপ নিয়েছে। ভেবে রাখে ছাদে গিয়ে নিরিবিলি প্রহরে একটু হাঁটবে। কথায় কথায় চাঁদের জ্যোৎস্নায় অভিমান কাটাবে। তাই এখন কিছুই বলল না, খেতে মনোযোগ দেয় চুপচাপ। এরই মধ্যে আফজাল হোসেন আসেন এই ঘরে। ঘরে থেকেই মোটরসাইকেলের শব্দে বুঝতে পেরেছেন ইফতেখার আসছে। মিনিট কয়েক পর তাকে পাশের রুমে না পেয়ে এখানেই আসেন। আফজাল হোসেনকে দেখে বারান্দায় শ্রাবণ পায়চারিও থামিয়ে দেয়। আফজাল হোসেন ইফতেখারের কাছে যেতে যেতে শ্রাবণকেও ডেকে যায়। আসো, কথা আছে। কথা তো দূর, তার ডাকে বিরক্ত হয় শ্রাবণ, তবু এগোয়। তবে রুমের ভেতরে যায় না। দরজাকে সে হালকা হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। আফজাল হোসেন ইফতেখারের পাশে বসে শ্রাবণকে বলে, বসো আয়শা। শ্রাবণ একই জায়গায় দাঁড়িয়ে থাকে, বলে, বলুন, শুনতে পাচ্ছি। কথা অমান্য করায় বাবা ছেলে দুজনের চোখে শ্রাবণের দিকে ওঠে। আফজাল হোসেন সেদিকে তোয়াক্কা না করে কথা শুরু করে, কিন্তু ইফতেখার ঠিকই কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে মুখের উপর কথা অমান্য করায়। শ্রাবণ তার দৃষ্টি উপেক্ষা করে আফজাল হোসেনের মুখে তাকায় কথা শুনতে। আফজাল হোসেন ইফতেখারের উদ্দেশ্যে বলেন, বিয়ে যেভাবেই হোক না কেন সংসার তো হইছে। আমরাও জানছি, তারাও জানছে। আমরাও মানছি, তারাও মানছে। এতদিন ঘরের কাজকর্মে ব্যস্ত থাকায় কথায় এগোতে পারি নাই। এখন সব ঠিকঠাক হয়েছে। এবার তোর শ্বশুর শাশুড়িরে দাওয়াত করে আসার জন্য আলাপ আলোচনার আপ্যায়নও তো সম্পর্ক সুদৃঢ় হওয়ার দরকার আছে নাকি? ফোন নাম্বার থাকলে দে, আমি দাওয়াত করি তোর শ্বশুর শাশুড়ির কাছে। শ্রাবণ শুষ্ক চোখে তাকিয়ে কেবল তার নাটক দেখে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই মুখের ভঙ্গিমাতেও যেন তার বিরক্তি। সবই কেমন নাটকীয় দৃশ্য তার চোখে। দাওয়াত দিয়ে কি করতে চাইছেন তিনি হঠাৎ? এদিকে ইফতেখার খাওয়ার মাঝখানে পিতার কথার পরপর জবাব দেয়, শ্বশুর নেই, শাশুড়ি আর শালিকা আছে একজন। শ্বশুর নেই মানে কি হয়েছে?
প্রশ্ন করে দুজনের মুখেই তাকায় আফজাল হোসেন। শ্রাবণ নিশ্চুপ চোখে তাকিয়ে থাকে এবং ইফতেখারই আবার জবাব দেয়, মারা গেছেন বেশ কয়েক বছর আগেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দিন না ফুরাইতে কেমনে মারা গেল? অসুস্থ ছিলেন নাকি আগে থেকেই? শ্রাবণের দিকে তাকিয়ে আফজাল হোসেন জিজ্ঞেস করেন। কি হয়েছিল? শ্রাবণ সহজ কথায় শুকনো মুখে জবাব দেয়, হার্ট ব্লক ছিল। আফজাল হোসেন চিন্তিত মুখে একটু থেমে থাকেন, পরক্ষণে বলেন, তোমার আম্মার সাথে যোগাযোগ করা যাবে? ওনার কাছে দাওয়াত করি তবে। না, করা যাবে না। দাওয়াতেরও কোনো প্রয়োজন হবে না, আম্মা আসবেন না। আবারও ক্ষিপ্ত চোখে তাকায় ইফতেখার। আফজাল হোসেনও মুখের উপর জবাব পেয়ে লজ্জিত হন, তবুও বলেন, সে কি মেয়ের সংসার দেখবো না আয়শা? মেয়ে তো নিজে নিজেই সংসার গড়ে নিয়েছে, তাই এখানে দেখার কিছু নেই। রাগ করে আছেন নাকি তোমার উপরে? সেটা আমার আর আমার মায়ের ব্যাপার, আমাদের গণ্ডির মধ্যেই থাক, আপনার না জানলেও চলবে। ফোন নাম্বার থাকলে দাও, আমি কথা বলে দেখি ব্যাপার সহজ করতে পারি কিনা। রাগারাগি হইতেই পারে, স্বাভাবিক, আমাদের মাঝেও তো হয়েছিল, সেই তো মানলামই। কতক্ষণ আর রাগারাগি? তবে বিপু ভাইয়ের ব্যাপারটা মানছেন না কেন? কান্তাও তো চেয়ারম্যান বাড়ির বউ, ঘরে তুলছেন না কেন তাকে? এক আলোচনার মধ্যে আরেক ব্যাপার বড়ই অপ্রত্যাশিত ছিল যেন আফজাল হোসেনের কাছে। তবুও নিয়তি হারিয়ে দেয় এই মেয়েটার যুক্তির কাছে। বিপুর ব্যাপারটা একদমই মাথায় নিয়ে আসেননি তিনি, অথচ সময় উপযোগী বাক্যে কোপ মারতে দেরি করেনি শ্রাবণ। আফজাল হোসেন খানিক চুপ থেকে বলেন, দেখা যাইব পরে সবই, তোমার যা বললাম তাই করো। সম্পর্ক করছো যখন, আমাদের তোমার বাড়ি যাওয়া হইব, তোমার আম্মাও আসবো মেয়ের কাছে, এই নীতি। দেখো দাওয়াত করার সুযোগ করতে পারো কিনা। আমার আম্মাকে দাওয়াত না করলেও হবে, আপনার জন্য এখন বিশেষ জরুরি কান্তার পরিবার। এলাকার সবারই চেনা জানা ওই পরিবার। আপনি রাস্তায় বের হলেও যেমন পুত্রবধূর কথা জিজ্ঞেস করবে লোকে, ওই পরিবার থেকে কেউ বের হলেও মেয়ের শ্বশুর বাড়ির কথা জিজ্ঞেস করবে। মানলো কি মানলো না, কানে মুখে হতেই থাকবে সময় যত গড়াবে। আমার পরিবার কেউ চেনেও না, এলো কি এলো না তার খবরও রাখবে না। আমার পরিবারের চিন্তা বাদ দিয়ে আপনি কান্তার পরিবার নিয়ে ভাবলেই ভালো হয়। দুইটা পরিবারের সম্মান বাঁচে, একটা নারীর অধিকার বাঁচে। আফজাল হোসেন আর কথা বলারই ইচ্ছে রাখলেন না, চুপচাপ উঠে চলে গেলেন। ইফতেখার শুধু শ্রাবণের মুখের উপর জবাব দেওয়ার প্রতি ক্ষিপ্তই নয়, দাওয়াত সম্পর্কিত উদ্যোগে বাবার প্রত্যাশার অপূর্ণতায় হতাশাগ্রস্ত হয়। আফজাল হোসেন দালান ঘর ছুতে ছুতে প্লেটের খাবারটুকু শেষ করে প্লেটেই হাত ধুয়ে নেয় ইফতেখার। পরক্ষণেই শ্রাবণকে বলে, এসবের মানে কি? আব্বা দাওয়াত করতে চাইলেও তুমি নিষেধ করলে কেন? শ্রাবণ জবাব না দিয়ে এগিয়ে এসে পানি ভর্তি প্লেটটা তুলে নিয়ে যায়। ইফতেখার বড্ড অসন্তুষ্ট হয় তার আচরণের উপর। সে শ্রাবণের পিছনিতে রান্নাঘরেই যায়, আবারও জিজ্ঞেস করে, আমি কিছু জিজ্ঞেস করেছি তোমাকে, জবাব দিচ্ছ না কেন? নিষেধ করার পরেও বারবার এমন আচরণ কেন করো আব্বার সাথে? শ্রাবণ হাতের কাজ শেষ করে ফিরে তাকায় তার দিকে, সুস্পষ্ট কণ্ঠে জানতে চায়, ভুল কি বললাম? সঠিক কোনটা বললে তাই তো বুঝলাম না। আব্বা একটা প্রস্তাব নিয়ে এলেন আর তুমি তা পরিবার পর্যন্ত না পৌঁছাতেই নিজে প্রত্যাখ্যান করে দিলে, এটা সঠিক বলতে চাইছো তুমি? এর চেয়ে বড় ব্যাপারগুলো কি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না? আমার পরিবার দাওয়াতের প্রত্যাশায় বসে থাকেনি। দাওয়াত এখন কান্তার পরিবারের যাওয়াটা ভীষণ জরুরি। একটা বিবাহিতা মেয়ে বাবার ঘরে পড়ে আছে, স্বামীর পরিবার যেখানে স্বীকৃতি দেয়নি এখন পর্যন্ত, দাওয়াতটাকে আগে সেখানে যাওয়া প্রয়োজন না? বিয়েটা আমি সম্পন্ন করে রেখেছি এবং ভেবেই রেখেছি, সময় সুযোগ ফুরিয়ে যায়নি। তাছাড়া কান্তাকে ফেলেও দেয়া হয়নি এই পরিবার থেকে, বরং কান্তাকে টেনে এনে তুমি নিজেকে ঢেকে নেয়ার চেষ্টা করছো। সব কিছুতে মাতব্বরি ভালো না। আব্বা যেখানে তোমার পরিবারের সাথে যোগাযোগের মাধ্যম খুঁজলেন, সিদ্ধান্তটা তোমার পরিবার থেকে আসতো। সেই সুযোগ না রেখে মুখের উপর এভাবে জবাব দেওয়া কি তোমার উচিত হয়েছে? অনুচিত হলেই বা আর কি, আমি তো আগেই আপনাকে জানিয়েছি, শ্রাবণ বেয়াদব। তুমি বেয়াদব নাও, কিন্তু মনের ভেতর ভারী ক্ষোভ জমা রেখেছো আমার বিষয়টা নিয়ে। এই একটা বিষয়ের উপর এত ক্ষোভ নিয়ে লড়ে যাওয়া তো ঠিক না শ্রাবণ, অনেক হয়েছে, থামো এবার। তোমাকে বারবার বলে আমি বোঝাতে পারছি না, বুঝাতে বুঝাতে নিজেই ক্লান্ত হয়ে যাচ্ছি, তবু তোমার কোনো ক্লান্তি নেই। কেন আব্বার বিরুদ্ধে অবিরত লড়তে চাইছো এভাবে? কি লাভ এত সবে? এমনিতেই দুপুরে আফজাল হোসেনের সাথে পরিবার নিয়ে প্রত্যক্ষতা করার পর থেকে তার মনটা বিবশ হয়ে আছে। এখন ইফতেখারের শক্ত গলা যেন তার মেজাজেও অনেকটা প্রভাব ফেলে দেয়, যার জন্য মুখ ফসকে বেরিয়ে আসে, আমি লড়তে এসেছিলাম নারীর জন্য, কিন্তু ওনার প্রতি ক্ষোভ আমার শুধুমাত্র ওই নারীরই না। তবে কিসের ক্ষোভ তোমার? প্রশ্নে শ্রাবণ নিজেই থমকে আসে নিজের ক্ষোভ স্পষ্ট করার মতো ভুল করায়।
মুখ এভাবে ফসকালো কেন? উফ, এখন যে এটা নিয়েই ঘাটতে থাকবে ইফতেখার। নিজের উপর নিজেই বিরক্ত হয় শ্রাবণ। ওদিকে ইফতেখার উদ্গ্রীব জবাবের প্রত্যাশায়। বলো কিসের ক্ষোভ? আমার আল্লাহ ব্যতীত তার কেউ না জানো। না, তোমায় বলতে হবে। কথার অর্ধেক বাকে কেন থেমে যাবে? আমি কথা তুলতেই চাইছি না, আপনি বাঁক খুঁজে বেড়াচ্ছেন কেন? আমি যে জন্য লড়তে আসিনি সেটা অপ্রকাশই থাকুক। আমাকে এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করা থেকে বিরত থাকুন। ওসবে আমার কিছু বদলাবে না। কিন্তু তোমার জন্য এই পরিবার বদলে যাচ্ছে। আমরা কেউই প্রত্যাশা করছি না এমন অশান্তির। তুমি বারবার সেখানে জটলা পাকিয়ে যাচ্ছ। আমি কোনো অশান্তির চেষ্টা করছি না। কিন্তু হচ্ছে তো। খানিকটা ধমকে উঠে ইফতেখারের গলা। শ্রাবণ পূর্বের মতোই শক্ত গলা স্পষ্ট রেখে বলে, বেশ তো, আমার জন্য যখন শান্তি বদলে যাচ্ছে তবে আমি চলে যাব। হনহন পায়ে দালানে চলে আসে সে। ইফতেখার ক্ষিপ্ত চোখে তাকিয়ে থাকে তার যাওয়ার দিকে। শ্রাবণের জেদ তার মনোপুত হচ্ছে না, নিজের মেজাজ চড়ে যাচ্ছে তাতে। অথচ নিজেকে শান্ত রাখার তীব্র চেষ্টা বহমান তার মাঝে। গেটে তালা লাগিয়ে উঠোনে পায়চারি করে সে কিছুক্ষণ। পরক্ষণে ঘরে এসে দেখে শ্রাবণ ঘুমাতে প্রস্তুত। তাই সেও আর কথা বাড়ায়নি কোনো। নিজের মধ্যেও জমিয়ে রেখেছে কিছু স্বল্প মেয়াদী ক্ষোভ। সকালে ঘুম থেকে উঠেই শুধুমাত্র পরীর সাথে সাক্ষাৎ করে বেরিয়ে গেছে শ্রাবণ। যাওয়ার আগে বলে গেছে, আম্মাকে বলো নাস্তা তৈরি করতে, আমি চলে যাচ্ছি। চলে যান মানে? কই যান ভাবি? মায়ের কাছে। সে কি, ফিরতে না ফিরতে আবার কি জন্য? এত কিছু বলার সময় নেই, তোমাকে যা বললাম বলে দিও, নয়তো সকালের নাস্তা রেডি হবে না সময় মতো। এইটুকু কথা রেখে তখনই দ্রুত পায়ে বেরিয়ে যায় শ্রাবণ। পরে বিস্মিতভাবে খানিক দাঁড়িয়ে থেকে ভোদর দেয়। দরজা চাপানো থাকায় ডাকেও না আবার পারভিনকে। সকাল তো এখনো ফুটেনি ঠিকঠাক। কাকা তো ঘরে, যদি ঘুম নষ্ট করে দেয় সে। একটু অপেক্ষা করে তাই। ভাবতে থাকে ভাবির আবার কি হলো, কাল রান্নাবান্না নিয়ে যুদ্ধ করে আজই আবার বাড়ি ছাড়লো কেন। ভাবতে ভাবতে নিজের দিনলিপি অনুযায়ী টুকটাক কাজ সেরে নেয় পড়ি। কিছুক্ষণ পর বাইরে গোয়ালের কাছে পারভিনের গলা শুনতে শ্রাবণের বার্তা পৌঁছে দেয়। রান্নাবান্নার কাছে পারভিনকেই হাত দিতে হয় রাগ নিংড়াতে নিংড়াতে। একদিনেই বুঝি হাঁপিয়ে গেছে গুণবতী। ভোর হলেই যখন তখন ছুটে বাপের বাড়ি। আবারও চিলের মতো হট্টগোল পাকাতে উড়ে এসে জুড়ে বসে যায়। যাবে যখন একবারে যায় না কেন। নাকি গেলই এবার। ইফতেখার ঘুম থেকে উঠেছে দেরিতে। অলসভাবে ফ্রেশ হতেও সময় নিয়েছে নিজের মতো করে। নাস্তার জন্য টিনচালার ঘরে গেলে রান্নাঘরে দেখতে পায় মাকে। জিজ্ঞেস করে নাস্তা করা যাবে কিনা। পারভিন হ্যাঁসূচক জবাব দিতেই নাস্তা দিতে বলে তার পুরনো ঘরে গিয়ে বসে। পরীকে দিয়ে রুটি সবজি পাঠিয়ে দেয় পারভিন। পরি নাস্তার থালা দিয়ে আবার পানির জগ নিয়ে আসে। ইফতেখা জিজ্ঞেস করে, তোর ভাবি কোথায়? দেখলাম না যে। ভাবি তো চইলা গেছে, আপনারে বইলা যায় নাই? চলে গেছে? কোথায়? বাপের বাড়ি। অহেতুক উল্টাপাল্টা বলে চমকে দেওয়া পরির স্বভাব, তাই বিশ্বাস নেয় না ইফতেখার সাথে সাথে এক টুকরো রুটি ছিঁড়ে মুখে তুলে বলে, সিরিয়াস সময় উল্টাপাল্টা বলবি তো মাইর খাবি। দেখলে সত্যিটা বল, না দেখলে চুপ থাক। দালানে কাজ করছে? আরে সত্যি কথা কইলেও যে বিশ্বাস করে না। আপনাকে এইসব তামাশা ভাল লাগে না। সকাল সকাল বের হইয়া ভাবি আমারে জানাইলো উনি চলে যান। তাই যেন আম্মারে বইলা দেই নাস্তা তৈরি করতে। জিগাইলাম কই যান, জানাইলো মার কাছে যাই। এর পরেও বিশ্বাস না করলে এইবার নিজে খুঁজা বাইর করেন গিয়া। ঠমক নেড়ে চলে যায় পরি। ইফতেখার বসে থাকে থমকানো মুখে। মুখে রুটিও নড়চড় হচ্ছে না, বরং দাঁতের পাটি শক্ত চাপে পড়েছে অনুরাগে। শ্রাবণ সত্যি চলে গেছে, তার উপর অভিমান করেই। গতকাল থেকেই তো প্রায় কথা বলা বন্ধ করে দিয়েছিল তার সাথে। গতরাতেও কথায় মনোমালিন্য হলো দুজনার। শ্রাবণ বলল চলেই যাবে, তাই কি গেল সত্যি সত্যি? দিয়ে গেল তাদের অশান্তি থেকে মুক্তি। ক্ষিপ্ততায় মাথায় হাত বুলিয়ে উঠে যায় ইফতেখার। নাস্তা করা আর হয়ে ওঠে না তার। রুচি উড়ে গেছে মনে অশান্তি ছেয়ে যাওয়ায়। রুমে এসে হাত মুষ্টিবদ্ধ করে বসে থাকে কয়েক মিনিট। পরক্ষণে ফোন হাতে তুলে ডায়াল করে শ্রাবণের নম্বরে। এদিকে সুলতানা কিছুটা বিস্মিত হয়ে মেয়েকে সকালবেলা হাজির হতে দেখে। এই সময় হঠাৎ? শ্রাবণ মুস্কি হেসে বলে, কেন অসময়ে এসে পড়লাম? না আসবি তা বলিসনি যে আগে, তাই বলছি। হুট করেই একটা ভাবনা মাথায় এলো। মনে হলো এই সময়, তাছাড়া একটু প্রয়োজনও ছিল। কাপড়ের ব্যাগটা রেখে চলে গিয়েছিলাম যে, ওটা দরকার আছে। আরও একটা কারণও আছে। আবার কি? স্বাস্থ্য সেবা সংস্থায় আবেদন করেছিলাম না, প্রায় বছর ঘুরে মেসেজ এলো গত সকালে, শীঘ্রই জয়েনিং এর জন্য ডাকবে। তুই না বললি এটা হবে না? এত দেরি হচ্ছিল যে, তাই ভেবেছিলাম হবেই না বুঝি। এখন দেখি হয়ে গেল। ভাবলাম আসতেই যখন হবে এসেই জানাই তোমাকে। যাক ভালোই, খুশির খবর, ভালো কিছুর প্রত্যাশায়।
কিন্তু আমি তো দুশ্চিন্তায়। কেন? আমি তো ইফতিকে জানাইনি এখনো। চাকরি করতে আমাকে আগেই নিষেধ করেছিল। এটাতেও দেবে কি দেবে না তাও জানা নেই। তো বল, সরকারি চাকরি ভালো পদ, তবে দিবে না কেন? সুযোগ সবসময় আসে। তবুও বাইরে কাজ করার ব্যাপারটা পছন্দ করে না। আচ্ছা বাদ দাও, আগে জানিয়ে তো দেখি সে কি বলে, যদি একটু চেঞ্জ হয় মতিগতি। এই নিজেই দুশ্চিন্তায় পড়ে যাচ্ছিস, আবার নিজেই নিজেকে বুঝ দিচ্ছিস। শ্রাবণ যাতায়াতে ক্লান্ত মুখে হাসি বাঁকিয়ে বলে, হয়ে যায় মাঝে মাঝে। শিশির কোথায়? নিচে গেছে একটু, শাক খেতে মন চেয়েছে তার। এখন তো বেলা করে খুঁজতে হবে। তুই বস, পানি পান কর, ক্লান্ত দেখাচ্ছে তো মুখটা। শ্রাবণ কাঁধের ব্যাগটা বিছানায় রেখে পানির বোতল হাতে নেয়। মাকে পিছু ডেকে বলে, আম্মাজান, ওনার কিন্তু জামাই আদর হয়নি এখনো। বেচারা বিয়ে করেছে আজ কতদিন, লজ্জায় মুখ ফুটে একদিনও বলেও না। দাওয়াত করি না কেন? একা এলি কেন তবে? আমাকে নিয়ে যেতে পারে যেন এসে, তাই একাই চলে এসেছি না জানিয়ে। বল আসতে। তুমিই বলো। তুই বললে আসবে না কেন? শ্রাবণ জবাব দেয় না। পানি পান করে বোতলটা রেখে এগিয়ে যায়। মাকে পাশ থেকে জড়িয়ে ধরে চুলোর কাছে। মায়ের হাড়িতে দৃষ্টি রেখে আবেগঘন মনের কথা বলে, মানুষটা অন্যরকম ভালো মা, সামনে থেকেই দেখে নিও। এ যে কেমন সত্য কথা, মন থেকে ডেকো তুমি, সে চলে আসবে। আমি কিন্তু এজন্য এসছি আজ। ও বাড়ির প্রতিটি মানুষকে আমি আলাদা করে চিনে নিয়েছি মা। আফজল হোসেনের সাথে কারোরই হুবহু মিলে না। চুপ থাকতো, ওসব শুনতে ইচ্ছে করে না। শুধু এইটুকু বলবো যে বাবার ঘরে জন্মেছিস, যে বাবার কাছে ন্যায় অন্যায় শিখেছিস, সেই বাবার অমর্যাদা করিস না। ইনশাল্লাহ কখনো এমন পরিস্থিতি আমার সামনেই না আসুক যেখানে তোমাদের অমর্যাদা হয়। কোন দে, ইফতেখারকে কথা বলি। শ্রাবণ মুস্কি হেসে মাকে ছেড়ে যায় ফোন আনতে। ফোনের কাছাকাছি গিয়ে শুনে রিংটোন বেজে চলেছে। হাতে নিয়ে দেখে ইফতেখারে কল করে যাচ্ছে। এটি দ্বিতীয়বার। ঘুম ভেঙেছে তবে। মুস্কি হেসে ফোন রিসিভ করে শ্রাবণ, কিন্তু সে কণ্ঠ জাগানোর আগে ইফতেখারের সোজা প্রশ্ন, কোথায় তুমি? কণ্ঠধ্বনিতে মনের প্রতিক্রিয়া আন্দাজ করে নেয় শ্রাবণ। জবাবে বলে, মায়ের কাছে কেন? এলাম একটু মনকে শান্তি দিতে। আমার দূরত্বে যদি এবার আরো কারোর অশান্তি দূর হয়ে আসে। কথা বলে ইচ্ছাকৃত নিঃশ্বাস ছাড়ে শ্রাবণ। ওদিকে ইফতেখার উত্তেজিত শ্রাবণ দূরে চলে যাওয়ায়। দুদিন পর পর এসব ঝামেলা একদম ভাল লাগে না শ্রাবণ। আমি কি তোমায় চলে যেতে বলেছিলাম? বলেননি, তবে ইঙ্গিত করেছেন। আমি ইঙ্গিতও করিনি। তোমার মনটাই সবসময় ঝামেলা পাকাতে ওস্তাদ। মুখ টিপে কিঞ্চিত হাসে শ্রাবণ। প্রত্যাশিত প্রতিক্রিয়াই পাচ্ছে, তাই হাসি আসছে। তার চেয়ে বড় ব্যাপার, তার মন এখন ভালো আছে। ইফতেখারের প্রতি তো কোনো ক্ষোভ জন্মেনি তার মাঝে। আফজল হোসেনের কারণে যতটুকু মন ভার ছিল, ধীরে ধীরে তার রেশ কমে এসেছে সকাল নেমে আসার সাথে সাথে। তার উপর মায়ের কাছে এলে মনে বিরাজ করে অন্যরকম শান্তি। মুখে গড়া হাসি সংযত করে শ্রাবণ স্পষ্ট গলায় প্রত্যুত্তরে বলে, বেশ তো, তাই চলে এলাম। শ্রাবণ নেই, আপনাদের ঝামেলাও নেই। বেশি কথা বলো না, মেজাজ খারাপ হচ্ছে। বাড়ি আসো জলদি। সেদিন এই ভুলটা আমি করেছি। একা একা বাড়ি চলে যাওয়াটাই আমার চরম ভুল হয়েছে। স্ত্রীর মর্যাদার খুন হয়েছে, দারুণ শিক্ষাও পেয়েছি। তাই দ্বিতীয়বার শুধরে নিতে চাইছি। এবার নেয়ার হলে আপনি এসে নিয়ে যান, নয়তো আমি আর ফিরছি না। শ্রাবণ তো চলে যায়নি, তবে ফেরার জন্যই গেছে বুঝতে পেরে মনের সাথে কণ্ঠের উত্তেজনাও কিছুটা কমে আসে এবার। কি অদ্ভুত মর্জি তোমার! কি যে চাইছো বুঝি না কিছুই। ঝটপট বাড়ি আসো বলছি। হ্যাঁ শ্রাবণ, সেই অপেক্ষায় আপনিও বসে থাকুন। রাখছি, ফোনের ব্যালেন্স শেষ হচ্ছে আপনার। কল কেটে দিয়ে মৃদু হাসে শ্রাবণ। ইফতেখারকে মায়ের সাথে সাক্ষাতে আনার জন্যই এমন হুট করে তার চলে আসা। কোনোরকম বন্দোবস্ত ছাড়াই যদি ইফতেখার তাকে নিয়ে যেতে হাজির হয়, তাতেই সে সার্থক। ইফতেখার আবারও কল করে পরপরই। কল কেটে দিলে কেন? আপনি তো একই কথা বারবার বলবেন এখন, তাই একবার শুনেও বলেই আপনার ব্যালেন্স বাঁচিয়ে দিলাম। তুমি আসবে না? আবারও একই কথা বললাম তো, আপনি আসুন আগে। আমি চিনি না, তোমার চেনা আছে পথঘাট। যেভাবে গিয়েছো সেভাবেই ফিরে আসো। মা কথা বলবে আপনার সাথে, পথঘাট চিনে নিয়ে নেবার। কিসের কথা? কেন? এদিকে শ্রাবণ জবাব না দিয়ে মুস্কি হাসি সমেত ফোন দিয়ে দেয় সুলতানার কাছে। সুলতানা সালাম দিতেই চুপ হয়ে যায় ইফতেখার। ইতস্ততভাবে সালামের জবাব দেয়।
ভালো মন্দ জিজ্ঞেস করে জামাইকে প্রথমবারের মতো দাওয়াত করে নাস্তাদের বাড়ি আসার জন্য। না বলার সুযোগ নেই ইফতেখারের মাঝে। শাশুড়ির সাথে প্রথম কথা বলছে, তাও আবার ফোন কলে। এমনিতেই বিব্রত হয়ে আছে, তাই শান্ত ভদ্র ছেলের মতো জবাব দিয়ে দিল, ঠিক আছে। সুলতানা ফোন ফেরাতেই শ্রাবণ দূরে চলে গেল কথা বলতে বলতে। কি মা বলতে সব ঠিক হয়ে গেল? এসবও মাকে শুনিয়ে শুনিয়েই বলছো? কিঞ্চিত শব্দযোগে খিলখিলিয়ে হাসে শ্রাবণ, জবাব দেয়, না, দূরেই আছি। আপনার থেকেও দূরে, মায়ের থেকেও দূরে। তুমি আসলে দূরে গিয়েও শান্তি দেওয়ার মানুষ না। কেন? আপনি না শ্রাবণের জ্বালাতন সহ্য করতে সদা প্রস্তুত? ওসব রাখো এখন। কখন আসবে? আপনি যখন নিয়ে যাবেন। কখন আসবো? এখন হলে এক্ষুনি আসতে পারেন। নাস্তাও করিনি, উঠে চলে এসেছি। কেন নাস্তা তৈরি হয়নি? আমি পরীকে বলে এসেছিলাম আমাকে নাস্তার কথা বলতে। জ্যামের ভয়ে দ্রুত বেরিয়ে এসেছি, নাস্তা তৈরির সময় হয়নি। না তেমন কিছু না, নাস্তা বানিয়েছে মা, তোমার জন্যই খাইনি। রাখি। ইফতেখার আবার যায় নাস্তা করতে। মনের ভিতর এখনো কেমন হাসফাস লাগছে শাশুড়ির সাথে কথা বলার কারণে। অদ্ভুত রকমের ভয় যেন কাজ করছিল মুহূর্তটায়। সামনাসামনি হলে তখনও কি এমনটাই লাগবে নাকি? ভাবছে খেতে খেতে। এমন লাগার কারণ কি? লুকিয়ে লুকিয়ে শ্রাবণকে রেখে দিয়েছে বলেই কি ধরা পড়ার ভয় কাজ করছে মনে? তা ভেবেই নিজের উপর নিজে হাসে। তবে অস্বস্তি কাটে না। খাওয়া শেষে একবার ভাবে মাকে বলে যাবে, কিন্তু মায়ের গম্ভীর মুখ দেখে আর বলে না। এই অবস্থায় শাশুড়ির দাওয়াতের কথা বললে মোটেও সন্তুষ্ট হবেন না তিনি, তা বেশ ভালোই জানা। তাই আর বলেও না, ভাবে বাবাকে নিয়ে। বাবার গত রাতের প্রস্তাব নিয়েও। শ্রাবণের কৃতকর্মের উপর তার চোখে সন্দেহের জন্ম সেই শুরু থেকে। একের পর এক ধোঁয়াশা কেটে গেলেও পরবর্তী প্রতিক্রিয়ায় আবারও মনে হয় আরো রহস্য, আরো কারণ। আম্মার মৃত্যুর পরও আব্বার সাথে তার আচরণ ভালো না দেখাতেও এই সন্দেহ আবার স্থির ইফতেখারের চোখে। কারণ হিসেবে সামনে পড়ল কান্তাকে। এখন কান্তাও বিবাহিত, তারপরে এমন আচরণ কি কান্তাকে ঘরে তোলার লক্ষ্যে নাকি অন্য কিছু? এসব ভাবনার সময় অসময়ে ইফতেখারও ডুবে যায় ক্ষণে ক্ষণে। গোসল সেরে আবার কল করে শ্রাবণের ফোনে। শ্বশুরবাড়ি যাওয়া নিয়েও একটা বিব্রতকর চাপ সৃষ্টি হয়েছে তার মাঝে। জিজ্ঞেস করে, কি নিয়ে আসবো? কি নিয়ে আসবেন মানে? শ্বশুরবাড়ি যাচ্ছি, কি নিয়ে আসবো মানে তোমাদের কি খেতে পছন্দ, মায়ের বোনের কি পছন্দ? বিশেষ কোনো পছন্দ নেই, আনতে ইচ্ছে হলে আপনার ইচ্ছা অনুযায়ী আনবেন। তোমার কাছে ইচ্ছা না, সমাধান চেয়েছি। আসলেই ভেজাল। কল কেটে দেয় ইফতেখার। নিজে নিজেই ভাবতে থেকে কি নিয়ে যাবে। পরক্ষণে আবার কল করে, জি বলুন। পোশাক কোনটা পরবো? শ্রাবণ আশ্চর্যই হয় তার প্রশ্নে। অনুমানও করতে পারে সমস্যাটা কোথায়। জবাবে বলে, শেরওয়ানি পরে আসেন, 4 বেয়ারা ভাড়া করে পালকি নিয়ে আসেন। হ্যাঁ, মস্করা করো না, প্যারায় আছে অনেক। এখনই আসছেন? হ্যাঁ, কাজ আছে বিকেলের দিকে। আচ্ছা। আচ্ছা মানে কি? এর সমাধানও নেই তোমার কাছে? শ্রাবণ হাসে। ইফতেখার আবার জিজ্ঞেস করে, শার্ট পরবো নাকি টি শার্ট? শার্ট। কোনটা? সাদা রং, এটাই পরুন। ওকে। আরো বলে দেই, আবার না কল করেন। এবার ইফতেখারও মুস্কি হাসে। কাঁধে ফোন চেপে সাদা শার্ট গায়ে জড়াতে জড়াতে বলে, বলো তবে। তোমার গিফটেরটা? ওকে। আর তো কিছুই নেই নাকি? পারফিউম বাকি আছে? পারফিউম বাকি আছে। বেচারা বিপুর পারফিউমগুলো সব আপনি শেষ করে বসে থাকেন। আর কত অত্যাচার! আমি তো ঘরও আলাদা হয়েছে, বউ এলে সংসারও আলাদা। এবার তো অন্তত নিজের সামগ্রী নিজে গোছান। আমি গুছাচ্ছি না, যখন তুমি গুছিয়ে দিও। তৈরি হয়ে বেরিয়ে যায় ইফতেখার। বেশ কিছুক্ষণ পর আবারও কল করে শ্রাবণের কাছে। শ্রাবণ কাজে বিরতি নিয়ে কল রিসিভ করেই বলে, আবার কি? ঠিকানা। ও, ভুলে গিয়েছিলাম। অথচ একটু আগে আমাকে অগোছালো বললে। আপনি তো ইচ্ছাকৃত আর আমি অনিচ্ছাকৃত। কোনা পাড়ায় আসুন আগে, তারপর বাড়ির রাস্তা বলছি। আমি কোনাপাড়া বাজারের মোড়ে দাঁড়িয়ে আছি। এত তাড়াতাড়ি? জ্যাম পড়েনি বাসায়? দাঁড়ান, আমি শিশিরকে বলে দিচ্ছি, সে ওদিকেই আছে। ঝটপট শিশিরকে কল করে দেয় শ্রাবণ। শাক নিয়ে আসার পর মামা বাড়ি গিয়েছিল প্রয়োজনে। বাড়ি পথে রওনা হয়ে গিয়েছিল ততক্ষণে। বোনের কল পেয়ে আবার বাজারের কাছে যায় ইফতেখারকে খুঁজতে। ততক্ষণে কিছু মিষ্টান্ন কিনে নিয়ে অপেক্ষায় দাঁড়িয়েছিল ইফতেখার। দেখা পেতে শিশির হাস্যোজ্জ্বল মুখে এতটা আন্তরিকতার সাথে কথা বলছিল যে পরিচয় অস্বস্তি কেটে গেছে ইফতেখারের। পথের স্বল্পতায় মোটরসাইকেল টেনে হেঁটে বাকিটুকু আসে শিশিরের সাথে। অস্বস্তির শেষ প্রান্তে আসে সুলতানার মুখোমুখি হওয়ার পর।
সুলতানাও বড্ড স্বাভাবিক আচরণ করে গেলেন। রান্নায় ভারী ব্যস্ত শ্রাবণ ও সুলতানা। তার আগমনের পরপরই এই গরমে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত নিয়ে হাজির হয় শ্রাবণ। ইফতেখার গ্লাস নিতে নিতে বিড়বিড় করে বলে, যা লজ্জায় ফেললে আমায়। শ্বশুরবাড়ি এলে জামাইদের লজ্জায় রাখতে হয়। মুস্কি হেসে শ্রাবণ প্রত্যুত্তর করে পাশেই হেলমেট দেখে বলে, মোটরসাইকেল এসছেন? রেডি হও, চলো তবে এবার। এই শুরু হয়ে গেছে, আসতে না আসতেই। বাবাও এমন ছিলেন, এত কাছে আমার মামা বাড়ি, অথচ গেলেই তারা দেখতেন। চলো এবার। তুমি না মামা বাড়ি থাকতে? আমি তো নানুর সাথেই থাকতাম, নানু বেঁচে থাকা পর্যন্ত। মাকে তারা দেখতেন, আর যখন থাকতাম না তখন সবাইকেই। না বলে চলে এলে কেন তুমি? শ্রাবণ মৃদু হেসে জবাব দেয়, কোথায়? পরীর কাছে বলে এলাম না। আমার কাছে বলেছ? ঘুমোচ্ছিলেন তাই ঘুম নষ্ট করিনি। আমি তো ভেবেছি। কি? কিছু না। নিজ মুখে স্বীকার করে ইফতেখার তাকায় আবার তার দিকে। শ্রাবণ বলে, আমার কাপড় চোপড়ের ব্যাগ আছে একটা, আগেরবার ভুলে রেখে গিয়েছিলাম, এটা নিতে এলাম। আপনাকে মায়ের সাথে পরিচয় করানোর জন্য এলাম, কিন্তু ব্যাগটা নিব কিভাবে? মোটরসাইকেলে এলেন যে। দেখা যাবে, আমাকে দ্রুত যেতে হবে, কিন্তু কাজ ফেলে এসেছি। শুনলাম তো একবার। আসুন, বসুন। এসে তারা দেখালেও খুব একটা লাভ হবে না। জামাই আপ্যায়ন সেরে রওনা হতে হতেই তাদের বিকেল। আসার পথেই যতটাই অস্বস্তি, যাওয়ার পথে ততটাই স্বাভাবিক। তবে এও লক্ষ্য করে ইফতেখার, বহুদিন পর শ্রাবণকে নিয়ে আবার মোটরসাইকেলে। আর যখনই তাকে নিয়ে মোটরসাইকেলে চড়ে মনে পড়ে প্রথম দিনের কথা। শ্রাবণ না ছুঁয়ে ঝুঁকি নিয়ে চড়েছে তার সাথে, অথচ আজ দ্বিধাহীন ছুঁয়ে চলে যায় মাইলের পর মাইল পথ পাড়ি দিতে। সম্পর্কের মায়াজালি বুঝি বিস্তর মায়া ছড়িয়েছে এই দীর্ঘ পথ জুড়ে। বাড়ি ফিরেই তাড়া নিয়ে বেরিয়ে গেছে ইফতেখার, তার কাজ আছে। পুরো সন্ধ্যা বাইরে কাটিয়ে রাতে ফিরেছে বাড়িতে। শ্রাবণ এ সময় ছাদে ছিল পরি অর্পার সাথে, যোগ দিয়েছিল বিপু। আশেপাশে কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে, তাই বাইরে ঠান্ডা বাতাস বইছে, দেহ মন জোড়ানো বাতাস। তার উপর তাদের হাসি ঠাট্টার শব্দ নিচ থেকে প্রাণে শিহরণ জাগিয়েছে ইফতেখারের মনে। মনে হলো বাড়িতে আজ কতদিন পর হাসাহাসির টান বেজেছে। বাবা মায়ের ব্যাপারটা স্বাভাবিক হয়ে এলে হয়তো নিত্যদিনই এমন হাসাহাসির শব্দ ভেসে থাকতো এই সীমানা জুড়ে। দোষটা আসলে কোন দিকে ধাবিত করবে তা আসলে ভেবে পায় না। ক্ষণে মনে হয় সকল অশান্তির মূলে শ্রাবণ, ক্ষণে মনে হয় পিতামাতা। তবে ঢাল যেদিকেই থাকুক কেন তা দূর হয়ে যায় না। নিজের দিকেই এই প্রশ্নটা ছুড়লেই কেবল বুক ভরা হতাশার নিঃশ্বাস ভেসে ওঠে এই ভুবন বাতাসে। হাসি ঠাট্টার আমেজটা নষ্ট করতে ইচ্ছে হয় না, তাই শ্রাবণকে ডাকে না ইফতেখার। বাবা মা বাইরে দাঁড়িয়ে আছে, বকুল কাকার সাথে হিসাব নিকেশ নিয়ে কথা বলছেন উঠোনের এক কোণে দাঁড়িয়ে। সে তাই মাকেও ডাকে না খাবার দিতে, নিজ হাতেই প্লেট নিতে যায়। পারভিন হয়তো লক্ষ্য করেছিলেন বাইরে থেকে, তাই তিনি এগিয়ে যান, তরকারি বাটি এগিয়ে দেন, সাথে বিড়বিড়ও করেন, সেই কখন থেকে ছাদে? খেয়াল আছে কোনো? বড় আসছে যে বাড়িতে। ইফতেখার খেতে মনোযোগ দিয়ে বলে, থাক না মা, এত ছোট ছোট বিষয়ে খুঁত রাখলে হয়? আমি ইচ্ছে করেই ডাকিনি। গম্ভীর মুখে চুপ করে থাকেন পারভিন। ঘরের জানালাটা খুলে দেয় ঠান্ডা বাতাস প্রবাহের জন্য। আশেপাশেই হাঁটাহাঁটি করেন ছেলের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত। শেষ হতেই প্লেট গুছিয়ে রাখেন। ওদিকে বকুল চলে গেলেও ঘরে যায়নি আফজাল হোসেন। উঠোনের এ প্রান্ত হতে অপ্রান্ত হেঁটে ঠান্ডা হাওয়া গায়ে মেখে হিসাব মেলাচ্ছেন মনে মনে। ইফতেখারকে বের হতে দেখেই ডাকেন উঠোনের পশ্চিম প্রান্তে। এগিয়ে যায় ইফতেখার, জিজ্ঞেস করেন, কই গেছিলি? সকাল থেকে দেখলাম না যে। শ্রাবণও বাড়ি ছিল না। শ্রাবণদের বাড়িয়ে গিয়েছিলাম, সন্ধ্যার আগে তাকে বাড়ি নামিয়ে দিয়ে আবার বাজারে গেলাম কাজে। কেন, কোনো দরকার ছিল? কথা বলতাম, সারাদিন ভাবলাম, ভেবে দেখলাম শ্রাবণই ঠিক। সাত্তারের বাড়ি দাওয়াত পাঠানো দরকার। বিপুল বিয়ের আয়োজনটা এদিকেই সেরে নেই, কি কস? ইফতেখার এই আবছা আধারেই তাকিয়ে থাকে পিতার মুখের দিকে। হঠাৎ বিপুর বিয়ের আয়োজন ভাবনায় সাড়া দেয়। আব্বা এত শ্রাবণের দিকে ঘুরে থাকেন কেন? শ্রাবণ অবাধ্য হয়ে কথা বললেও তার উপর রাগ হন না কেন? তবুও প্রশ্নের প্রত্যুত্তরে সে বলে, আপনার ইচ্ছা। সাত্তারের কাছে যা, তুই সময় করে কথা বলে দেখ কি বলে। কবে আয়োজন করবেন? আগামী শুক্রবারের পরে শুক্রবার দেখ। কাকা যদি আয়োজন করতে না চান? সেটা তার ইচ্ছা, আমার আয়োজন আমার দিকে হইব। সে কেমনে মেয়ে পাঠাইব তা জিজ্ঞেস করে জেনে আসবি। আয়োজন না করতে চাইলে বউ 2-1 দিন আগে ঘরে তুইলা একদিনে এবারে আয়োজন সারব। ঠিক আছে, আপনি যেভাবে ভালো মনে করেন। কবে যাবি? দেখি, কাল সময় পেলে কালই। খালিদরে নিয়ে যাইস, একেবারে দাওয়াত করে আইস পরে শুক্রবারের জন্য। আচ্ছা, কিন্তু তার আগে আমারও কিছু কথা বলার আছে আব্বা, শ্রাবণের ব্যাপারে। এর চেয়ে ভালো সময় যেন হলো না ইফতেখারের। এবার আফজাল হোসেন তাকিয়ে থাকেন ছেলের মুখের দিকে। গল্পগুজব শেষ করে সব নেমে এসেছে ছাদ থেকে। ঠিক গল্পগুজব শেষ নয়, পরীর হাতে তাড়া খেয়ে বিপু পালিয়েছে, তাতেই তাদের আসর ভেঙেছে।
পরি বড় গলায় হুমকি দিতে দিতে সিঁড়ির ধাপগুলো অতিক্রম করে। বিয়ে করেছে, চাকরি পেয়েছে, অথচ এখন পর্যন্ত তাদের 5 টাকার বাদাম এনে খাওয়ায়নি। তাদের খাওয়া দাওয়া আটকে আছে বলেই নাকি কান্তার এবাড়ি আসাও আটকে আছে। এমন কথা শুনে বিপু কতক্ষণ মুখ পুরি বলে খেপিয়ে গেল। কবে নাকি অর্পা আর পরীকে ঈদের সালামি দিবে বলে কি কাজ করিয়েছে, সেই সালামির পাওনা এখনো পরিশোধ করেনি। তা নিয়েও দুই বোন ইচ্ছে মতো ঝেঁকে ধরল। তাদের ঝগড়া দেখতে দেখতে হাসিতে লুটোপুটো শ্রাবণ বিচারক হয়ে বসেছিল। বিচার কি করবে? পক্ষ বিপক্ষের কাহিনী আর অতীতের খোঁটা খামচা শুনেই তাদের যত হাসাহাসি। সর্বশেষ বিপু পালিয়ে এলে হুমকির গলা ছাড়ে পড়ি। আগামীকালকের মধ্যে যদি পাওনা পরিশোধ না করে এবং তাদেরকে চটপটি খাওয়াতে নিয়ে না যায়, তবে স্কুলের বাচ্চা কাচ্চা রাস্তা দিয়ে যতগুলো যেতে দেখবে সবার কাছে বদনাম রটিয়ে দিবে। যেন স্কুলের সীমানা জুড়ে হাসির তামাশা চলে তার কাহিনী নিয়ে। কান্তা বানুর কানে উল্টোপাল্টা ঢেলে গ্রিঙ্গি লাগিয়ে দিয়ে আসবে। কান্তার কথা মুখে তুলে সারতে পারে না, সামনে দেখে পারভিনকে। সাথে সাথেই মুখে তালা দিয়ে অর্পার ঘরে ঢুকে যায় পরি এক দৌড়ে। শ্রাবণ মুখ টিপে হাসে তার কাণ্ড দেখে। আর যাই হোক, বাইরের পরিবেশ ও দুষ্টুদের দুষ্টমি বড্ড ভালোই লেগেছে তার কাছে। খুশি মনে রুমে এসেই দেখতে পাই ইফতেখারকে ঘুমানোর জন্য বিছানা ঠিক করছে নিজ হাতে। মুখটা কেমন গম্ভীর হয়ে আছে। শ্রাবণ জিজ্ঞেস করে, খেয়েছি। সে কি, কখন এলেন? অনেকক্ষণ আগে। এতক্ষণ যাবত উপরে ছিল, অনেকক্ষণ আগে এসেও দেখা পায়নি। সেজন্য তার উপরেই রেগে আছে কিনা সন্দেহ শ্রাবণের। নাকি বাইরেই কোনো ঝামেলা করে এসেছে কারোর সাথে। নয়তো এমন কেন মুখটা? মশারি টানিয়ে দিতে দিতে শ্রাবণ দুশ্চিন্তা নিয়ে জিজ্ঞেস করে, কিছু কি হয়েছে? কি হবে? মন খারাপ মনে হচ্ছে। বাইরে কোনো ঝামেলা বাঁধেনি তো? না। কাজে মনোযোগ রেখেই একের পর এক প্রত্যুত্তর করে গেল ইফতেখার। শুয়ে পড়ল কপালের উপর হাত রেখে। শ্রাবণের সন্দেহ স্থির হলো নিজের এতক্ষণ যাবৎ ঘরে না থাকার দিকে। নয়তো বিকেলেও গেল, মন তার ভালো ছিল। বাইরে কিছু না হয়ে থাকলে তার কারণটা ছাড়া আর কি বা হতে পারে কারণ। তাই বিড়বিড়িয়ে বলল, আবহাওয়াটা ভালো লাগছিল, তাই উপরেই তো গিয়েছিলাম, একটু ডাকলেই হতো। কোনো রকম জবাব দিল না ইফতেখার। ভেবেছিল চাকরির কথাটা তুলবে। মন খারাপ থাকায় তাও আর বলতে সুযোগ পেল না শ্রাবণ। সকালে নাস্তা সেরেই স্কুলের জন্য বেরিয়েছে বিপু। পথ মধ্যে কান্তার সাথে দেখা করে যাওয়ার প্রয়োজন মনে করে কান্তাদের বাড়ি আসে। বারান্দায় তখন মাদুরে বসেছিল সাত্তার। শুরুতে তড়িঘড়ি করে প্রবেশ করলেও তাকে নজরে পড়তেই পায়ের গতি কমিয়ে নিয়েছে বিপু। সাত্তারের সামনে পড়া জড়তা তার আদৌ কমবে নাকি জানে নেই। যখনই বাড়ি আসে মনে হয় ওনার সাথে দেখা না হলেও বাঁচে। অস্বস্তিতে পড়তে হবে না, তবুও পড়েই যায়। বিপু হাঁটতে হাঁটতেই সালাম দেয়। বিড়বিড় শব্দে আজ সালামের জবাব কান পর্যন্ত পৌঁছেছে। বিপুর গলা শুনে ওদিকে ঘাড় বাঁকিয়ে উকি দিয়েছে শিরিন। বারান্দায় উঠে রান্নাঘরে তাকাতে বিপুও দেখে তাকে। সালাম দিলে হাসি মুখেই জবাব দিয়েছে শিরিন। জিজ্ঞেস করে, ভালোই আছে? জি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আছি ভালোই। কান্তা কোথায় কাকে? ঘরেই, যাও। বিপু ঘরে প্রবেশ করেই কান্তার রুমে যায়। মায়ের রান্নার কাজে এতক্ষণ যাবৎ সাহায্য করে এখন ঘরে এসে বিছানাপত্র গুছিয়ে এনেছিল। বিপুর গলা শুনেছে পিতাকে সালাম দেওয়ার সময়। ভেতরে আসবেই জেনে আর বের হয়নি তবুও। এখন দেখা পেতে মুস্কি হেসে সালাম দেয়। বিয়ের পর থেকে যখনই দেখা করতে আসে তার মুখাবয়বে লজ্জাদারুণ উপস্থিতি দেখতে পায় বিপু। আজও ব্যতিক্রম নয়। সালামের জবাব দিয়েই বিপু বিড়বিড় করে বলে, দিন দিন চেহারা বদলে যাচ্ছে। আপনার চোখ বদলাচ্ছে। বিড়বিড়িয়ে উত্তর দিয়ে কাঁথা সরিয়ে বসার জায়গা করে দেয় আগে। জবাবে মুস্কি হেসে পকেট থেকে টাকা নিয়ে গুনতে থাকে বিপু। পরক্ষণে কান্তার হাতটি তুলে নিয়ে মুঠো করে টাকা গুজে দিতে দিতে কথার প্রত্যুত্তরে বলে, প্রত্যাশা পূরণ হলে বদলাতেও পারে চোখ দুটো। টাকা গুজে দিলেও হাতটা ছাড়তে দেয়নি কান্তা, বরং টাকা না সামলে বিপুর হাত মুঠোয় সামলে নেয় সাথে সাথে। চেহারায় আশ্চর্যজনিত ভাব রেখে জিজ্ঞেস করে, এসব কি জন্য? আমার দায়িত্ব। আপনার নিজেরই কোচকাছি তো শুরু হলো না এখনো। আমার টাকার দরকার নেই, নিজের প্রয়োজনগুলো মেটাতে থাকে নাকি? আমার প্রয়োজনই তো দিলাম। কলেজের ফি পরিশোধ করো, পড়া শুরু করো। পড়বো না তো আর। এক কথা বারবার শুনতে ইচ্ছে করে না। যা বললাম তাই করো। হ্যাঁ, সময় চলে যায় কিন্তু। পড়লেই কি আর না পড়লেই কি? চাকরি বাকরি কি আর করা হবে? না হলেও পড়ো, কলেজটা অন্তত শেষ করো। আমি মোশাররফ স্যারের সাথে কথা বলছিলাম। পরীক্ষা না দেওয়ায় তেমন সমস্যা নাই, কলেজ যেতে বলছে। স্যারের সাথে দেখা করলেই হবে। মুঠোয় টাকা ধরিয়ে হাত ছাড়ে বিপু। মুখ মলিন করে রাখে কান্তা। বিপুকে বসতে বলে, বসেন। না, স্কুলে যাচ্ছি, দেরি হয়ে যাবে। নাস্তা করে যান। করে আসছি। চালের গুঁড়োতে চাপটি পিঠার আয়োজন করেছিল শিরিন আজ সকালের নাস্তার জন্য। সাত্তার ভ্যান নিয়ে বের হবে, বসেছিল নাস্তার অপেক্ষায়। তার নাস্তাটা শিরিন দিতে এলেই সে নিষেধ করে বলে,
বিপুরে দে। আপনি খান, চুলাই হইতাছে। তোরে দে আগে, যাইব গা। কথাটা ঘরের বেড়া ভেদ করে কান্তা ও বিপুর কানেও যায়। কান্তা তাকায় বিপুর মুখে, বিপুও চোখ তুলে কান্তার চোখে তাকিয়ে সন্তুষ্ট চিত্তে বিদায় নেয়। দরজার কাছে যেতে শিরিন ফিরে তাকায় তার উপস্থিতিতে। সে গিয়েছিল কাচের প্লেটে পিঠেগুলো তুলে তার জন্য আনার জন্য। বিপুকে বের হয়ে যাচ্ছে দেখেই বলে, এই বিপু, নাস্তা কইরা যা। আমি মাত্র নাস্তা করে এসেছি কাকি। করছো দেখা কি কি হইছে? আবার করো। না, এখন আর করবো না, স্কুলে যাব। আরে দেরি করো একটু, খালি মুখে যাইও না। চাপটি বানাইছি, 2টা খাইয়া যাও, বেশিক্ষণ লাগবো না। বলতে বলতে ঝটপট প্লেটে তুলে এগোয় শিরিন। বিপু হাত ঘড়িতে তাকিয়ে দেখে সময় হয়ে এসেছে। এদিকে পেটও ভরো ভরো। এত করে বলছে যখন, সে না বসে একটা চাপটি হাতে তুলে পেঁচিয়ে নেয়। চাপটি যখন নিলামি না হয়, আসি তবে। বৈশা একটু ধীরে সুস্থে খাও না, যাইবে। সময় নেই কাকি। খেতে খেতে চলে যাওয়ার জন্যই বারান্দা ছেড়ে ব্যস্ত পায়ে নামে বিপু। দরজায় দাঁড়িয়ে তার কাণ্ডে মুচকি হাসে কান্তা। ওদিকে পাশের ঘর থেকে মঞ্জিতা বলে, দৌড়ায় দৌড়ায় শ্বশুর বাড়ি আইলে গেলে চলবো নি গো। বিপু মুচকি হেসে সালাম দেয়, জিজ্ঞেস করে কেমন আছে। মজিদা সন্তুষ্ট মনে উত্তর করে তার, বাবা ভালোই আছি। চাপড়িতে কামড় দিয়ে উঠোন পুরোপুরি পেরোনোর আগেই থমকে যায় বিপু। খালিদ আর ইফতেখার প্রবেশ করছে বাড়িতে। সঙ্গে সঙ্গে চাপড়ি নামিয়ে ফেলেছে সে মুখের কাছ থেকে। শ্বশুর বাড়িতে চুপি চুপি আসায় হঠাৎ ভাইদের সামনে পড়ে ইতস্তত হয়ে যায়, সাথে বিস্মিত। 2 ভাই একসাথে এখানে, ব্যাপার কি? ওদিকে হাত নামিয়ে নিতে দেখেই খালিদের চোখ স্থির হয়েছে হাতের চাপড়ি পিঠায়। শ্বশুর বাড়ি এসে এভাবে চাপড়ি খাচ্ছে তা দেখে কি না কি ভাবতে শুরু করেছে খালিদ ভাই, তা নিয়ে বিপু আরো বেশি বিব্রত। কপাল, স্বাদের জিনিস আর স্বাদ নিয়ে খাওয়া হলো না তাদের, এখনই আসতে হলো। সকাল কিংবা রাত ব্যতীত কাকার সাথে দেখা হওয়ার সম্ভাবনা কম বলেই জানে ইফতেখার, তাই সকালেই আসে কান্তাদের বাড়ি। বিপুর অনুপস্থিতিতে কথা বলে কান্তার বাবা মায়ের সাথে। স্কুলের সময় হয়ে গেছে, তাই কারণ জানতে অপেক্ষা করেনি বিপু। প্রয়োজন না থাকায় ইফতেখারকেও তাকে ধরে রাখেনি অপেক্ষায়। খালিদকে নিয়েই কথা সেরে যায় শিরিনের হাতে চাপটি পিঠার স্বাদ উপভোগ করতে করতে। সাত্তার আয়োজন রাখবে কি রাখবে না তা জানাতে 2 দিন সময় নিয়েছে। সাধ্যে কুলালে আয়োজন করেই ঘরে পাঠাবে, এমন উক্তি প্রকাশ করেছে শিরিন। সাত্তার ভেবে দেখার জন্য সময় নেওয়া ব্যতীত কোনো পাকা কথা দিতে পারেনি। তবুও অগ্রিম দাওয়াত করে গেছে ইফতেখার। আগামী শুক্রবারের পরের শুক্রবারই তাদের বাড়িতে হচ্ছে আয়োজন। দাওয়াতের শুরুটা মূল পরিবার দিয়েই করলো। সাত্তার সিদ্ধান্ত জানানোর পর তারা উক্ত দিনের আগের আয়োজন নিয়ে ভাববে। সাত্তার যদি আয়োজন করতে চায় তবে তা বুধ কিংবা বৃহস্পতিবার সম্পন্ন করে নিতে পারে। আর যদি আয়োজন নাও করে তারা 2-1 দিন আগেই বউ নিয়ে চলে যাবে এবং উল্লেখিত দিনে নিজেদের বাড়িতে আয়োজন রাখবে। সাত্তারের মতামত পিতাকে জানাতে স্বয়ং উপস্থিত হয়নি ইফতেখার। গতরাতে পিতার বিপক্ষে রাগ জন্মানোর কারণে তার ইচ্ছে করছে না সম্মুখীন হতে। তবুও মেজাজ শান্ত রেখে সে কাঁধে নেওয়া দায়িত্ব পালন করে এলো। আফজাল হোসেনের কানে মতামত পৌঁছে দেওয়ার জন্য পাঠালো খালিদকে। ওদিকে বিপুর মনে হাঁসফাঁস লেগে থাকে সকাল থেকেই। স্কুলের ক্লাস চলাকালেও মাথায় প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল, বড় ভাইয়েরা কি জন্য হঠাৎ একটে তার শ্বশুর বাড়ি গেল। শুধুমাত্র খালিদ ভাই গেলে না হয় একটা কারণ চোখের সামনে সুস্পষ্ট হতো যে এখনো বুঝি তার উপর নজর রাখে, কিন্তু ইফতেখার যাওয়াতে মন সুনিশ্চিত বলে কারণ কিছু একটা অবশ্যই আছে। তাই দুপুরে ফেরার পথে 1 প্যাকেট বাদাম হাতে আবার যায় কান্তার সাথে দেখা করতে, জেনে আসে ভাইদের যাওয়ার কারণ। কান্তা লজ্জা মাখা গলায় কারণ জানালেও বিপুর মাথায় বাজ। আব্বা নিয়েছে এই সিদ্ধান্ত নাকি ভাই জোড়াজোড়ি করে বাধ্য করেছে? এমন যদি হয়, বাড়িতে তো কোনো রকম গুঞ্জনই শুনল না, অথচ হঠাৎ আয়োজনের নিমন্ত্রণ এসে পৌঁছে কিনা তার শ্বশুর বাড়ি। আনন্দে এবার ভাবি অর্পার পরিচ্ছন্ন বাড়িতে বাদাম কিনে নিয়ে যায় তাদের পাওনা পরিশোধ করতে। এদিকে দুপুরে খাওয়ার পর যখন ঘরে একটু বিশ্রামে নিতে আসে ইফতেখার, তখন শ্রাবণকে জানায় আয়োজনের কথা। কান্তাকে ঘরে আনার আয়োজন করছে আব্বা, শুনেছ? শ্রাবণ তার দিকে ফিরে তাকাতে ইফতেখার বলে, আগামী শুক্রবারের পরে শুক্রবারে বৌভাত হবে। শ্রাবণ সুই সুতো নিয়ে বিছানার এক কোণে বসেছিল ইফতেখারের শার্ট নিয়ে। সকালে ধুয়ে দিতে গিয়ে আজ সে নিজেই বোতাম খসিয়ে ফেলেছিল। তরিকিত কেনা শার্টগুলোর বোতাম যেন 2 দিন পরপরই ছিঁড়ে যায়, তাই ধরেছে যখন পুরো শার্টের বোতামগুলোই মজবুত সেলাই করার উদ্যোগ নিয়েছে। পুনরায় কাজে মনোযোগ দিয়ে ইফতেখারের কথায় সাড়াও দিয়েছে। বেশ ভালো। তার সিদ্ধান্তটা কি আব্বা একা নিয়েছেন নাকি কান্তার বাবার সাথে কথা বলেই নিয়েছেন? গত রাতে আমাকে সিদ্ধান্ত জানিয়ে আজ আমাকে আর খালিদ ভাইকে পাঠালেন কাকার সাথে কথা বলে দাওয়াত করে আসতে। আব্বা নিজে গেলে কি এমন ক্ষতিটা হয়ে যেত? সম্পর্কটা যেহেতু আগে থেকে স্বাভাবিক না, প্রত্যক্ষ কথাবার্তাও সহজ হবে না কারোর জন্য।
আয়োজনের দায়িত্বটা আমার উপরে দিয়েছেন। খুশি হওনি জানো আমি যাওয়াতে? শ্রাবণ আর চোখে একবার তাকিয়ে আবার কাজে মনোযোগ দেয়, মুখে মৃদু হাসির রেশ স্পষ্ট রেখে প্রত্যুত্তরে বলে, আমি কান্তা আর তোতা পাখির খুশি দেখে খুশি হব এই ব্যাপারে। আয়োজন উৎসটা তাদের, তারা খুশি হলেই আয়োজন সার্থকতা পাবে। কথায় মৃদু হাসি টানে ইফতেখারও তাকিয়ে থেকে শ্রাবণের মুখে। মন ভালো আছে ভেবে শ্রাবণ তার কথাটাও তুলতে চায়। আমার কিছু কথা বলার ছিল আপনার সাথে। কি? আমি বছরখানেক আগে স্বাস্থ্যসেবা সংস্থায় আবেদন করেছিলাম চাকরির জন্য। গত পরশু মেসেজ পেলাম জয়েনের জন্য ডাকবে শীঘ্রই। আমার তো যাওয়ার ইচ্ছে, আপনি কি বলেন? বছরখানেক আগে যখন আবেদন করেছিলে তখন দরকার ছিল হয়তো, কিন্তু এখন কি দরকার তোমার চাকরির? দরকার আছে বিধায়ী তো একটা চাকরিতে নিযুক্ত হতে চাইছি, কিন্তু আপনি উৎসাহই দিচ্ছেন না কোনো রকম। দরকারগুলো তুমি আমাকে বললেই কি পারো না? শুধু শুধু চাকরি করার তো কোনো বিশেষ কারণ দেখি না। শ্রাবণ সেলাইয়ে বিরতি নিয়ে তার দিকে ঘুরে বসে। শুধু শুধু না, সব দরকারের কথা আপনাকে বলাও যাবে না। স্ত্রী হিসেবে আমার উল্লেখযোগ্য প্রয়োজন না থাকলেও মেয়ে হিসেবে আমার একটা দায়িত্ব আছে। আমার বাবা নেই, মা অসুস্থ, মায়ের দায়িত্ব কাঁধে তোলার মতো একটা ভাইও নেই। একমাত্র যে বোনটা এখন মায়ের সাথে আছে তাকেও হয়তো আমার মতো একটা সংসারে উঠে যেতে হবে। মা একা পড়ে থাকবেন, একাকিত্ব আরো বড় অসুস্থতার জন্ম দেয় দেহ মনে। আমরা দুই বোন যদি চাকরি না করি, মায়ের বাকিটা জীবন কাটবে কি করে? ওনার কথা কি আমাদের বিশেষভাবে চিন্তা করা প্রয়োজন না? আর কত টানবেন তিনি নিজেকে? চাকরি না করলেই যে ওনার পাশে দাঁড়াতে পারবে না এমনটা ভাবারে কি কারণ? পরিজনের পাশে দাঁড়াতে চাকরি শুধু মুখ্য ভূমিকা রাখে? ইফতেখার কি বলতে চায় তা শ্রাবণ অনেকটাই উপলব্ধি করতে পারে, আর তাই একটু কড়া জবাবে তার বিপরীতে লড়ে। আমি জানি না আপনি আর কোন উপায় দেখাতে চাইছেন, কিন্তু আমি এমন কোনো উপায়কে বরণ করব না যেখানে কোনোভাবে নিজেকে কিংবা আমার মাকে দায়ে পড়তে হয়। নিজেকে কোনো কাজে নিযুক্ত করতে পারলে শুধুমাত্র সেই পারিশ্রমিক দিয়েই আমি আমার মায়ের ভরণ পোষণ করব। আর তাই আমার জন্য কাজটা গুরুত্বপূর্ণ। সরকারি উৎস হতে আসা সুযোগটাও হারাতে চাইছি না। ইফতেখার ভারী নিঃশ্বাস ফেলে উঠে যায় বিছানার বিশ্রাম ছেড়ে। বেরিয়ে যাবে কাজের জন্য, তাই টি শার্ট নিচ্ছে দেহে জড়াতে। শ্রাবণ মতামত না পেয়ে তার দিকে ঘুরে বলে, আমি জানি আপনার পছন্দ না যে আমি বাইরে গিয়ে কাজ করি, কিন্তু একটা দিক দেখলে তো শুধু হবে না। আপনি আমার দিকটাও একটু ভেবে দেখুন। আপনার মতামতটাও আমার জন্য জরুরি। শরীয়ত হোক, সামাজিক হোক, বিবাহোত্তর নারী জীবনের প্রধান মানবকর্তা তার স্বামী। সুতরাং আপনার কাছে আমার একটা দরখাস্ত থাকবে, আমাকে চাকরি করতে নিষেধ না করার জন্য। বাবার অনুপস্থিতিতে ঘরে বাইরে মা নিজ জীবনের সাথে সংগ্রাম করে আমাদের দুই বোনকে লালন পালন করেছেন। এখন আমাদের দুই বোনের পালা মাকে লালন পালন করার। দায়িত্ব জ্ঞানহীন হয়ে মাকে একা ফেলে দেয়া আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। আমি আশা রাখি আপনি আমায় সাপোর্ট করবেন। সংসারের বাইরেও যদি আমি নিজের জন্য কিছু করতে পারি, এতে আপনার আপত্তি থাকার কথা নয়। ইফতেখার চুপ থেকে টি শার্ট পরে ফোন আর ওয়ালেট তুলে নেয় হাতে। বেরিয়ে যেতে ধরলে শ্রাবণ আবার বলে, কিছু বললেন না যে? ইফতেখার পিছু ঘুরে বলে, জেনেও যখন বলেছো আমার আর কি বা বলার থাকে। শ্রাবণের মুখখানায় হতাশার ছাপ স্পষ্ট হয় সাথে সাথে। ইফতেখার তা দেখে একটু থেমেই আবার বলে, ভেবে দেখি। দরজা ঠেলে চলে গেছে সে, কিন্তু শেষ বাক্য কোনো রকম আশা জাগাতে পারেনি শ্রাবণের মনে। সে যে অনুচ্ছিকতা থেকে পিছপা হলো না তাতেই বড় আশাহত হয় শ্রাবণ। মুখাবায়াবে মলিনতা পুষে মনোযোগ দেয় কাজে। এই চাকরিটাও বুঝি হাতছানি দিয়ে হাতছাড়া করে গেল। সন্ধ্যা হলেই ছাদ থেকে কাপড় চোপড় আনতে যায় শ্রাবণ। পিপুকে দেখতে পায় নেমে আসার সময়। হাত মুখ ভেজা অবস্থায় নিজের গামছার সন্ধানে এসেছে। শ্রাবণের হাতে কাপড় চোপড় দেখে জিজ্ঞেস করে, ভাবি গামছাটা এখানে ছিল না? শ্রাবণ তার গামছা খুঁজে এগিয়ে দিয়ে বলে, সুখবর পেলাম তো, অথচ কোনো রকম মিষ্টান্ন পাইনি। বিপু আন্দাজ করতে দেরি করেনি, তাই সাথে সাথেই বলে ওঠে, বাদাম এনে দিলাম, খাননি আপনি? দেয়নি পরি? বাদাম দিয়ে ঋণ পরিশোধ করতে চাইলেন? সুখবরের ঋণ বলেন আর অর্পা ও পরীর পাওনার ঋণ বলেন, কোনোটাই পরিশোধ হয়নি। এতে বুঝে নিন। সবর করেন, মাস শেষ হতে দিন, বেতন পেয়ে নিয়ে আগে। ও আচ্ছা, বেতনের ওপর নিয়ত বেঁধে রেখেছেন তবে? কি আর করার। ঠিক আছে, আমরা না হয় সবরেই রইলাম। কিন্তু আপনি টিউশনি ধরছেন না কেন? শিক্ষকদের টিউশনি ধরতে না পারলে হয়? স্কুলে যাই, এতেই বুঝি আব্বার সম্মানে লাগে। আব্বার টিউশনি। শিক্ষকতা মোটেও কোনো রকম
অসম্মানের নয়, বরং অন্যান্য পেশার চেয়ে অধিক সম্মানের একটা পদ। চেয়ারম্যানের ছেলে হলেই যে কোনো কাজে লেগে সম্মান কমে আসবে, এসবই আপনাদের ভুল ধারণা। দুদিন পর এই আয় তো নিজের কাছেই ভালো লাগবে না, প্যারা মনে হবে, চাকরির প্রতি অনীহা জন্মাবে। ঘরে বউ আসছে তো শীঘ্রই, সংসার বায়নাও কিন্তু বাড়তে থাকবে দিনের পর দিন। আর তাই এসব ভুল ধারণায় চেপে না থেকে সুযোগকে সময় দিয়ে ফেলুন, কয়েকটা টিউশনি ধরুন। দেখি। মাগরিবের নামাজ আদায় করে রান্নাঘরের দিকে যায় শ্রাবণ। ওই ঘরের বারান্দায় বসে চায়ের জন্য পরীকে ডাকছিলেন আফজাল হোসেন, কিন্তু পরী এই ঘর থেকে চেঁচিয়ে 5 মিনিট সময় চাইল। তাই শ্রাবণ বলে গেল সেই যাচ্ছে। পারভিন বিকেলে চা করে রেখেছিলেন, এখন নামাজরত আছেন হয়তো, তাই সাড়া নেই। শ্রাবণ এসে গরম করে চায়ের কাপ তুলে দেয় আফজাল হোসেনের হাতে। চুপচাপ চলেই আসছিল। আফজাল হোসেন আবার দাঁড় করালেন কথা বলার জন্য। শুনো, সাত্তারের বাড়ি খবর দিছিলাম, আগামী শুক্রবারের পরের শুক্রবার বউভাতের আয়োজন রাখার ব্যবস্থা করতেছি। হ্যাঁ, তা শুনেছি আপনার ছেলের কাছে। ইফতেকারে দিয়ে দাওয়াত পাঠাইছিলাম। সামনে হাসপাতালে কাজ ধরমু তো, সময় হইব না আর, তাই ভাবলাম ঘরের আয়োজনটা সাইরাই নেই আগে। ভালো করেছেন। শুনছই যখন কেমনে বউ আনবা আর কি কি আয়োজন রাখবা তা বুঝো, পরামর্শ কইরো ইফতেকারের সঙ্গে, তোমার আম্মার সঙ্গে। দেখা যাবে। যেমনে ভালো মনে হয়, তোমাদের আনন্দ পূর্ণ হয় তেমনি কইরো। অরপার পরীক্ষা নাই তোর মধ্যে? নেই হয়তো, তবুও জিজ্ঞেস করে নেওয়া যাবে। আরো কিছু বলবেন? আরেকটা কথা বলার আছে। একটু থেমে আফজাল হোসেন বলেন, তোমাদের জমিটুকু অতি শীঘ্রই তোমাদের নামে দাখিল করে দিব। বিয়ের আয়োজনটা শেষ হোক, বন্টন ব্যবস্থা হাতে তুলবো। ততক্ষণে পারভিনও এই ঘরের বারান্দা ছুঁয়েছে। তাদের কথায় কথা রাখেনি, দাঁড়িয়ে শুনতে থামেও নি। যদিও সজাগ ছিল চোখ কান। ধীর পায়ে এগিয়ে গেছে রান্নাঘরের দরজার কাছে। এদিকে তার দিকে পরোয়া না করে শ্রাবণ ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তাচ্ছিল্যের নিঃশ্বাস ফেলে আফজাল হোসেনের প্রত্যুত্তরে। জমি? কোন জমি? আমার বাবার কাছে যেতে যেটুকু আত্মসাৎ করেছেন সেটুকু? ভুল বুঝতেছো, আত্মসাতের কিছু না, বাজান একটা ঝামেলায় পড়া সময় মতো দিতে পারেনি। সে যাই হোক, সময় যখন হয়নি আর কখনো সেই সময় না হোক, ওটুকু না হয় আমরা আপনাকে দান করে দিলাম। আমি যেদিন প্রথম এখানে আসি সেদিনও জমির জন্য আসিনি, আজও না। সেদিনের উদ্দেশ্য দুজন মানুষের কথা রাখার জন্য ছিল। আজকের উদ্দেশ্য আমার সংসার। স্ত্রীর অধিকারে আমি স্বামীর বাড়িতে আছি, বাবার জমির তালাশে না। তো কি বলতে চাও তুমি, নিবা না? প্রশ্নই আসে না। আফজাল হোসেন হয়তো আরো কিছু বলতে চাইছিল, শ্রাবণ তাকে তা বলার সুযোগও দিল না। ইফতেখার চলে এসেছে এ সময়, এদিকে তাকিয়ে প্রবেশ করেছে বাড়ির গেটে। শ্রাবণও দেখেছে তাকে লাইটের আলোতে, তাই কথা বাড়াতে নাক দিয়ে বেরিয়ে গেছে ইচ্ছে করেই। ইফতেখার ঘরে যেতে থাকে শ্রাবণের কিঞ্চিত আগে আগেই। শ্রাবণ পিছু চলতে গিয়ে জিজ্ঞেস করে, চা খাবেন? গরম করা আছে। 1 কাপ হলে তো ভালোই হয়। শ্রাবণ আবার পিছু চলে আসে। ইফতেখারের জন্য চা নিয়ে হাজির হয় রুমে। ইফতেখার চায়ের কাপ হাতে নিয়েই রুমের বারান্দার দিকে এগোয়। এক চুমুক দিয়ে বলে, চায়ের আড্ডা দিতে এখানে তো টেবিল বসানো হলো না এখনো, শীঘ্রই বসাতে হবে, কি বলো? ধীরে ধীরে সবই হবে, মাত্র তো জীবন গোছাতে শুরু করলেন। ঘর গোছানোর জন্য আলাদা একটা সঞ্চয় রাখতে হবে। গোছ গাছের আইডিয়া তুমি মাথায় নিয়েছো যখন, তোমার পছন্দে আসবাবে আনতে যাব এই রুমের জন্য। যাবে নাকি? যখন সময় হবে তখন কাটে তখন দেখা যাবে। প্রস্তুতি নিতে থাকুন আগে। টোস্ট দিব সাথে? না, এমনি ভালো লাগছে। আব্বার সাথে কি কথা হচ্ছিল তোমার? শ্রাবণ একটু ভাবনামত্ত হয়ে বলে, কোথায় কি কথা হচ্ছিল? এতক্ষণ যাবত ও ঘরে দাঁড়িয়ে? ওই তো বিপু ভাইয়ের বিয়ের আয়োজন নিয়েই বলছিলেন। আপনার সাথে আম্মার সাথে পরামর্শ করে যেন আয়োজন গুছিয়ে নেই নিজেদের মতো। তারপর পরীক্ষার কথাও জিজ্ঞেস করছিলেন। আর কিছু না? আবার কি? তোমার বাবার ব্যাপারে কিছু বলছিলেন জানো? শ্রাবণ দৃষ্টি সরিয়ে এনে বলে, না কিছু না। এই বাড়িটা তোমাদের, তাই না? চোখে বিস্ময় জাগিয়ে ফিরে তাকায় শ্রাবণ, অথচ ইফতেখারের মুখাবয়বে একরকম উচ্ছ্বাস। শ্রাবণ মর্মাহত। সে জানলো কিভাবে? শ্রাবণ তো চায়নি সে কোনোভাবে জানুক। মূলত তার বাবার ব্যাপারগুলো তুলতেই চায়নি এখানে। আফজাল হোসেনের অন্তঃস্থলে তা চাপা পড়ে থাকুক চেয়েছিল, কিন্তু আফজাল হোসেন তাকে জেনেই উঠল কিছু সময়ের ব্যবধানে। তিনিই জানায়নি তো? কতটা জানিয়েছে? এতে তার কি উদ্দেশ্য হাসিল হয়েছে? ইফতেখার উচ্ছ্বসিত চোখ নামিয়ে নেয় তার থেকে। অস্পষ্ট মলিনতা মুখ গহ্বরে রেখে স্পষ্টতায় ভাসিয়ে দেয় স্বাভাবিকতা। চায়ে চুমুক দিয়ে বলে, চিন্তা করো না, একটু সময় দাও, তোমাদের বাড়ি তোমরা ফিরে পাবে। তার মুখভাব বলছে সে একটা চ্যালেঞ্জ দিচ্ছে শ্রাবণের অধিকার ফিরিয়ে দেওয়ার। কিন্তু শ্রাবণ তো জানে আফজাল হোসেন নিজেই বলেছে সম্পদ ফিরিয়ে দেবে। এখানে ইফতেখারের চ্যালেঞ্জ গ্রহণ কেন?
শ্রাবণের ভেতরকার মনস্তাপ জ্বলে উঠতে চায় আফজাল হোসেনের বিরুদ্ধে। সে নিষেধ করে আসায় কি এখন ছেলেকে ব্যবহার করছে দায়মুক্ত হতে? ঠিক এজন্যই চাইছিল না কেউ সেসব জানুক। ইফতেখার তো একদমই না। আর অবশেষে সেই কিনা? শ্রাবণ চোখ নামিয়ে থমথমে মুখে জবাব দেওয়ার ইচ্ছে বোধ করে এবার। তোমার মুখে অস্বীকারোক্তি। তবে কি বলতে চাইছো? আব্বা মিথ্যা বলেন? কি বলেছে আব্বা? বললেন এই বাড়ি তোমাদের। একসময় টাকার জন্য বিক্রি করা হয়েছিল তোমার বাবার কাছে। পরে টাকা কিংবা জমি কোনোটাই দেয়নি দাদা। আপনার আব্বা তখনও প্রাপ্তবয়স্ক। দাদার ওপর দোষ চাপিয়ে এত বছর পর তিনি নিজেকে কি প্রমাণ করতে চাইছেন? দেখো, দোষ দাদার হোক কিংবা আব্বার হোক, ওসব তো আমি জানিও না। প্রমাণ নিয়ে টানাটানিও করতে চাইছি না। যারই হোক না কেন, দোষটা এই বাড়িতেই আছে। আমি শুধু এইটুকু বলতে চাই, রাস্তায় নেমে পড়লেও তোমাদের সম্পদ তোমাদের হাতে তুলে দেওয়ার আপ্রাণ চেষ্টা আমি করব। তার থেকে মুখ ফিরিয়ে নেয় শ্রাবণ, সুস্পষ্ট গলায় বলে, এ বাড়ি আমাদের না। মিথ্যে জবানবন্দি রেখে নিজেকে আড়াল করতে তোমায় আমি আগেও দেখেছি। অন্যের দায় স্পষ্ট রেখে এভাবে আড়াল হলে তো চলে না শ্রাবণ। আমি কোনো মিথ্যে বলছি না। এই বাড়ি আমাদের না। বাড়ির একটা অংশ আমার বাবা কিনেছিলেন তখন। ঠিক আছে, তবে সেই অংশই তোমরা পাবে। আপনার কি মনে হচ্ছে এই জমির জন্য এখানে এসেছি আমি? আমি মনে করলে তো অনেক কিছুই করতে পারি, কিন্তু আমার মনের রায় কি পৃথিবীর আদালত স্বীকৃতি দিবে? তবে এটুকু নিশ্চিত বলতে পারি, আমি যেমন পছন্দ করে তোমার জীবনে নিজেকে জড়িয়েছি, তুমি তা করনি। কথাটা হৃদয় বেগে ছুঁয়ে যায় শ্রাবণের। ইফতেখারের চোখে তাকিয়ে নিজের চোখ দুটো ভিজে আসতে চায় যেন। কঠোর চেষ্টায় আটকে রাখে তবুও। আপনি ভুল বুঝছেন আমাকে। আমি জমির জন্য আসিনি। জমির ব্যাপার কারোর কাছে তুলতেও চাইনি। জানানোর হলে আপনাকেই জানাতাম আগে। হ্যাঁ, আমি এও জানি তুমি কেন এসেছো। তোমার বাবার ওয়াদা পূর্ণ করতে তুমি এখানে এসেছো। ভাগ্যিস উনি কথা দিয়ে গিয়েছিলেন, নয়তো শ্রাবণ মুক্ত আর আমার আর দেখা হতো না। শ্রাবণ বুঝতে পারছে না কথাগুলো তাচ্ছিল্যের সাথে বলছে নাকি অভিমানের সাথে। তবে এটা অঙ্গীকার সে নিজেও করতে পারবে না যে ইফতেখারকে পছন্দ করে সে এবারই আসেনি, বরং এসে তারপরই পছন্দ করা হয়েছে। ইফতেখার চায়ের কাপ হাতে ধীর পায়ে বারান্দামুখী হয়ে বলে, এতদিন তো শুধু আম্মার কৃতজ্ঞতা স্বীকার করতাম যে তিনি এ বাড়ির সদস্য না হলে শ্রাবণকে ইফতির পাওয়া যেত না, শ্রাবণকে ইফতির পাওয়া হতো না। কিন্তু আজ ঠিক বুঝতেই পারছি না, এতে আম্মার অবদান বেশি নাকি আব্বার বন্ধুত্বের অবদান। শ্রাবণ চুপ করে থাকে। কি বলবে সে নিজেও বুঝতে পারছে না। ইফতেখার যেটুকু এগিয়েছে সেটুকু আবার ফিরে দাঁড়ায় অবসর পায়। কাপের মধ্যে চা নাড়াচাড়া করতে করতে বলে, গত রাতে আমি আব্বার সাথে রাগারাগি করেছি এজন্য। তিনি বলেছেন দাদা সমস্যায় পড়ে প্রথমে রাজি হয়েছেন বিক্রির জন্য। কবরস্থানের ওপাশের অংশটুকুই নাকি ছিল, আলাদাও করে রেখেছিলেন। পরে সমস্যা ছাড়াতেই নিজের জমিটুকু হারাতে চায়নি, টাকা নাকি ফেরাতে চেয়েছিল। কিন্তু মিথ্যে কথা। ইফতেখারের কথার মাঝখানে শ্রাবণের কণ্ঠ হুট করে ক্ষেপে ওঠে। ঘন নিঃশ্বাসে নিংড়ে পড়ে ঘৃণা আর ক্ষোভ। ইফতেখার কথায় থেমে দেখে তার মনস্তাত্ত্বিক গর্জে ওঠাকে, দেখে তার চোখ ও নিঃশ্বাসের কঠোরতাকে, পরে মনের ভাব, তবে নিজের মধ্যে বহমান একই রকম স্বাভাবিকতা। সে আবার বলতে শুরু করে, টাকার ব্যাপার সত্য না মিথ্যা তা জানি না, তবে যাই হোক না কেন জমিটা যে আব্বা কিংবা দাদা কেউই ছাড়তে চায়নি সেটা আমি এমনি বুঝেছি। আর এর জন্যই মূলত আব্বার সাথে রাগারাগি করেছি যে দাদা তো সেই কবেই মারা গেছেন। এতগুলো বছরে তিনিও কেন ফেরানোর ইচ্ছে রাখেননি, কেন সন্ধান করেননি সে বন্ধুর যার থেকে কথা আদায় করে রেখেছে, অথচ নিজের দেয়া কথা পূর্ণ করতে তিনি এগিয়ে যাননি। এখানেই ওনার সবচেয়ে বড় ভুল বা দোষ, বা যাই বলা হোক না কেন। তা পূর্ণ করতে গেলে তিনি উঠতেন কি করে এত উপরে? বিড়বিড় করে শ্রাবণ। তা শুনে ইফতেখার তার ছেলের কিঞ্চিত হাসি ঠেসে ঠোঁটের কোণে বলে, উপরে উঠতে হলে আরও উপায় ছিল ওনার, কেননা এই অংশ বাদে ওনার যথেষ্ট পরিমাণ জমি আছে দাদার আমল থেকেই। তিনি কেন এমন করলেন তিনিই ভালো জানেন। তবে তোমার উপর সন্দেহ আমার মিথ্যা ঠেকেনি। শুরু থেকে আব্বার প্রতি তোমার আচরণ আমি স্বাভাবিক নিতে পারছিলাম না, কারণ দুই পক্ষকেই আমি অন্তরের আপন মর্যাদা রাখি। কিন্তু তুমি আমার উপর অন্যায় না ঠিক এক প্রকার মানসিক অত্যাচার করে গেছো, একের পর এক ধোঁয়াশা তৈরি করে। কি জানি আরও কোনো বাকি নাকি খোলাসার, তবুও কি পেরেছো তা ধোঁয়াতে আধার করে রাখতে? অপরাধী চোখ জোড়া এক পলকের জন্য ইফতেখারের চোখে তুলেও আবার নামিয়ে নিয়েছে শ্রাবণ। সে আজও চায় না ইফতেখার কিছু জানুক। সব জেনে ওঠার পরও এখনো মন বলে না জানলেই ভালো হতো। দৃষ্টিনত করেই ইফতেখারের প্রত্যুত্তর করে, যেটুকু জানানোর ছিল সময় ঠিকই জানিয়েছি, যেটুকু জানানো নয় কখনোই জানাতে চাইনি। অথচ প্রতিটি ব্যাপারে উচিত ছিল আমাকে ধোঁয়াশা হতে বের করার। আমি জানি না তোমার কাছে আমার মর্যাদা কতটুকু, কিন্তু আমি এটা খুব মানতাম যে বিবাহ বন্ধন বুঝি দুটি পক্ষের সম্পর্কের সাথে মনকেও এক করে রাখে। এই জন্যই তো বুঝি অর্ধাঙ্গী
অর্ধাঙ্গিনী নামেও তাকে অবহিত করা হয়েছে, কিন্তু আমার ধারণা তো সব দিক থেকে আর ঠিক হতে পারে না। আপনি আমায় ভুল বুঝছেন। এই পরিবারের প্রতিটি মানুষের মর্যাদা আমার কাছে আলাদা আলাদা। আমি আপনাকে কখনোই মর্যাদায় অবহেলা করি না। হ্যাঁ, এর সত্য যে আমি ফাতিহা আমার তথ্য প্রকাশ ও অধিকার ফেরানোর জন্য এই গ্রামে এসেছি। আবারও এও সত্য আমি আমার বাবার কথা রক্ষার জন্যই সংসার গড়ে আপনার ঘাড়ে উঠেছি। তবে তার চেয়ে বড় সত্য, আমি আপনাকে পছন্দ করি বলেই আজ আপনার ঘরে দাঁড়িয়ে আছি। আপনার পরিচয় ও অধিকারে নিজের ভাগ বসিয়ে রেখেছি। এখানে নিজেকে অবহেলিত প্রমাণ করাটা আপনার ভুল ভাবনা। শুধু শুধু অভিমানের জন্ম দিচ্ছেন। যাই হোক, বাদ দাও, সেটা তোমার আর আমার ব্যাপার। সংসার অব্যাহত আছে যখন, একবার ভুল বোঝাবুঝি, ঝগড়া বিবাদ হবে, আবার মীমাংসাও হবে। তবে এখন যে ব্যাপারটা মীমাংসা করা দরকার সেটাই আমি তোমায় বলছি। বিপুর বিয়ের আয়োজন শেষ হতেই তখনকার মূল্য অনুযায়ী বর্তমান মূল্যে জমি ফেরানোর কথা আব্বাকে বলেছি। আমি কথা দিচ্ছি তোমাদের হক তোমরা ফিরে পাবে। আর দিনগুলো, যেই দিনগুলো আমাদের দুর্বিষহ কেটে গেল, সেই দিনগুলো, যেই দিনগুলোতে আমার বাবাকে নিজের আশ্রয়স্থল নিশ্চিত করতে করতে আর আহারকে ভুলে যেতে হয়েছে, সেই দিনগুলো, যেই দিনগুলোকে নিয়ে দুশ্চিন্তায় জড়িয়ে বাবা মরণ ব্যাধি জড়িয়ে নিলেন স্বল্প বয়সে, সেই দিনগুলো, যেই দিনগুলোতে বাবার ঔষধপত্রের ভার বড্ড ভারী হয়ে উঠেছিল একটা পরিবারের ওপর, সেই দিনগুলো, যেই দিনগুলোতে আমাদের পৃথিবীটা থমকে গিয়েছিল এতিম পরিচয়, সেই দিনগুলো, আমার মায়ের অক্লান্ত পরিশ্রমের নিভু নিভু সেই দিনগুলো কিভাবে ফিরে পাবো? সেগুলোও তো আমাদের হক ছিল। মনের ব্যথায় চোখের জল গড়িয়ে পড়ে, ঠোঁটে কম্পন ধরে যায়, কিন্তু নিজেকে সামলে নিতে এই মেয়ে আরো আগে শিখে গেছে, প্রতিবার সক্ষম হয়েছে। যখন থেকে নিজের জগৎটাকে চিনে উঠতে পেরেছে, ইফতেখার তার চোখে মুখে দেখে অসম্ভব ক্ষমতায় হাত বাড়ানোর সাহস কিংবা ইচ্ছা কোনোটাই তার নেই। তাই সে মলিন স্বাভাবিক কণ্ঠেই নিজের ব্যর্থতা স্বীকার করে। সেই দিনের জন্য কিছু করা হয়তো সম্ভব না, সেই দিনগুলো বিধ্বস্ত হওয়া পরিবারকে গুছিয়ে তোলাও সম্ভব না, তবে এটুকু চেষ্টা করে যেতে পারে সেই দিনের, এই তোমার আগামী দিনগুলো সাধ্যমতো সুন্দর করে রাখতে। এমন একটা প্রতিশ্রুতি আমার কাছ থেকে নিতে পারো, যদি কিঞ্চিত বিশ্বাস আমার উপর রাখা সম্ভব হয় তো। চোখের ধার মুছে দৃঢ় গলায় শ্রাবণ বলে, আপনার উপর এখন অব্দি অবিশ্বাস আমার জাগেনি, কখনোই না জাগুক। আর আপনি আমার জন্য প্রতিদান স্বরূপ কিছু করুন, তাও আমি কখনোই চাই না। আমার ওপর আপনার অধিকার যেটুকু বর্তায় সেটুকুতেই আমি সন্তুষ্ট। যদি তাই হয়ে থাকে, আমার অধিকার ও কর্তব্য আমি ঠিক পালন করে যাব। দুর্বিষহ হলেও তোমার দিন থেমে থাকেনি। আল্লাহর করুণায় আমার প্রচেষ্টাও আজ না থামুক। আমি এই জমি নিব না। আল্লাহ আমায় সেদিনও চালিয়েছেন, আজও ঠিকই রাখেননি। আপনি আমার এসবে বাধ্য না করলেই খুশি হই। এই না বললে আমার দায়িত্ব পালনের কথা? প্রতিদান দিতে বলিনি তো। আর একটু এগিয়ে ইফতেখার চায়ের খালি কাপটা শ্রাবণের হাতে তুলে ব্যাপারটা পরিষ্কার করতে বলে, স্বামী হিসেবে তোমার প্রতি যেমন দায়িত্ব স্থির, ছেলে হিসেবে তো পিতার প্রতি আমার দায়িত্ব স্থির। পিতা পৃথিবীর যত নিকৃষ্ট কাজ করে থাকুক, আমি ওনার সন্তান, আর ওনাকে দায়মুক্ত করা আমার কর্তব্য। যেমনটা কর্তব্য মনে করে তুমি এসেছো তোমার পিতার ওয়াদা পূর্ণ করতে, তেমনি আমারও কর্তব্য নিজ পিতাকে দায়মুক্ত করা, হোক সেটা নিজের তিলে তিলে গড়া কোনো সম্পদের বিনিময়ই। চায়ের কাপ হস্তান্তর করে এবার হাত ছেড়ে দেয় ইফতেখার। নিষ্পলক স্থির চোখে তাকিয়ে থাকে শ্রাবণ তার চোখের দিকে। ইফতেখার বেরিয়ে যাওয়ার জন্য এক পা বাড়িয়েছিল, ফিরে দাঁড়িয়ে কানের পাশে আবার বলল, আমি তোমার উপর কখনোই কোনো ক্ষোভ রাখতে চাইনি এবং চাইও না। ওই যে অভিমানটুকুর কথা বললে না, এটাও আমার মাঝে বেশিক্ষণ থাকে না। আমি এটুকু ভুলে যাব যদি আমায় একটু আপন করে নিতে পারো। তবে আমায় আপন মানুষ হয়ে থাকার সুযোগ দাও। আমি মনে পড়তেই দিব না যে কখনো তোমার প্রতি আমার অভিমান জন্মেছিল। এইটুকু সুযোগ বঞ্চিত করতে গিয়ে দায়ের ভারে আমাকে বহু দূরে ঠেলে দিও না যেন। ফয়সালা এখন তোমার হাতে। শান্ত গলায় তীক্ষ্ণ ভাবার্থ কথা বলে সে অশান্ত করে চলে গেল শ্রাবণের মনকে। এই জমি ফেরানোটাকে ঠিক চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে নিল যেন ইফতেখার। তাতে বড়ই হতাশাগ্রস্ত হয়ে চোখের পাতা দুটো বন্ধ করে নেয় শ্রাবণ। এই ব্যর্থতা তাকে চরম যন্ত্রণা দিচ্ছে। আজ কেন মনে হয় জীবনটাকে এই মানুষটার দিকে না ঘোরালেই ভালো হতো। যে জমির জন্য তার বাবা লড়েনি, বন্ধুত্বের মর্যাদাকে উঁচুতে রেখে আত্মসম্মান নিয়ে ফিরে গেছে, বুকে ব্যথা বেঁধে রেখেছে মরণ অবধি, সেই জমি আজ সে নিবে কি করে? মা তো এজন্যই তাকে বারবার সাবধান করছিল, রেগেছিল বিয়ের কথা শুনেও। আজ সেই ব্যর্থতাই নেমে এলো তার চোখের কটরে, বড্ড ভারী হয়ে। এত অসহনীয় ব্যথার জন্ম দিল নতুন করে। প্রায় 2 দিন ভাবনায় মত্ত থাকে শ্রাবণ। ইফতেখারের ভালো মনুষ্যত্ব, ভালোবাসা, যত্নগুলোই তার যত দুর্বলতা। প্রিয়জনদের মর্যাদা রক্ষার্থে সে খুবই সিরিয়াস। স্ত্রীর সাপোর্টার হয়েও সে পিতার পক্ষ ছেড়ে দিল না।
শ্রাবণও চায়নি যে সে পিতার পক্ষ ছেড়ে দিক। ক্ষোভটা শুধুমাত্র আফজাল হোসেনের উপর তৈরি, অন্যদের সাথে তার ক্ষোভের সম্পর্ক না, বরং পরিবারকে একত্রিত রাখতে চেয়ে এসেছে এ যাবৎ। আফজাল হোসেনকে ব্যক্তিগতভাবে পছন্দ না করলে এমনটা সে কখনোই চায়নি যে তার পরিজনরাও তার থেকে মুখ ফিরিয়ে নিক, বরং ইফতেখারের ব্যক্তিত্বে অবগত থেকে এই ভয় পেয়ে এসেছে। সে জানলে তার পিতাকেও না জানে ঘৃণা করতে শুরু করে। সে যেন পিতা পুত্রের সম্পর্ক নষ্টের কারণ না হয়, যেমনটা সেদিন চায়নি তাদের মা ছেলের ক্ষেত্রেও তার জন্য পরিবার ভাগ হয়ে যাবে, এমন প্রত্যাশা সে কখনোই করে না, এখনো না। বরং নিজের দিকে ব্যর্থতা ঢাল হয়ে এলেও ইফতেখারের প্রতি সম্মানটা বেড়ে আসে। সে নিজের জায়গায় অটল আছে বলে, কিন্তু নিজের বাবার অমর্যাদাই সে করবে কি করে? অন্যথায় ইফতেখার তাকে মানসিক অত্যাচারী হিসেবে দায়ী করল যে অভিমান করে রইল মর্যাদার অস্পষ্টতায়। কিন্তু কিভাবে বুঝাবে সে তার ভালোবাসার অমর্যাদা করেনি? যে কিভাবে বুঝাবে ইফতেখারের জায়গা তার মনে গাঢ়তার দাগ কেটে গেছে দিনের পর দিন? কিভাবে নষ্ট হতে দিবে এই সম্পর্ক? কিভাবে মুক্তি দিবে তাকে মানসিক অশান্তি থেকে? তা করতে হলে যে জমিটাও তাকে বরণ করে নিতে হবে। একদিকে ইফতেখারের ভালোবাসার প্রতিদান, অন্যদিকে পিতার আত্মসম্মান। সবটা নিয়ে এই দুশ্চিন্তা ও মলিনতায় আটকে থাকে তার দিন দুটো। অবশেষে একটা সিদ্ধান্ত আঁকড়ে ধরে আজ। রাগারাগির পর যে পিতার সাথেও ভালোভাবে কথা বলছেন ইফতেখার, তাও নজর এড়ায়নি। সাত্তার আয়োজন করেই মেয়ে পাঠাবে জানিয়েছে। সেই খবরটা পর্যন্ত সে ঘর থেকে দেয়নি, খালিদকে দিয়েই পিতার কানে পৌঁছেছে। দুপুরে খাওয়ার পর আফজাল হোসেন তাকে ডাকলো। সে গম্ভীর মুখে এসে সামনে দাঁড়ায়। আফজাল হোসেন জিজ্ঞেস করে, শ্রাবণ কি রাজি হয়েছে জমির ব্যাপারে? আমার কাছে তো সেদিন নিব না বলল। বদমেজাজি রূপটা মুহূর্তেই ভেসে ওঠে ইফতেখারের মুখবায়াবে। প্রত্যুত্তরে বলে, নিবে মানে কি? সে কি চেয়ে নিতে আসবে আপনার কাছে? আপনার দেয়া উচিত, আপনি দিবেন। আমি তো না করি নাই যে দিতাম না, সে দেই দিতাছি। তো আর এত জিজ্ঞাসা কিছের? এই সাধা সাধি তো আর বহু আগে থেকেই করার দরকার ছিল। তবে কি আর নিজের কাছে নিজেদেরই ঘৃণিত লাগতো? ছেলের মেজাজ দেখে থমথমে মুখে বসে থাকেন আফজাল হোসেন। চোখে মুখে বিরক্তি নিয়ে ইফতেখার চলে গেছে দালানে। শ্রাবণ রান্নাঘর থেকে শুনেছে তাদের কথোপকথন। থালাবাটি সব গুছিয়ে রেখে ঘরে আসে, জানায় তার মনে স্থির করার সিদ্ধান্ত। আমি জমি নিব। ইফতেখারের চোখে আশার আলো জ্বলে ওঠে যেন মুহূর্তেই। কিছুক্ষণ আগে পিতার উপর জাগ্রত হওয়া মেজাজ এখন পুরোপুরি শান্ত হয়ে আসে প্রত্যাশা পূরণে। সে খুব করে চাইছিল শ্রাবণ রাজি হয়ে যাক, অপরিণীয় দায় হতে নিজেদেরকে দায়মুক্ত করুক, সম্পর্কটা আরো গভীর হয়ে আসুক। দায়ে আটকায়ে থাকলে তো এই সম্পর্ক হতে সংশয় কাটবে না কভু। মনের কোনো অশান্তির রেশ থেকেই যাবে দিনের পর দিন। তাই এমন সিদ্ধান্তে মুহূর্তেই পুলকিত হয়ে ওঠে মনটা। শ্রাবণ তার এক বাক্যেই ইফতেখারের মুখভঙ্গি বদলে যেতে দেখে। মনে স্বস্তির নির্দেশনা আসে। যে ব্যক্তিটা তার হাসি কুড়িয়ে যত্নে আগলে রাখতে চায়, তাকে শ্রাবণ সুযোগ বঞ্চিত করবে না। যতটা আপন সে হতে বাকি মনে করছে, ততটা আপন তাকে করে নেবে। ওই মনের প্রণয়ের কারণ যখন সে নিজে হয়েছে, ওই মুখের হাসির কারণও সে হতে চায়। তাই তার এমন সিদ্ধান্ত পেশ করে দেয়। ইফতেখারের গলায় নীরব উল্লাস বিদ্যমান। আব্বা তোমার মতামত জানতে চাইছিলেন একটু আগেই। আমি শুনেছি, আব্বাকে জানিয়ে দিন, আমি নিব। কিন্তু আমার একটা শর্ত থাকবে। কিসের শর্ত? যেটুকু পৃথক করে রাখা হয়েছিল বলেছেন, সেটুকুই নিব। ইফতেখারের ভুরু মাঝে সূক্ষ্ম বাজে সৃষ্টি হয়। সেটা তো কবরস্থান। হ্যাঁ, কবরস্থানে জমি নিব। এই জমি নিয়ে তুমি কি করবে? কি করব সেটা পরে দেখা যাবে। প্রয়োজনে পারিবারিক না রেখে সামাজিক কবরস্থান হিসেবে রাখবো। যার দুনিয়ায় জমি নেই, সেও যেন জীবনের শেষ আশ্রয়টুকু এখানে করে নিতে পারে। দায়মুক্ত হওয়াই তো আপনার প্রস্তাবের একমাত্র লক্ষ্য ছিল। তো আমি এবং আমরা এই শর্তের বিনিময়ে আপনার প্রস্তাব গ্রহণ করতে প্রস্তুত। ইফতেখার একটু চিন্তিত হয়ে পড়ে। নিবে যখন এমন শর্তেই রাজি হলো, সে তো আরও চেয়েছিল বিশেষ সুবিধাজনক কোনো জমি আদায় করে দিবে পিতার কাছ থেকে, যাতে তারা সেখানে নিজেদের আশ্রয়স্থলের ব্যাপারটা নিশ্চিত করতে পারে। শর্ত জানার পরে ইফতেখার মতামত রাখে। এর চেয়ে ভালো হয় না? একটা ভালো জায়গা পাও, বাড়ি করে মা বোনকে এনে কাছে রাখো, একটা আশ্রয়স্থল সুনিশ্চিত করে রাখো। শ্রাবণ মলিন মুখে অতি সামান্য হাসি এলিয়ে বলে, যতদিন নিঃশ্বাস চলে, কোনো না কোনো ছাদের নিচে মানুষ মাথাটা পেতে রাখতে পারে, যা এত বছর ধরেই রেখে এসছি আমরা। কে জানে এই নিঃশ্বাস আর কতদিন চলতে বাকি। যেদিন নিঃশ্বাসটা হারিয়ে যাবে, কোনো ছাদের নিচেই তো আর জায়গা হবে না সেদিন। তার চেয়ে কি ভালো নয়, আশ্রয় থাকা সত্ত্বেও আশ্রয় সুনিশ্চিত করার আগে আশ্রয় না থাকার দিনটা নিয়েই ভাবি। যদি ইফতেখারের মন সায় দিল না এমন শর্তে, তবুও দায়মুক্ত হওয়া নিয়েই তাকে ভাবতে হলো। সুতরাং সে নিশ্চুপ হয়ে গেল। তবে ভাবনাগুলো ডুবে আছে মুখবায়াবে জোরে। শ্রাবণ তার ভাবুক মুখে তাকিয়ে কাছে এগোয়। পাশে থেকে এক হাতে বাহু স্পর্শ করতে ইফতেখার ভাবনায় পলক ফেলে শ্রাবণের চোখে তাকায়। শ্রাবণ হালকা ভেজা চোখে স্থির তাকিয়ে থাকে তার দিকে। নির্লিপ্ত কণ্ঠে বলে, আমার প্রতি ভালোবাসা স্পষ্ট রাখলেও
আপনি যে আমার ভালোবাসার ভরসা খুঁজে পান না সেটা আমি বেশ ভালোই জানি। আমি প্রমাণ না রাখতে পারি, বোঝাতে ব্যর্থ হতে পারি, তবে এটুকু আপনি জেনে রাখতে পারেন, সম্পদের দায়ে হতে আপনার পরিজন মুক্ত হলেও প্রণয়ের দায়ে আপনাকে চিরকাল আটকে রাখবে শ্রাবণ। কালক্রমে কখনো যদি দ্রুত বেড়ে আসে, তবু আপনি এই দায় হতে মুক্তি পাবেন না জনাব, কোনো কিছুর বিনিময়েও না। ইফতেখারের মনটা কেমন হাহাকার করে ওঠে। সে কি আসলেই ভরসা করে না শ্রাবণের প্রণয়ের প্রতি? শ্রাবণের মনে করাঘাত করেছে যে তার সে অভিমানপূর্ণ অভিযোগ। প্রিয়জনের মনের আঘাত তো তার মনেও প্রলয় সৃষ্টির কারণ। সে চোখে চোখ রেখেই শুধায়, তুমি কি আমার কথায় আঘাত পেয়ে তবে জমির প্রস্তাব গ্রহণ করে সিদ্ধান্ত নিলে? শ্রাবণ ডানে বামে মাথা নাড়ে। ইফতেখার বুঝে নেয় সহজেই তার মনোভাব। মাথার পিছু হাত রেখে কপালে কপাল ঠেসে চোখ ভিজে নেয় আবেশে। হিস হিসে গলায় বলে, যদি তা নাই হয় তবে আটকে রেখো আমায় প্রণয় দায়ে। ইফতি চিরকালই প্রস্তুত এমন দায়ে আটকে থাকতে তোমার তরে। দূরত্ব কেন, কাছে থেকে থেকে অবিরত আটকে রেখো জনম ভরে। শ্রাবণের চোখের পাতাও নেমে আসে সুখ আবেশে। বন্ধ চোখের অশ্রু গড়িয়ে যায় গাল বেয়ে। সে জানে না এই গড়িয়ে যাওয়া অশ্রুপাতে লুকিয়ে আছে কিনা কোনো ব্যর্থতার গল্প। তবে আত্মবিশ্বাস ব্যর্থতাকে টিকতে দিবে না, ক্ষয় হতে দিব না বাবার আত্মসম্মান বোধকে। এই মানুষটাও তো তার জীবনের অন্যতম অধ্যায়। সুতরাং তাকে খুশি রাখার মাধ্যমে পিতার আত্মসম্মান রক্ষার কাজ চালিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা সে করবে। নিজের করা সিদ্ধান্ত নিয়ে মায়ের সাথে ফোন আলাপে পরামর্শ করতে চেয়েছে সন্ধ্যায়, কিন্তু সুলতানা বিশেষ কোনো মতামত রাখেনি। কেননা এই ব্যাপারে তিনি এমনিতেই শ্রাবণের উপর রাগান্বিত, উল্টো দোষারোপ টানলে সে এই জমি নিতেই এখানে এসেছে কিনা। শ্রাবণও মাকে আশ্বাসিত করলো এই জমি সে নিয়ে যাবে না কোথাও, এখানেই থাকবে, চেয়ারম্যানের সীমানায়। আর কিভাবে থাকবে তাও বুঝিয়ে বলল তাকে। সুলতানা নিশ্চুপ শুনে গেলেন। মেয়ে যা করতে চায় তাতে সে স্পষ্ট বাধা দিচ্ছে না ঠিক, কিন্তু সম্মানহানিকর কিছু করা হলে যে একটা করাঘাত মায়ের তরফ হতে আসবে তা শ্রাবণ তার নীরবতার মধ্যেই ভারী উপলব্ধি করতে পেরেছে। কাজেই রুম ছেড়ে চলে গেছে ছাদে। নিরিবিলিতে মায়ের সাথে আরো গল্প করা তার বাকি রয়ে যায় যেন। তা পূর্ণ করতে ইফতেখারের বিষয়াদিও তুলে ধরে। সে যেমন চাইছে নিজ পিতার সম্মান অক্ষুণ্ণ রাখতে, ইফতেখারও চাইছে তার পিতাকে দায়মুক্ত করতে। দুজনেই দুজনার জায়গায় ঠিক, সুতরাং এর থেকে ভালো উপায় শ্রাবণ আর খুঁজে পাচ্ছে না। আর তাই জমি ঠিকই নিবে সে, কিন্তু নিজে ভোগ করার জন্য নিবে না। শ্রাবণ চেয়েছিল চাকরির অনুমতি, ইফতেখার তার হাতে ধরিয়ে দিল হিসাব নিকেশের খাতা। ক্লাবে বসে বসে দিন শেষে তার ব্যবসায়ের যে হিসাব নিকেশগুলো সে কষে যেত, তার দায় এখন শ্রাবণের হাতে তুলে দিল। শ্রাবণ একটু চিন্তিত হয়ে তাকে জিজ্ঞেস করলো, এটা কি? তোমার চাকরি। মানে? নিজ থেকে কিছু করতে চেয়েছিলে তো ব্যবসায় আমার সহকারী হয়ে যাও, ঘরে থেকেই সংসারের বাইরে কাজ করে উপার্জন করো। শ্রাবণ অতি সামান্য হতাশা জাগিয়ে বলে, তার মানে ওই চাকরিটা করবই না? আমি বেতন দিব তো মাসে মাসে। ভালো সুযোগ হাতছাড়া হওয়ায় ছোটখাটো এক হতাশার নিঃশ্বাসও ফেলল সে। পরক্ষণে বলল, তো আপনার এই চাকরিটা আমি করব কিভাবে? ঘরে বসে থাকলে আমি জানবো আপনার ব্যবসা কেমন চলছে, তখন আমাকে বাইরে যেতে হবে না? দেখাশোনার ভার আর তোমাকে দিচ্ছি না, আমি কি বসে থাকবো নাকি? এমনিতেই একজন ম্যানেজার রাখা প্রয়োজন মনে করছিলাম, আমাকে তো ছোটাছুটির উপর থাকতে হয়। দেখা যায় সময় মতো লিখে না রাখলে পরে আর সব হিসাব মিলাতে পারি না। এখন থেকে প্রতি লেনদেনের পরপর আমি তোমায় ফোন কলের সাথে সাথেই জানিয়ে দেব, আর তুমি লিখে নেবে। মাস শেষে হিসাব বুঝিয়ে দিয়ে বেতন নিয়ে নেবে। ম্যানেজার রাখলে যে হিসাবটা আমাকে ক্লাব থেকে বুঝে আসতে হতো, দেখা গেল আমি ঘরে এসে যখন তখনই জানতে পারলাম, দেখতে পারলাম। শ্রাবণ খাতা খুলে 2-4 পাতা উল্টে পাল্টে আবার বন্ধ করে দিল। ইফতেখার জিজ্ঞেস করে, পছন্দ হয়নি চাকরি? আপনি পছন্দ করে দিয়েছেন যখন, আমি নিয়ে নিলাম। খাতা গুছিয়ে আলমারির দিকে এগিয়ে যায় শ্রাবণ। ইফতেখার জানতে চায়, বেতন কত নেবে? এবার ফিক করে হেসে ওঠে শ্রাবণ। আলমারি খোলা রেখেই পিছু ফিরে বলে, পৃথিবীতে এই প্রথম দেখলাম কর্মীর কাছে জিজ্ঞেস করে কর্মকর্তা বেতন নির্ধারণ করে। বিপরীতে ইফতেখারের মুখেও জাগে হাসি। বলে, তুমি বেতন না জেনে রাজি হয়ে গেলে যে, তাই আমি জানতে চাইলাম। এখন আমি লাখ চাইলে লাখই দিবেন? ধুর, লাখ টাকা আমার হায় হবে নাকি? লাখ টাকার চাকরি দিব? থাক, তোমার বলতেই হবে না, আমার ইচ্ছা মতোই দিব। মুখে মুচকি হাসি বজায় রেখে আলমারি লক করতে করতে শ্রাবণ বলে, আয় হবে না কেন? আল্লাহর নামে প্রচেষ্টা চালিয়ে যেতে থাকেন, ব্যবসায়ের পরিধি বাড়লে আয়ও বেড়ে আসবে ইনশাল্লাহ। দোয়া করো, তখন না হয় তোমারও বেতনও লাখে নিয়ে যাব। তখন আর এক কর্মীতে আপনার হবেও না। যত বড় ব্যবসায়ী তত বড় হবে কর্মস্থান। নাস্তা কি খাবেন, রুটি না ভাত? রুটি না করে একটু পরোটা করতে পারো না? আব্বা, আমার তো পরোটাই হবে না, আসুন ভেজে দিচ্ছি তেলে। দুজন একত্রেই যায় টিন চালার ঘরে। ইফতেখার গিয়ে ঘরে বসে।
শ্রাবণ যায় রান্নাঘরে তার জন্য পরোটা ভেজে নিতে। পরি আর পারভিন এখানে বসে নাস্তা করছিল। শ্রাবণ পরোটা ভেজে ডিম নিতে গেলে পরি বলে, ডিম ভাজা আছে বাটিতে। কেন, অর্পার জন্য না রেখে গেলাম, খাননি? না, আপাই খায় নাই, পেটে কুড়কুড়ানি ধরছে, তাই ডাল দিয়া খাইয়া স্কুলে দৌড় দিছে। কুরকুরানি মানে? আরে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক। শ্রাবণ শব্দহীন হেসে উঠে তার হাস্যকর কথাতে। যা বলবে তুমি, অর্পা খায়নি যখন তুমি খেয়ে নিতে। আমার এই ভাজা ভাজা ভাল লাগে না, মাঝে মধ্যে মন চাইলে সিদ্ধ কইরা খাইয়া বসে থাকি, ওইটাই শান্তি। ইফতেখারের জন্যই ভাজা ডিম তুলে নেয় প্লেটে, বাটিতে নেয় ডাল। এদিকে শ্রাবণের উদ্দেশ্য পারভিন বলে, ভাইয়ের বাড়ি যাওয়ার আগে গয়নার দোকানে যাব কিছুক্ষণ পর, হার আর বালার অর্ডার দেওয়া লাগবো। তুমি কি পুরাতনটা নিবা নাকি নতুন যেটা বানামো ওইটা? ডিজাইন একই থাকবো, দুই বউয়ের দুইটা, একজনের নজর আর একজনেরটায় যাইবো না। তবে মাঝখানে পরি সায় দেয়, এইটাই ঠিক হইব আম্মা, কেউ কইতে পারবো না যে তাটা সুন্দর বেশি। আর আমি যেটা পরি ওইটা অর্পার জন্য রাখবো। নবাবী আপায় আপনার পুরান হার নেওয়ার জন্য বৈশা রইছে। চুপ থাক গাধা, স্বর্ণ কি পুরাতন হয়? স্বর্ণ পুরান না হোক, ডিজাইন কি পুরান হয় না? আপনার মাইয়া এখনই যেই আগডুম বাগডুম করে, বিয়ার সময় এই পুরানা ডিজাইন পছন্দ করতো না। তখন কাটা তখন দেখা যাইব, পছন্দ না হলে ভেঙে পছন্দ অনুযায়ী বানাই নিব। পরক্ষণে আবার শ্রাবণের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, হাতের মাপ কি তোমার আর কান্তার সমান সমান হইব নাকি? শ্রাবণ প্লেট আর বাটি হাতে তুলে নিয়ে জবাব দেয়, হাতের মাপ তো সমানই হবে, কিন্তু আমার নতুন কিংবা পুরাতন কোনোটাই লাগবে না আম্মা। আপনি চাইলে বিপুর বউকে আগেটা দিয়ে ঘরে তুলতে পারেন, একাধিক বানানোর প্রয়োজন নেই। শ্রাবণ কখনোই বলবে না যে শাশুড়ি তাকে কখনো দেয়নি। হাসি মুখে জবাব দিয়ে চলে গেলেও এপাশটা যেন অসন্তোষের রেশে থমকে রইল। অবাক চোখে পরি তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। পারভিন বসে রইল থমথমে মুখে। সেদিন গহনা ফিরিয়ে নেওয়াতেই বুঝি সে অভিমানে নিতে অস্বীকার করে গেল। সেজন্য নিজের ভেতরই কেমন অপরাধবোধ জেগে উঠল। যেভাবে চেয়ে নিয়েছিল, অভিমান করাটাও তো অস্বাভাবিক কিছু না। তাছাড়া তারই দোষ কি? যা কাহিনী হচ্ছিল, হারিয়ে ফেলার ভয় তো পাওয়ারই কথা, কিন্তু পুনরায় দিতে গিয়ে যত দ্বিধা, তাই দ্বিতীয় কোনো বাক্য বলার মতো ইচ্ছাশক্তিও পেল না। পরি তার থমথমে মুখে তাকিয়েই নাশতা পর্ব চালিয়ে যায়। এদিকে ইফতেখার রুমে বসে বসে সবই শুনেছে রান্নাঘরের কথোপকথন। ভাবনায় মত্ত আছে স্ত্রী ও মায়ের বলা বাক্যগুলো নিয়ে। শ্রাবণ নাস্তার থালা এনে রাখে তার সামনে। নাস্তা আগেই সেরে নেওয়া সত্ত্বেও পাশেই বসে থাকে এবং পানি ঢেলে রাখে গ্লাসে। হাতের কাছে নকশাযুক্ত হাত পাখাটা পেয়ে অকারণে ঘোরাতে থাকে। মনে সাড়া দেয় বাস্তবরূপী নাট্য দৃশ্য। বর ভাত খায় আর স্ত্রী পাশে বসে বসে হাত পাখায় বাতাস চালায়। তার আর বসে থেকে কাজ কি? সে মুচকি হেসে ইফতেখারের দিকে একটু পাখা নাড়িয়ে বলে, মাথার উপর তো ফ্যান চলছে, হাত পাখায় বাতাস করার কি প্রয়োজন আছে? ইফতেখার খাওয়ার মনোযোগ তার দিকে উঠিয়ে মুখের হাসিতেই খুঁজে পায় মশকরা। পুনরায় খেতে মনোযোগ স্থির করে জবাবে বলে, ফ্যান বন্ধ করে বাতাস করো। তারপরেও করতেই হবে। কি আর করবে, অবসর আছো যখন, বাতাসের দোলে দোলে একটু বন্যা আবার আবদারের পাতা খুলে বসো। এমনটাই তো দেখা যায় টিভির পর্দায়। শ্রাবণ খিলখিলিয়ে হেসে বলে, আপনি যেন আগেই ভয় পেয়ে গেলেন। কোণঠাসা হেসে খেতে থাকে ইফতেখার। শ্রাবণ পাখা উল্টে পাল্টে নকশা দেখে। মিনিট দুয়েক নীরব থেকে ইফতেখার বলে, গয়না নিতে অমত করলে কেন? এভাবে ঠকে যাচ্ছ কিন্তু। শ্রাবণ মুখে মুস্কি হাসির রেশ পুনরায় ফুটিয়ে তোলে। পাখার নকশায় হাত বোলাতে বোলাতে প্রত্যুত্তর করে, মানুষ মানুষকে ঠকাতে পারে কিন্তু ঠেকাতে পারে না। জীবন থেকে হারিয়ে যাওয়া দিনগুলোতে কেউ ঠেকাতে পারেনি, আগামী দিনগুলোতেও নয়। আল্লাহ তাআলা মানব জাতিকে ঠেকিয়ে দেয়া সেই সামর্থ্যই হয়তো দান করেননি। ঠেকানোর একমাত্র মালিক কেবল তিনি। তাই বলে তোমার হক তুমি নিবে না? ওই গহনাটিও কিন্তু তোমার হক। শ্রাবণ মুস্কি হেসে সুস্পষ্ট করে তাকায় তার দিকে। নিজের গলার চেনটা ছুঁয়ে বলে, কথায় মন তুষ্টকর হলেও শ্রাবণের গহনার অধিকার গ্রহণ করার প্রত্যাশা ইফতেখার রেখেছিল। তবে সে নিজে চায়নি যখন, ইফতেখার আপাতত এ নিয়ে আর কথা বাড়ায় না। সারাদিন বাবা মা ছেলেরা বাড়ি ছিল না। পরিয়া শ্রাবণের কেটেছে ভারী অবসর সময়। কখনো ঘরে বসে গল্প করছিল বিপুর বিয়ে নিয়ে, সে কি পরিকল্পনা সাজিয়ে চলেছে পরিটা। কখনো উঠোনে হেঁটে সময় কাটিয়েছে তারা। পশ্চিম প্রান্তে এগিয়েছে দুজন পেয়ারা পাড়তে। বকুল কাকার সাথেও কিছু গল্প চলেছে শ্রাবণের। ততক্ষণে পরি গাছে চড়ে নিজ হাতে পেয়ারা নিয়ে ঢিল ছুঁড়েছে শ্রাবণের হাতে।
পরক্ষণে বারান্দার মেঝেতে বসে বসে পেয়ারা মেখে খেয়েছে কাসুন্দিতে। বকুল কাকাকে সাধলে তিনি দাঁতের সমস্যা আছে বলে খেতে অস্বীকৃতি জানান। দুজন হাতের কাজ সম্পন্ন করে গোসল সেরে নিতেই আবার বকুল কাকা হাজির নিজেদের গাছের পেয়ারা নিয়ে। শ্রাবণকে ডেকে বলে, এগুলো খাইয়া দেখো বউজান, মিষ্টি আছে। আরে আপনি আবার আনতে গেলেন কেন কাকা? খেলাম না তখন। নিজের গাছের, খাও। সাথে ছিল আমরা ফল। ভাত খাওয়ার পরই আমরা স্বাদ উপভোগ করলো দুজনে। দুপুরের পরপর অর্পার বিপু বাড়ি ফিরলে বিকেলে আবার চারজনের পেয়ারার ভর্তা জমে যায় ছাদে, বকুল কাকাদের গাছের পেয়ারাগুলোই। সেই সাথে চৌধুরী বাড়ির এই বড় মাপের ছানাপোনাদের হাসি ঠাট্টা আর ঝগড়াঝাটি তো আছেই। আফজাল হোসেন ও পারভিন কিছু আত্মীয়ের বাড়ি নিমন্ত্রণ কার্য সেরে ফিরেছে সন্ধ্যায়। ইফতেখার সারাদিন কাজে। রাতে মায়ের সাথে কথা বলা হয় শ্রাবণের। সুলতানা ফোন করেই বলে, তুই এলি না যে সাথে? আমি কোথায়? বাসায়। ইফতি এলো যে, তুইও এসে ঘুরে যেতি। উনি গিয়েছেন কখন? আজ বিকেলেই তো এলো। কেন বলে আসেনি? না, আমাকে বলেননি তো কিছু। কোনো কাজে গিয়েছিল হয়তো ওই দিন, তাই দেখা করে এসছে। না, দাওয়াত দিতে এলো বিয়ের। তো দেবরের নাকি বিয়ে? শ্রাবণ বুঝতে পারে, তবে এজন্যই তাকে কিছু জানিয়ে যায়নি। সে যদি যেতে নিষেধ করে দাওয়াত দিতে হবে না, কিন্তু ইফতেখার কি নিজ থেকেই গিয়েছে, নাকি তার পরিবারকে আনার জন্য আফজাল হোসেনের কোনো চক্রান্ত? এমন যদি হয়, তিনি কি নিজের উপর খুব আত্মবিশ্বাস রাখছেন যে সম্পর্কটা আগের মতোই স্বাভাবিক হয়ে উঠবে? এটা কেন বুঝতে পারছেন না, যতই আসা যাওয়া হোক মনের দাগ সজ্ঞানে যে কোনো মতেই মুছে না। ইফতেখার বাড়ি ফিরলেই শ্রাবণ জানতে চায়, কোনাপাড়া নাকি গিয়েছিলেন? সে ইতিমধ্যে জেনে গেছে, তাই মুস্কি হাসি ভাসে ইফতেখারের মুখে। গেলাম তো। জানালেন না কেন? না জানিয়ে শ্বশুর বাড়ি যাওয়া যায় না। যাবে না কেন? আপনি তো আমার সাথে যেতেই লজ্জা পান, এই জন্যই বললাম আর কি। তুমি ছাড়া গিয়ে দেখলাম লজ্জা লাগে নাকি। আচ্ছা, তো ফলাফল কি হলো? দেখলাম সেখানে লজ্জায় ফেলার মতো একটা শ্রাবণ অনুপস্থিত। তাই সংশয় ছাড়া ভালোই খাওয়া দাওয়া করে এলাম, সেদিনের থেকে বেশি। শ্রাবণ নিচু স্বরে খিলখিলিয়ে হাসে। দাওয়াত নিয়ে কথা আর তুলেনি। দেখতে চেয়েছে ইফতেখার নিজ থেকে বলে কিনা। কোনো রকম নেতিবাচক প্রতিক্রিয়া আসতে পারে, তবে ইফতেখার নিজেও বলেনি। অথচ এ ব্যাপারে মায়ের সিদ্ধান্ত নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া ফুটাতে প্রস্তুতি ছিল না শ্রাবণ। মা নিজেই সিদ্ধান্ত নেবেন। তবে ইফতেখার যে তার মা বোনের সাথে সহজ হয়ে যেতে পেরেছে, তাতে বেশ ভালো অনুভব করছে সে। বেশ জাঁকজমকপূর্ণ আয়োজন করতে সেজে উঠছে চেয়ারম্যান বাড়ি। দুদিন পরে ছোট বউ উঠবে ঘরে। ফাতিহাকে তো সামান্য আয়োজনেও ঘরে তোলা সম্ভব হলো না, তাই কিছু পূর্ণতার জোয়ার ওঠাতে ওই বাড়ির অন্য কিশোরীকে বিশাল আয়োজনে ঘরে তুলছে আফজাল হোসেন। সেদিন বহু বছর পর সাত্তারা এলো এ বাড়ি। আগের দিন আফজাল হোসেনের সাথে মসজিদের সামনে কথা হয়েছিল দীর্ঘ একটা সময়ের অভিমান অভিযোগ কাটিয়ে। তার পরদিন দাওয়াত করে গেছে তার বাড়ির আয়োজনে সামিল হতে। সকল আয়োজনের দিকে যখন মনোযোগ দৃষ্টি নাড়ান আফজাল হোসেন, মাঝে মাঝে শ্রাবণের শক্ত গলার কথাগুলো কানে বাজে। শক্ত চোখের দৃষ্টি জোড়া চোখের সামনে ভাসে। একই বাড়ির আর একটা মেয়ের সঙ্গে একই ভুল আবারও করবেন না যেন। ছেলে তার, ইজ্জত তার, সংসারও তার। ভুল করলে সেই ঘানিও টানতে হবে তাকেই। অথচ এই সংসার সুসজ্জিত করতেই ওই সুস্পষ্টভাষী মেয়েটা সে কি জেদ। যখন শক্ত চোখে কথা বলে সমস্ত মুখে রক্তবর্ণ ঝিলমিলিয়ে ওঠে। এমনি এমনি কি আর চেয়ারম্যান তাকে এত পছন্দ করে? সে কি সৌভাগ্য তার! এমন বই বা কজনের ঘরে উঠে। ভাবতে গেলেই তিনি আত্মগর্বে ফুলে ওঠেন। অতীতের বন্ধুকে মনে করে ধন্যবাদ জানাই। বন্ধুর জন্যই তো রূপবতী মেয়ে আজ তার ঘরের রাঙা চরণ ফেলে। আফজাল হোসেন শ্রাবণের কাজকর্মেও নজর রাখেন। ভালো মতোই গোছগাছ করছে আয়োজনকে সামনে রেখে। বড় বউ হিসেবে দায়িত্বজ্ঞান ও কর্তব্য পালন যথেষ্ট রাখছে। কেনাকাটা থেকে শুরু করে ঘর দুয়ারের পরিবেশে পর্যন্ত নজর রাখছে। মূলত সমস্ত কিছু করছে শ্রাবণ মনের আনন্দে। এই আয়োজনের মূল উদ্দেশ্য বিপু আর কান্তা। এই দুজনের প্রাপ্তির পূর্ণতার ঢেউ শ্রাবণের হৃদয়ে দোল দিচ্ছে। নিজের আনন্দের চেয়েও বেশি আনন্দ উপভোগ করে সে অন্যের আনন্দ দেখতে। যাদের ঘিরে এত সাজসজ্জা, তারা যখন এত আনন্দিত, তবে আর বিষাদ কিসের? তাদের পুরো পৃথিবীরই যেন এখন আনন্দময় মুহূর্ত। ইফতেখারকে একটু হিমশিম খেতে হচ্ছে ঘরে বাইরে উভয় দিক সামলে নিতে। তার নতুন জমজমাট ব্যবসা বন্ধ রাখার ইচ্ছে এবং উপায় কোনোটাই এখন নেই। আবার ছেলে হিসেবেও দায়িত্বটা তার বেশি। কাজেই বাড়ির আয়োজনে সময় না দিলেও চলছে না। সে যতটা সামলে নিতে জানে, বিপু ততটা জানে না। পিতা বুঝলেও সব কাজ পিতার পক্ষে সম্পাদন করা সম্ভব নয়।
তিনি কেবল বুঝে শুনে হুকুম জারি করতে পারেন। তবে ইফতেখার বাড়ির কাজ সামলে নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সাপোর্ট পাচ্ছে স্ত্রী এবং পিতার নিকট থেকে। সে যেন ব্যবসার কাজে সময় দিতে পারে, সেজন্য বেশ কিছু কাজে বিশ্বাসের সাথে বিপু আর খালিদকে দিয়ে করিয়ে নিচ্ছে আফজাল হোসেন। যেগুলোতে মনে হচ্ছে ইফতেখারই ভালো বুঝে, সেগুলোর দায় শুধুমাত্র ইফতেখারের উপর আরোপ করছে। অন্যদিকে শ্রাবণও বুঝে উঠতে পারে ইফতেখারের হিমশিম খাওয়ার ব্যাপারটা। সাধ্যমতো মানসিক সাপোর্ট সেও দিচ্ছে সকলের অজ্ঞাতে। নিজে ভেবে ভেবে সুবিধা মতো একবার কাজ করে নেওয়ার পরামর্শ দিচ্ছে বা উপায় দেখাচ্ছে। সদা হাস্যোজ্জ্বল মুখে কথাও বলছে, যখন তখন মজা করছে গল্পে স্বল্পে, যা মানসিক ক্লান্তি নিংড়াতে সাহায্য করে ইফতেখারকে। আজ সকালেও বের হওয়ার সময় বলে দিল, বাজারের দিকেই তো যাচ্ছেন, যাওয়ার সময় ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে ঘুরে যেন। চাচির কানে চুপি চুপি একটু নাড়া দিয়েন, আম্মা যে যাচ্ছে একটু পর, যাতে হুটহাট লজ্জায় না পড়ে, নিজেও একটু মানসিক প্রস্তুত থাকতে পারেন, আপ্যায়নে লক্ষ্য রাখতে পারেন। মা কেন যাবে এখন শুধু শুধু? দুদিনের পর তো যাবেই। আংটিটাকে পরিয়ে দিয়ে আসতে চাইছেন, তাই যাবেন, দেখেও আসবেন। তাছাড়া নিজেদের মধ্যে একটা আয়োজন হচ্ছে, যাওয়া প্রয়োজন না? তা তো আছেই, সেটা আরো আগেই যাওয়া প্রয়োজন ছিল। আচ্ছা বলে যাব, কাকা যে আমাদের বাড়ি দাওয়াত করতে এলো সেদিন আপ্যায়ন ঠিকঠাক করছিল তো? আপনার কি মনে হয় শ্রাবণ এমনি এমনি নতুন মেহমান বিদায় করবে? একটু ভাবযোগে কথা বলে শ্রাবণ হেসে দেয়। ইফতেখার বলে, আজ বুঝি প্রথম দেখলাম নিজের প্রশংসা করছো। মাঝে মাঝে করতে হয় একটু আধটু। যান এবার, পরে বলবেন আমার জন্য দেরি হয়ে গেছে। যাচ্ছি, তবে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আজ। সারপ্রাইজ কি? বললেই সর্বনাশ। জান বলতে হবে না। আর শুনুন, আব্বার কাছ থেকে মশলাদের তালিকাটা নিয়ে যেন, বাবুর্চি দিয়ে গেছে। আসার সময় ঠান্ডা মাথায় কেনাকাটা সেরে এলে হবে, তবে আর দ্বিতীয়বার যেতে হবে না। ইফতেখার মজা করে বলে, তুমি এত সহজ করে দাও কাজকে, মাঝে মাঝে মন চায় তোমাকেই সাথে নিয়ে যাই, কাজ তবে সহজে সম্পন্ন হয়ে আসবে। আচ্ছা, তবে আসবো নাকি সাথে? মাথা নষ্ট, কাজ করানোর মতো লোকের অভাব নেই আমার, শুধু মনে থাকলেই হলো। আমি একটু পর কল করে না হয় মনে করিয়ে দিব। দিও। মায়ের সাথে তুমিও যাচ্ছ বাড়ি? একা তো আর যাবেন না, দেখি আমিও যেতে পারি, না হয় পরীকে সাথে পাঠিয়ে দিব। শ্রাবণকে সাথে নিয়েই কান্তাকে দেখতে চায় পারভিন। ইফতেখার দুপুরে বাড়ি আসেনি, মশলাদি কিনে বাজারের এক কিশোরকে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। বিকেলে শ্রাবণ ছাদে গিয়েছিল কাপড় চোপড় আনতে। উঠোনে প্যান্ডেলের কাজ চলছে, তাই ছাদে শুকাতে হচ্ছে কাপড় চোপড়। শুরুতেই কাপড় হাতে না নিয়ে কিছুক্ষণ মনমলিন রেখে ছাদের উত্তর প্রান্তে দাঁড়িয়ে থাকে। একাকী সময় কাটায় ফাতিহার কবরের উপর চোখ রেখে। স্বল্প চেনাই নারীর সাথে জড়িত তার কত স্মৃতি, কত আবেগ, কত দুঃখ বাঁধে আজও পাশাপাশি দুই পৃথিবীতে গড়া দুই বাড়িতে ঠাঁই হয়ে। সেকালেও ফাতিহা ছিল এই চেয়ারম্যান বাড়ির পাশের বাড়ির সদস্য, আর চেয়ারম্যান বাড়ির পরিচয় নিয়েও ঠাঁই যেন তার পাশের বাড়ির সদস্য হিসেবেই। শুধুমাত্র দক্ষিণ থেকে দিকটা উত্তর স্থির হয়েছে, কিন্তু এ বাড়ির গেটের সীমায় ঠাঁই পেল না একটা মুহূর্তের জন্য। আজ তারই দুই বাড়ির নতুন এক যোগসূত্রের আয়োজন চলে, অথচ তার গল্পটা কেবল গল্প হয়েই পাশের বাড়িতে 3.5 হাতের দেয়ালে খোদাই হয়ে থাকে। ভাবতে ভাবতে কখন যে অশ্রু গড়িয়ে পড়ে খেয়াল করতে পারে না শ্রাবণ। তবে গাল ভিজে আছে অনুভব করতেই মুছে নেয় হাতের তালুতে। ফিরে তাকায় দাদা শ্বশুরের কবরে। এই মানুষটা সেদিন এত অনিয়ম না করলেই এতগুলো মানুষ ঠকে যেত না এই পৃথিবীর বুকে। এই মানুষটা সরল হলেই সম্পর্কগুলো থমকে যেত না ধুলো জমা ধূসর স্মৃতির পাতায়। কিছু জীবনের কাছে হেরে যেত না বিশ্বাস শব্দটা। একাধিক জীবনের সুখ কেড়ে নিয়ে তিনি কি আজ খুব সুখী? ভারী নিঃশ্বাস ফেলে উক্ত স্থান ত্যাগ করে শ্রাবণ। কাপড় চোপড় নিতে চলে আসে অপর প্রান্তে। কাপড়গুলো হাতে গুছিয়ে নিয়েও দাঁড়িয়ে থাকে কিছুটা সময়। অপলক তাকিয়ে থাকে পূর্ব দিকে সুদূর নদীর প্রবাহিত স্রোতে। বাতাসটাও মন্দ নয়, স্বাস্থ্যের স্বস্তি জোগাতে বড্ড উপকারী মনে হচ্ছে। তবে খুব বেশিক্ষণ এই মুহূর্তে উপভোগ করা সম্ভব হয় না। মোটরসাইকেলের হর্নের শব্দ মনোযোগ কেড়ে নিয়েছে। ফিরেছে বুঝি মহাশয়। দুপুরে খেতেও আসেনি, বাইরে খেয়েছে কি? শ্রাবণ ছাদে থেকেই গেটের দিকে তাকিয়ে নিশ্চিত হয় ইফতেখার এসেছে। কিন্তু শুধু নিশ্চিতই নয়, চমকে ওঠে অপ্রত্যাশিত প্রাপ্তিতে। মুহূর্তেই হাস্যোজ্জ্বল হয়ে ওঠে মুখমণ্ডল। দ্রুত পায়ে নেমে আসে ছাদ থেকে। মোটরসাইকেলে ইফতেখার একা নয়, শিশিরও আছে সাথে। শ্রাবণ কাপড় চোপড় অর্পার বিছানায় ফেলে বাইরে ছুটে আসে। তাকে দেখতে শিশির এগিয়ে এসে আনন্দে জড়িয়ে ধরে। শ্রাবণ তার হাত থেকে ব্যাগ নিজ হাতে নিয়ে বিস্মিত চোখে জিজ্ঞেস করে, ভাইয়া নিয়ে এলো। মোটরসাইকেল ঠিক করে রাখতে রাখতে ইফতেখারও জবাব দেয়, তোমার সারপ্রাইজ। শ্রাবণ আসলেই সারপ্রাইজড, তাই আপাতত স্বস্তির হাসিতেই কৃতজ্ঞতা জানায় ইফতেখারের প্রতি। ওদিকে পারভিনকে টিন শেড ঘরের বারান্দায় বেরিয়ে আসতে দেখে ইফতেখারই আগে পরিচয় করায়। মা, শ্রাবণের বোন শিশির। শিশির সালাম দিয়ে এগিয়ে যায় কথা বলতে। পারভিনও স্বাভাবিক জিজ্ঞাসার সাথে পরিচিত হয়। জিজ্ঞেস করে, তোমার মা আসবে না? মা অসুস্থ তো।
আসার সম্ভাবনা কম। এদিকে ইফতেখার বলে দেয়। তবুও বলেছে যদি পারে তো শুক্রবার আসবে। পরি ঘর থেকে ছুটে এসে হাঁ করে থাকে। শিশির তার প্রতিক্রিয়ায় কিছুই বুঝতে না পেরে চিন্তিত মুখে হাসে। এভাবে হাঁ করে তাকিয়ে আছে কেন? ইফতেখার তাকে পরিচয় না করিয়ে বরং সাবধান করে দেয়। শিশিরের থেকে কিন্তু দূরে থেকো, এটা ভয়ঙ্কর প্রাণী। ভাইজান জীবনেও ভালো হইতেন না। পরি খেপে গেলেও শিশির খিলখিলিয়ে হেসে বলে, এমন করে আছো কেন তুমি? আপনারে দেখা গো আপা, আপনারে দেখা। আমার দেখা 2 নাম্বার সুন্দর মানুষ। আল্লাহ গো, কত সুন্দর তোমার সৃষ্টি। হুট করেই শিশিরের হাত ধরে টেনে বের হতে হতে বলে, পুরান ঘরে আছেন কে? আসেন, আগে নতুন ঘর দেখাই মেহমানরে। আরে করছে কি? আমি চলে যাচ্ছি না তো এখনই। নাম কি তোমার? আসেন, নাম পরিচয় সবই জানামু। তুমি পরি নয় তো? আরে জানেনই তো দেখি। বলতে বলতে অন্য হাতে ব্যাগটাও টেনে নেয় শ্রাবণের হাত থেকে। শ্রাবণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কীর্তি দেখে বলে। যেতে যেতে পিছু ফিরে আবার পরি জবাব দিয়ে যায়, আপনাকে দেখা পরি পাগল হইয়া গেছে ভাবিজান। এতে আমার কোনো দোষ নাই, আগে ভালাই ছিলাম। ইফতেখার বারান্দায় উঠে পানি দিতে বলছে মায়ের কাছে। পারভিন পানি নিতে গেলে ইফতেখার যায় পিছু পিছু। শ্রাবণও পিছু চলতে চলতে বলে, ভাত খাবেন এখন? ইফতেখার থেমে পিছু ফিরে নিজের ফোনটাও তুলে দেয় হাতে। জবাবে বলে, খেয়ে এসেছি, ফোনটা একটু চার্জে দিও তো, বের হবো। শ্রাবণ ফোন হাতে নিতে নিতে বেরিয়ে বলে, আপনি নতুন পোশাক পরে বের হলেই এখন থেকে সন্দেহ হবে কোথাও যাচ্ছেন। সেদিনও তাই করেছেন। জবাবে মুস্কি হাসি ইফতেখার। শ্রাবণ ফোন নিয়ে চলে গেছে দালানে। শ্রাবণের রুমে বসেই বকবক করে যাচ্ছে পরি। এই মেয়েটা পারেও পরিচয় বর্ণনা করতে। একজনেরটা জানতে চাইলে 5টা জনেরটা বলবে একসাথে। শ্রাবণ ফোন চার্জে দিয়ে চলে যায় অর্পার ঘরে। সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই ঘুম থেকে ডেকে দেয় অর্পাকে। কাপড় চোপড় তুলে যার তার রুমে গুছিয়ে রেখে নিজেদের ঘরে আসে। পরীকে বলে খোয়ারে মুরগি দিয়ে এসে পরে যেন গল্প করে। উঠোনে লোকজন না থাকলে সে নিজেই যেত। পরি যেতেই শিশির বলে, বাবা কত কথা বলতে পারে তোমাদের পরি। সে এমনই, হাসি ঠাট্টাও করতে পারে ভীষণ। তোর ভাইয়া খেয়ে এসছে বাসা থেকে? শুনলি না, সারপ্রাইজ দিল। বললো যে আমাকে জানিয়ে যায়নি কিছু। আমি কল্পনাও করিনি আজ তুই আসবি। একটু আগেই মনটা খারাপ হয়ে গেছিল, এরই মধ্যে আনন্দ বেড়ে গেল। আমি নিজেও কল্পনা করিনি যে আজ আসবো। ভাইয়া জোর করেই নিয়ে এলো। জামাই জেদ করছে, তাই ওদিকে শাশুড়িও পাঠিয়ে দিল। আমি পড়েছি মহা বিপত্তিতে। কাল অফিস মিস হবে, আবার টিউশনেও ছুটি পর্যন্ত দিতে পারিনি। যাক, ভালো হয়েছে। আসবি যখন, একটু আগে আসলেই ভালো হতো। বেশি সময় কাটানো যাবে। কল করে টিউশনের ছুটি দিয়ে দে। তাই করতে হবে। তোমার ননদ বাসায় নেই? সবাই আছে, ঘুমোচ্ছিল, ডেকে দিয়ে এলাম। যদিও জানতো বিয়েতে মা না এলেও শিশিরকে পাঠিয়ে দিবে, কিন্তু 2 দিন আগেই যে ইফতেখার নিজে গিয়ে নিয়ে আসবে সেটা ধারণাই ছিল না শ্রাবণের। মনটা একটু বেশি পুলকিত হয়ে আছে এখন। পরে আবার এসে শিশিরকে নিয়ে গেছে অর্পার ঘরে। শ্রাবণ রুমেই কাজ করে যাচ্ছিল। একটু পর ইফতেখার ফোন নিতে এলেই এবার মুখে কৃতজ্ঞতা প্রকাশ করে। ধন্যবাদ এত সুন্দর সারপ্রাইজের জন্য। শুকনো ধন্যবাদ কোনো কাজ হবে না। আচ্ছা, তবে কি পানি পান করে গলা ভিজে আবার বলবো ধন্যবাদ? দেখো আরো কোনো উপায় পাও কিনা। পুকুর পাড়ে চলেন, ধাক্কা মেরে ফেলে দিয়েও বলা যায় ধন্যবাদ। ইফতেখার দরজা চাপিয়ে এগিয়ে যায়। চলো তবে। শ্রাবণ বারান্দার দিকে ছুটে হাসতে হাসতে বলে, দরজা আটকে দিলে কি বারান্দায় গ্রিল ভেঙে যাব? তবে এত দুষ্টুমি শেখো কোথায়? আপনার কাছে। আমাকেই তো শিখতে হবে তোমার কাছে। বলেই হাতটা টেনে পাশাপাশি বসায় বিছানার একপাশে। বসো, কথা আছে। শ্রাবণ জরুরি ভেবে হাসির রেশ কমিয়ে এনে মনোযোগ দেয় ইফতেখারের মুখে। ইফতেখার জিজ্ঞেস করে, তোমার মা কি খুব অসুস্থ? মুহূর্তেই একরকম ভয় কাজ করে শ্রাবণের মনে। পাল্টা প্রশ্ন করে, কেন, কি হয়েছে? ভয় পাচ্ছ কেন? আমি জিজ্ঞেস করেছি মাত্র। ওনাকে আসার জন্য অনেক জোর করলাম, এলেন না। শিশিরকে পাঠালেন আমার সাথে, বললেন উনি অসুস্থ, আসা সম্ভব না। পরে যদি কখনো সুস্থতা অনুভব করেন তবে এসে ঘুরে যাবেন। ও হ্যাঁ, এমনিতেই তো অনেক দিন যাবতীয় অসুস্থ। চিকিৎসা করাচ্ছ না কেন তবে? হচ্ছে তো, ডাক্তার দেখাচ্ছে, ওষুধ খাচ্ছে। বড় কোনো চিকিৎসার প্রয়োজন হলে করাও। রোগ নিয়ে বসে থাকা ভালো না। সমস্যা থাকলে তুমি একান্তভাবে আমাকে বলো, আমি চেষ্টা করব ব্যবস্থা করার।
না, তেমন কোনো সমস্যা নেই, ঔষধের ওপরেই থাকতে হবে। এই হাড় ক্ষয় হওয়াতে হাঁটা চলায় অসুবিধা হয়ে যায়, কোথাও যেতে চায় না। তাই দেখো, আমি নিজ থেকে কিন্তু জানতে চাইছি সমস্যা আছে কিনা, তারপরও যদি না বলো। শ্রাবণ মৃদু হাসি এলিয়ে বলে, আমার প্রতি আপনার বিশ্বাস কম, তা আমি জানি। না, তেমন কিছু বলছি না। আপনি যেমনটা ভাবছেন তেমন সমস্যা নেই, বড় চিকিৎসা করানোর নির্দেশনা এলে করিয়ে ফেলতাম। টাকা যেভাবেই হোক না কেন আগেই জোগাড় করে দিতাম, আর এখনো আপনি বলার পর আপনাকে অবশ্যই বলতাম। ওকে, আমি চাই কোনো কিছু তুমি আমার কাছ থেকে লুকানো থেকে বিরত থাকো। ঠিক আছে। শ্রাবণ এক মুহূর্তের জন্য তার এক হাতের বাহু জড়িয়ে কাঁধে মাথা রেখে আবার বলে, আমাকে ভালো ভরসাপূর্ণ একটা মন দেওয়ার জন্য বিশেষ ধন্যবাদ। ইফতেখার মুস্কি হেসে তার মাথায় হাত রেখে বলে, এবার ঠিক আছে। শ্রাবণ কাঁধ থেকে মাথা তুলে চাঞ্চল্যকর গলায় বলে, কিন্তু আপনি যে শ্বশুর বাড়ি গিয়েও জেদ করতে পারেন অবিশ্বাস্য ছিল। তাই তো বলি, মা কাজের কথা চিন্তা না করে এমনি এমনি শিশিরকে পাঠিয়ে দিল। ইফতেখার মুস্কি হেসে উঠে বেরিয়ে যেতে যেতে বলে যায়, আমার জেদি যখন তোমার জন্য যথেষ্ট হয়ে আছে, তখন আর কি করার। একে একে প্রত্যেকের সাথেই পরিচিত হয় শিশির। আফজাল হোসেন যেন একটু বেশি আনন্দ প্রকাশ করলেন সে আশাতে। তার মা এলে হয়তো আরো বেশি খুশি হতেন। শ্রাবণ তাকিয়ে তাকিয়ে কেবল দেখে গেছে তার প্রতিক্রিয়া। পরবর্তী সকালে যখন বোনের সাথে বাড়ির পশ্চিম প্রান্তে ঘুরে ফিরে দেখছিল শিশির, পুরনো ঘরের বারান্দায় বসে তাকিয়েছিলেন আফজাল হোসেন। পরে ময়লা ঝুড়ি কাঁখে তুলে ফেলতে যেতে যেতে লক্ষ্য করে যায় তার পলক্ষীন দৃষ্টি। একটু আগেও দেখছিল কেমন স্থির তাকিয়েছিলেন শিশিরের দিকে, তাতে ভেঙচি কেটে কথা বলে যায় সে মনে মনে। কাকাই চাইয়া যে রইছে আপার দিকে, কালকে থাইকা খালি চাইয়া থাকতেই দেখি। কি ভাবেন খোদা জানেন, এই রূপের কারণে ভাবিরে সহজে মাইনা নিছে, তা জানি না নাকি? এই জন্যই ভাবির চ্যাটাং চ্যাটাং কথাও মিষ্টি মনে কইরা হাসে। এখন আবার কি ভাবতাছে কেডা জানে? এই আপাই ছোট পোলার বউ হইলেই ভালা মানাইতো, তাই নাকি? বাবা গো বাবা, বড় লোকে গো এই এক বিরাট সমস্যা, খালি টাকা পয়সা আর সুন্দরী খোঁজে। এজন্যই খোদাই কালা বউরে সুন্দর বানাই দিছে, ছোট ভাইজানের চোখে উচিত করছে। মনে মনে কথা বলে একবার সামনে তাকিয়ে আর একবার পিছু তাকাতে তাকাতেই হনহনিয়ে হেঁটে যাচ্ছে। পুকুরের পাশ দিয়ে হাঁটতে গিয়ে অজান্তে চলে গেছে পুকুরে ঝাঁপ দিতে। ঠিক ঝাঁপানো নয়, ঢালুতে পা পড়ে ঝুড়ি সহ সে পিছলে গেছে পানিতে। গল্পে মগ্ন শ্রাবণ শিশির দুজনেই পিছু ফিরে বিস্মিত হয়ে আছে। পানিতে পড়া পড়ি নিজেও বিস্মিত। সকাল সকাল কি থেকে কি হয়ে গেল এটা তার সাথে। বিস্মিত পরিবেশ অট্টহাসিতে মাতিয়ে দিতে হুট করে বিপুর উদয়ন ঘটে। মূলত গোয়ালের কোণে দাঁড়িয়ে ঘাসের ব্যাপারে বকুল কাকার সাথে আলাপ করছিল সে, মুখে ব্রাশ নিয়ে। পানিতে ঝাঁপানোর শব্দ পেয়ে দৌড়ে আসে পুকুর পাড়ে। ইচ্ছাকৃত হা হ করে হেসে বলে, শয়তান শয়তানি হালেই মরে। পরির আগে ফেপে ওঠে, দাঁত কেলাইবেন না কইলাম, এক্কেবারে দাঁত ভাঙ্গা ফেলামু। সামনের গুলা ভাঙ্গা দাঁত নিয়া কাল বিয়া করতে যাইয়েন। হের পরে আমি বিয়ে করে ফেলেছি, দাঁত আস্ত রাখলেই কি আর ভাঙা থাকলেই কি? আবারও হাসে। পরির আরো রাগ হয়, ফোফাতে ফোফাতে পাড়ে উঠে বসে। শ্রাবণ এগিয়ে বলে, আল্লাহ জানে চোখ কোন চান্দে উড়িয়া গেছিল, এদিক আইসা মরতাম। অন্ধ মানুষের চোখ তো চান্দেই থাকে। বিপুর হা হো হাসি থামে না ওদিকে। পরি রেগে মেগে হাতে ঝুড়ি দিয়েই ঢিল ছুঁড়ে বলে, জানেনতে কইছি। বিপু ফুটবলের মতো লাথিতে ঝুড়ি আবার ফেরত পাঠায় পরির কাছে। দেখ দেখ, তোর লাফে ব্যাংক সব পানি ছেড়া উপরে উঠে গেছে। আবারও অট্টহাসিতে ফাটে। শ্রাবণ মুখ চেপে হাসলেও শিশির খিলখিলিয়ে হাসে, কারণ সত্যি ব্যাং উপরে বসে আছে। পরির কান্না পায় রাগে, কি বলবে ভেবে না পেয়ে বলে, বাড়িত বউ আইতাছে বলেই এত হে হে করতেছেন। না যাইতাম না কাল আপনার বউ আনতে। তুই যাইস না আনতে, আমার বউয়ের পা আছে, নিজেই হেঁটে আসতে পারবো, বাড়ি কাছেই। ভাবি কিছু কইবেন? শিশির খিলখিলিয়ে হাসতে হাসতে যেন লুটিয়ে যাচ্ছে। পরীকে পুকুরে পড়তে দেখাই যেন তার সর্বোচ্চ বিনোদন ছিল। বিপুর কথা আরো হাসি থামতে দিচ্ছে না। সে মন্তব্য করে, কাছেই যখন বিপু ভাই কোলে তুলেও আনতে পারবেন। পাক্কা, বেআইনের কথা আরো ঠিক, আসলে এটাই বলতে চাইছিলাম। শ্রাবণ তাকে থামাবে কি নিজেই হাসি নিয়ন্ত্রণে রাখতে পারছে না, তবুও বলে, কোলে তুলেই আনবো কাল, মাথায় রেখেন। এবার যান এখান থেকে, না হয় আপনাকেও পুকুরেই নিক্ষেপ করা হবে। পরে এমনি কাদা তুলে ছুঁড়ে মারে। বিপু সরে গিয়ে তাকে সাবধান করতে করতে চলে যায়। বকুল কাকাও গোয়ালে থেকে হাসে। শ্রাবণ পরীকে ভেজা পোশাক পাল্টাতে পাঠিয়ে দেয় দ্রুত।
ঝুড়ি নিয়ে যায় নিজ হাতে করে। গ্রামের রেওয়াজ মোতাবেক রাতে হলুদের ডালা কুলো নিয়ে কান্তাদের বাড়ি যায় শ্রাবণ, শিশির, অর্পা, পরি এবং ইফতেখার। বিপু নিজেই সঙ্গী হয়ে গিয়েছিল, সদস্য নাকি কম হয়েছে। মূলত আত্মীয়দের 2-3 দিন আগে ডেকে এমন আয়োজনের কোনো ইচ্ছে জাগেনি চেয়ারম্যানের। তার মূল আয়োজন মূলত বৌভাত। গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়বর্গ নিয়ে বিশাল আয়োজন হবে শুক্রবার। আর আগের যত আয়োজন মূলত ঘরোয়া পর্যায়ের। যদিও বউ তুলে আনতে বরযাত্রী হিসেবে যাবে আত্মীয়দের মধ্যে গুটি কয়েক মুরব্বী। পারভিন নিজেও চাইছিলেন না এসব আয়োজন নিয়ে ভাবতে। কান্তা শিরিন যেমন অনেকটা ধার্মিক রীতি রেওয়াজে প্রাধান্য দিয়ে চলে, পারভিনের মন মানসিকতাও অনেকটা তেমনই। তবে সাজগোজের ব্যাপারে বেশ আহ্লাদ। ঘরোয়া আয়োজনে পুত্রবধূ ঘরে তুললেও বেনারসি আর গহনাগাটিতে জড়িয়ে তোলার স্বাদ এবং সাধ্য উভয়ই উপস্থিত তারা মাঝে। কিন্তু অন্যদিকে চেয়ারম্যান খেতাবেও তো বড় ব্যাপার স্যাপার জড়িয়ে আছে। তাই মূলত আত্মীয় স্বজন আর সুপরিচিত ব্যক্তিবর্গ নিয়ে আয়োজনেও কোনো আপত্তি ঠেকেনি তার। সামাজিক রীতি রেওয়াজের প্রতি ছেলেমেয়ের আহ্লাদেও কোনো রকম নিষেধাজ্ঞা প্রদান করেননি। তবে বিশেষভাবে জড়াতে দেননি আত্মীয়দের। শুধুমাত্র ঘরের মেয়েগুলোকেই পাঠালেন দুষ্টমি করে বিপিও পিছু নেয়। সবাই চলে যাচ্ছে কান্তাকে হলুদ মাখাতে। তাকে নিচ্ছে না কেন? একা একা বাড়ি বসে কি করবে সে? কান্তার বাড়ির রাস্তা পর্যন্ত চলে গেছে তাদের পিছু নিয়ে। শ্রাবণ চোখ রাঙিয়ে তাকে বাড়ির বাইরে রেখে গেছে। কেননা কোনো পুরুষ মানুষকে তারা এই ছোট্ট আয়োজনের গণনায় ধরেনি। হোক সে কান্তার বর, তবুও না। আর ইফতেখার তাদের সাথে গেলেও সে আয়োজনে সামিল হতে চায়নি। গিয়েছে কাকার আগামীকালের বন্দোবস্ত কেমন তা দেখতেও জানতে, কাকার সাথে সাক্ষাৎ করতে। কায়েম ছেলেটা এতদিন শ্রাবণকে দেখে কেমন গা ঢাকা দিয়ে চলার চেষ্টা করেছে। আজ শিশিরকে দেখে যেন তৎক্ষণাৎ পালানোর তাড়া। আলো ছেড়ে আধারে ঠাঁই নিয়েছে হুটহাট। শিশির নিজেও বিস্মিত। এই ছেলের বাড়ি এটা? বিস্মিত হলেও নিশ্চুপই পরিচয় পরিস্থিতি বুঝে নিয়েছে। আলাদাভাবে কোনো জিজ্ঞাসা চালায়নি শ্রাবণের সাথেও। কান্তার সাথে বসে তাদের আলাপ আলোচনা বেশ ভালোই জমল। সেই সাথে মুহূর্ত জমজমাট করতে পরিত আছেই। 2 হাতে হলুদ বাটা লেপে কান্তা ও কান্তার চাচাতো বোনদের মেখে গেল। নিজেও হলদে ভূত হয়ে গেল বেয়ানদের হাতে। কান্তার বিয়েকে কেন্দ্র করে মজিদা কাকির ঘরও আজ ভরো ভরো, যা বেশ ভালো লাগলো শ্রাবণের কাছে। কেননা সে এই বাড়িতে যখনই আসে ওই ঘরটায় এক টুকরো নিঃশ্বাস ব্যতীত আর কিছু দেখতে পায় না যেন। অথচ আজ বাচ্চা কাচ্চাদের হই হুল্লোড়ের সাথে বড়দের জীবন্ত উপস্থিতির কি সুন্দর বিচরণ চলছে। কি খুশি দেখাচ্ছে একাকী মানুষটাকে। ইফতেখার নিজ দায়িত্বে তাদের সাথে নিয়ে ফেরার জন্য অপেক্ষায় বসেছিল। যাওয়ার প্রয়োজন মনে হলে কান্তাদের বারান্দায় থেকে শ্রাবণকে ডাকে। সারা দিয়ে শ্রাবণ বেরিয়ে এলেই গালে 3 আঙুল পরিমাণ হলুদের ছাপ দেখতে পায় ইফতেখার। মৃদু আলোতেই যেন সুস্পষ্ট দেখতে পাচ্ছে ফর্সা গালে হলুদ আভ ভারী সুন্দর ফুটেছে। ইফতেখার মন্তব্য করে, ভালোই তো দেখাচ্ছে। দুষ্টি হাসি গালে চেপে লুকানো হাত সামনে এনে 1 আঙুলে তুলে আনা হলুদ বাটা ছুঁয়ে দেয় ইফতেখারের গালে। প্রত্যুত্তরে বলে, আপনাকেও ভালো দেখাচ্ছে। অন্য গালেও দিতে গেলে হাত ধরে ফেলে ইফতেখার। দিও না। কেন? নিজের বিয়েতে তো দেননি, ভাইয়ের বিয়েতেই না হয় একটু। ইফতেখার সেই হাত শ্রাবণের গালের কাছে নিয়ে আঙুল ছুঁয়ে দিয়ে বলে, তুমি দিয়েছো না, তাতেই হবে। অনেকক্ষণ তো হলো, এবার বাসায় চলো। আসছি। তাদের সাথে নিয়েই বাড়ি ফিরে ইফতেখার। নিজ বাড়িতে এসে কড়া আলোতে স্পষ্ট দেখে প্রত্যেকের চেহারা। সকলে ঠিক থাকলেও পরীর হয়েছে গাদাগাদি অবস্থা। বেশি চঞ্চলতার কারণে বেশি দেবেছে সকলের হাতে। বিপু দেখেই শুরু করেছে তিরস্কার। বাকিদেরও চেহারা পরীরও চেহারা। তারা ঘরে এলেই ইফতেখারকে পাশের রুম হতে ডাকে পারভিন। কিছুক্ষণ পর বেরিয়ে আসে গয়নার বাক্স হাতে। অর্পার ঘরে হাসাহাসি শুনে সেখানে খুঁজে আসে শ্রাবণকে। নেই জেনে নিজের রুমে এসেই পায়। মাত্রই মুখ ধুয়ে হলুদ ছড়িয়ে নিয়েছে শ্রাবণ, তবুও হলুদ আভা ছড়িয়ে আছে মুখমণ্ডলে। ইফতেখারকে রুমে প্রবেশ করতে দেখেই চোখে পড়ে গহনার বাক্স। আম্মা কি গহনা দেওয়ার জন্য তাকে ডাকলো তখন? ইফতেখার যেন মুখ বায়াবে তার ভাবনা পড়ে দিয়েছে। তাই মুখে মুস্কি হাসির রেশ রেখে এগিয়ে এসে বলে, বেশিক্ষণ রাগ করে থাকা ভালো না। মাকে সেদিন নিষেধ করলে, তাই আমাকেই ডেকে পাঠালেন এগুলো কাল যেন পড়তে পারো। আপনাকে কে বললো আমি রাগ করে আছি? রাগ না করলে তো খুশিতেই নিয়ে নিতে। সব ব্যাপারে সবার খুশি জাগে না। আপনি না আনলেও পারতেন, আমার ইচ্ছে নেই এগুলো পড়ার। ইফতেখার তার হাতের তালু উঁচিয়ে বাক্স তুলে দিয়ে বলে, কিন্তু খুশির ব্যাপারগুলোতে বাধা এলে অভিমান ঠিকই জাগে। মূলত শ্রাবণের অভিমান ধরতে পারাটাই তার মুখের এই হাসির কারণ। তার বোন অর্পার মতো মেয়েদেরকে অভিমান করলে গাল ফুলিয়ে রাখতে দেখা যায়, কিন্তু এই অনন্যার অভিমান হাসি মাখাতেই যেন অনন্য হয়ে আছে। বড্ড স্বাভাবিকতার মাধ্যমে সে অভিমান ঢেকে রাখতে চাইছে। ইফতেখার কথার পরপরই অভিমানীর কপালে আলতো স্পর্শ এঁকে আবার বলল, শখের জিনিসই তো, পরে নিও। শখের পুরুষ যে তার লোকায়িত অভিমানটুকু ধরে নিতে পেরেছে, শুধুমাত্র সেই কারণেই তার আদুরে আবদার গ্রহণ করতে দ্বিতীয় কোনো কথা বলল না শ্রাবণ। বাক্স খুলে দেখে ইফতেখারের সামনে। মনে হয় নতুন গড়া হার, দুল ও বালার সেটটাই তাকে দিয়েছে।
এদিকে বাক্স খুলে দেখতে দেখে ইফতেখার বলে, কান্তার জন্য সমান সমানই দেখলাম বুঝি আরেক বক্সে। শ্রাবণ বুঝতে পেরেছে তার আগ বাড়িয়ে সমান পরিমাণ প্রকাশের কারণ। সে বাক্স বন্ধ করে ইফতেখারের হাতে ফিরিয়ে দিয়ে বলল, পুরো সমানই তো। হ্যাঁ তাই তো দেখলাম, বউদের সমান অধিকার, কারো কম বেশি নেই বলল মা। তবে এটা বদলে সেটাই নিয়ে আসুন। কেন, এটাতে আবার কি হলো? এটা নতুন বানানো হয়েছে, নতুন বউয়ের জন্যই থাক। আপনি বরং এগুলো বদলে আগেরগুলো নিয়ে আসুন। ইফতেখার বদলে নিতে চলে গেল। সে তো ভেবে নিয়েছিল পরিমাণে বুঝি দেখছে শ্রাবণ। ইতিবাচক ভঙ্গিমা তার মুখে হাসি এনে দেয়। বদলে নিয়ে আসে গহনাগাটি। পরদিন সকাল হতে শিলপাটা নিয়ে হলুদ বাটতে কোমর বেঁধে বসে যায় পরি। এক বালতি পানিতে হলুদ আর কাদাগুলে হুট করেই টিন শেড ঘরের দুয়ারে বিপুর উপর আক্রমণ। গত 2-3 দিনে তিরস্কারের সব শোধ তুলে নেয় এক বালতিতে। অপ্রস্তুতভাবে এক ঝটকায় হলুদ কাদায় গোসল বিপুর। বালতির পানি তার দিকে ছুঁড়ে পরি আর দাঁড়িয়ে নেই, দৌড় দিয়েছে পশ্চিম প্রান্তে। বিপু আর ছাড়তে কিসে, পাটার উপরই হলুদ পেয়ে 2 মুঠ ভর্তি করে নিয়ে ছুটেছে। পরক্ষণে ফিরে এসে বালতিতেই হলুদ গুলিয়ে নিয়েছে। এবার কেউই বাদ যায়নি। বোন, ভাবি, বেআইন সকলের উপরই পড়েছে হলুদ পানির ঝটকা। পাশের বাড়ির দাদি এসে বসেছিল পারভিনের সাথে গল্প করতে। খালিদের বউ আর ভাবিও ঘন্টাখানেক আগে এসেছিল। পরি যখন বাড়তে শুরু করেছিল তখনই নিচ থেকে একদলা হলুদ বাটা তুলে নিয়ে কথা বলতে বলতে গায়ে মাখছিল তারা। তাদেরকেও পরি এসে হলুদে এবার গাদাগাদি করে দিয়ে গেল। খালিদের বউটাও ছেড়ে দেওয়ার পাত্রী নয়, দৌড়ে গেছে পরীকে পাকড়াও করতে। পুকুরের পাশটা ফাঁকা বিধায় ওদিকেই সকলের হই হুল্লোড়ের পর্ব চলে। সকলের অবস্থা নাস্তানাবুদ করে এক পর্যায়ে বিপু নিজেকে রক্ষার্থে পড়েছে পুকুরে ঝাঁপিয়ে। শ্যাওলা রঙের পানিতেই সাঁতার কেটে আধা পরিচ্ছন্ন হয়ে নিয়েছে। ইফতেখার এর মধ্যে বাইরে থেকে বাড়ি এসেছিল। তাদের এই ছোটাছুটির হট্টগোল দেখে ঘরে কাজ থাকা সত্ত্বেও বাড়ি প্রবেশ না করে গেট থেকে পুনরায় বেরিয়ে গেছে। বাকিদের নিয়ে টেনশন না থাকলেও সালমা ভাবির উপর বিশ্বাস নেই। যা কাদামাক্ত দেখা যাচ্ছে হাতের অবস্থা, কখন না তার দিকেই হলুদ কাদা নিয়ে ছুটে আসে। কিন্তু তার যে এসব পছন্দ না, তাই দূর হতেই পালিয়ে যাওয়া। ফিরে বেশ কিছুক্ষণ পর খানিক আগে শ্রাবণ গোসল সেরে অবসর বসে আছে ঘরে। ইফতেখারকে দেখেই বলে, ভালো হয়েছে আর একটু আগে আসেননি। কি অবস্থা যে হচ্ছিল হলুদ আর কাদা নিয়ে। আমি দেখে গেছি আর দেখিয়ে আবার চলে গেছি। এসেছিলেন, আগে জানলে আমিও ঘরে এসে দরজা বন্ধ করে বসে থাকতাম। হলুদ পর্যন্ত ঠিক ছিল, এই পরিটা কাদা নিয়ে বিপত্তি ঘটিয়েছে। এদিকে সব সময় এসবই হয় বুঝি বিয়ের আয়োজনে। পরীর মতো 2-4টা গিদর থাকলেই হয়, নয়তো না। গিদর? খিলখিলিয়ে হাসে শ্রাবণ। শিশির বারান্দার চেয়ারে বসেছে চুল আঁচড়ে নিতে। ইফতেখারকে বলে, ভাইয়া আপনি গেলেনই যখন আমাকে নিয়ে যেতে পারতেন। আপনি জানেন না এমন একটা পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়া কত যে জরুরি ছিল। ইফতেখার মৃদু হেসে বলে, এসেছো, একটু মজা না করে কেমন হয়? তবে আপনি পালালেন কেন? আমার এসব কখনোই পছন্দ না। তোমার আপু 1 চিমটি পরিমাণ হলুদ দিয়েছে, সেটাও মুছে ফেলেছি। এমনি অর্পা এসে রুমের দরজায় দাঁড়ায়, হাতে নুপুর দেখিয়ে জিজ্ঞেস করে, ভাবি এটা তোমার না? মুহূর্তেই বুকের ভেতরটা কেমন ছ্যাদ করে ওঠে শ্রাবণের। নিজের পায়ে তাকিয়ে দেখে এক পা খালি। এটা কি করলো সে? আম্মার উপহার হারিয়ে ফেললো অসাবধানতায়। এতটা বেখেয়ালি কিভাবে হতে পারে সে? দ্রুত পায়ে গিয়ে নুপুরটা নিয়ে নেয় হাতে। হ্যাঁ আমারই তো। কোথায় পেলি? আব্বু পেয়েছে উঠোনে, আমাকে ডেকে বলল তোমার নাকি। হালকা কাদায় মাখা ছিল, ধুয়ে নিয়ে এলাম। ভাগ্যিস বাইরের কারো হাতে পড়েনি। নুপুর মুঠোয় চেপে আল্লাহ শুকরিয়া আদায় করে নেয় শ্রাবণ এক পলকে, সাথে ফেলে দীর্ঘ নিঃশ্বাস। পরক্ষণে নুপুরটায় চোখ বুলিয়ে দেখে হুক ছিঁড়ে গেছে। শ্রাবণ মলিন মুখে বিড়বিড়িয়ে বলে, এটা তো ছিঁড়ে গেছে, তাই তো পড়ে গেল। ইফতেখার বুঝতে পারে মুখাবয়বের মলিন হওয়ার কারণ। এগিয়ে এসে হাত থেকে নুপুরটা নিয়ে দেখে কোন পাশ ছিল। পরক্ষণে নিজ পকেটে রেখে দিয়ে বলল, তুমি যে গোসল করে এলে তবু লক্ষ্য করনি? এতেই তো আশ্চর্য হচ্ছি, এত বেখেয়ালি হলাম কি করে? খুব সম্ভবত গোসলের পর যখন বেরিয়েছি তখন পড়েছে, নয়তো আমার চোখে পড়তো পা যে খালি। আচ্ছা যাই হোক, ওসব নিয়ে টেনশনের প্রয়োজন নাই, মন খারাপ করারও দরকার নেই। পেয়েছো যে এতেই সন্তুষ্ট থাকো, ঠিক করে এনে দিব। ওটা খুলে সাবধানে রাখো। আজ আমার বাড়ি যাব বউ উঠাতে, আর আমার নুপুর পরবো না তা কি করে হয়? একটাই পরনে থাকুক। এই কথা শুনে ইফতেখার তখনই বেরিয়ে গেছে বাজারের উদ্দেশ্যে। প্রায় আধ ঘন্টা সময় বাদ আবার হাজির হয়েছে শ্রাবণের সামনে। অর্পার ঘর থেকে শ্রাবণকে ডেকে এনে নিজ হাতেই পরিয়ে দিতে গেলে শ্রাবণ অবাক কণ্ঠে বলে, এত তাড়াতাড়ি ঠিক করিয়ে আনলেন কিভাবে? হুকি তো ছুটেছে, জরুরি ভিত্তিতে ঝালাই করে আনলাম। এক পায়ে নুপুর আর অন্য পা খালি, তা কেমন দেখায়? শ্রাবণ ফিক করে হেসে দেয় তার অদ্ভুত কাণ্ডে। পরক্ষণে বলে,
আপনাকে একটা কিছু দেয়ার আছে, গোসল সেরে আসুন আগে, আজান পড়ে যাবে। কি দিবে? বললাম না গোসল সেরে আসুন। না, এখনই দাও। গোসলের পর সময় হবে না, দেখা যাবে তাড়াহুড়ো করে তৈরি হয়ে বেরিয়ে গেছি। আমি এখানেই আছি, রেডি হওয়ার সময়ই দিব। এখন দিবে না তুমি? না। ইফতিখার নুপুর পরিয়ে দেওয়া পায়ে কোমলতার স্পর্শ ছোঁয়াতে গেলে শ্রাবণ হুট করে পা টেনে দাঁড়িয়ে যায়। আলমারির দিকে যেতে যেতে বলে, করছেন কি? অদ্ভুত লোক তো। ইফতেখার হেসে বসা থেকে উঠে দাঁড়িয়ে প্রত্যুত্তরে বলে, জেদি লোক। জেদের কারণে শ্রাবণ এখনই তুলে দেয় তার উপহার, এক বক্স পারফিউম এনেছে তার জন্য। ইফতেখার মুস্কি হেসে ঘ্রাণ পরীক্ষা করে দেখে সবগুলোরই, জিজ্ঞেস করে, এখন এগুলো কোথায় পেলে? এখন নয় তো, বিয়ের কেনাকাটা করতে গিয়ে কিনেছিলাম, আপনাকে দেখাইনি আগে। কেমন হয়েছে? তোমার মতো মায়াবী। পারফিউমেও মায়া। শ্রাবণ খিলখিলিয়ে এসে পুনরায় বক্স রেখে দেয় একটা পারফিউমের বাইরে রেখে। বিপুর জন্য একটা ঘড়িও কিনেছিল আজ দিবে বলে, তাও দেখালো। জোহরবাদ নিজ পরিবার ও আত্মীয়দের মধ্যে কয়েকজন যুবক ও মুরব্বী নিয়ে বরযাত্রী হিসেবে সাত্তারের বাড়ি হাজির হলো আফজাল হোসেন। মোটামুটি রকমের এক আয়োজনের মাধ্যমেই কোণে বিদায় দিয়েছে সাত্তার। ঘরের রত্ন পাঠিয়ে দিয়েছে পড়শি ঘরে। পুরনো দিনগুলোকে স্মরণ করে মাতা পিতার মন যেন কেমন কেমন করে। স্বাদের সম্পর্কে পূর্ণতার জোয়ার উঠলেও মেয়ে যেতে চায় না নারীর বাঁধন ছেড়ে। কে এমন নিয়ম জোড়ালো এই জগৎ সংসারে? অথচ দুদিন পরই তো আবার এই মেয়ে হাসি খুশিতে আসবে যাবে দুই দুয়ারে। তবে কেন এত কান্না শোরগোল, হৃদয়ের বাঁধ ভেঙে? শ্রাবণ ইফতেখারের কথা রেখে শাশুড়ির দেওয়া গয়না পরেই সেজেছে। মাথায় চড়িয়েছে বেনারসি ঘোমটা। এমনি এমনি যে মায়ার বিচরণ মায়াবতীর রূপে, তা যেন আরো কয়েক গুণ রশি ছড়িয়েছে গহনার সোনা বরণে। ইফতেখার মুগ্ধ চোখে দেখে সুযোগ হলেই বাড়ি ফিরে তাই শ্রাবণ সুধায় একাকী পেয়ে। কি দেখেন এমন করে? মুস্কি হেসে সে প্রত্যুত্তর করে, এক আকাশ শ্রাবণ ধারা। পরক্ষণে নিজ হাতে ঘোমটাটাই আর একটু সামনে টেনে এনে শুকনো আবদা জুড়ে বসে ফিসফিস করে, শ্রাবণ তুমি না হয় চলেই যাও, আবার 4 বেয়ারা ভাড়া করে পালকি তুলে নিয়ে আসি। ইস, বুড়ো বয়সে ভীমরতি। জবাব দিয়ে হাসে শ্রাবণ। ইফতেখার বিস্মিত চোখে কোণঠাসা হেসে বলে, বুড়ো কদিন আর হলো বিয়ে করলাম? একদিন আগে হলেও তা অতীত, পুরাতন। বিপুর বিয়েরও দিন গেছে বেশ কয়েক। বিপুর বউ আজই এলো। পাশ দিয়ে যেতে যেতে পরি আংশিক শুনে মন্তব্য রেখে যায়, ছোট ভাইজানের বিয়ার আনন্দে হিংসা লাগতাছে বুঝি বড় ভাইজানের? জোরে জোরে কপাল চাপড়ান, এইবার চুপচাপ বিয়া করার আফসোস। আমগো শখ তো মাটি হইছে, তাই আমরাও একটু দেখি। শ্রাবণ মুখ চিপে হেসে সান্ত্বনা দেয় ইফতেখারকে। খালিদ ভাইয়ের হাতে ধরা খেয়েও নির্ভেজাল বিয়ে সেরে আসার মজার কজনের ভাগ্যে জোটে? এবার ইফতেখারও শব্দযোগে হেসে ওঠে। আসলেই দিনটাকে ঘিরে একটা মজার স্মরণীয় ঘটনা সৃষ্টি করে রেখেছে খালিদ ভাই। এটা সে নিজেও প্রায় মনে করে। বিশেষ করে খালিদ ভাই সামনে পড়লেই মনে হাস্যকর স্মৃতি নেড়ে ওঠে। কান্তার পরিবার সাথে নিয়ে পরবর্তী আয়োজন জাঁকজমকপূর্ণভাবেই সেরে ওঠে। ইফতেখার ফোনে যোগাযোগ করলেও সুলতানা আসতে পারেননি। অন্যথায় আত্মীয় স্বজন সহ আফজাল হোসেনের পরিচিত গণ্যমান্য ব্যক্তিবর্গ হাজির হয়েছে দূরদূরান্ত থেকে। সেদিনের পর ইফতেখার কোনো কাজে মামা বাড়িতে না গেলেও অপু এই আয়োজনে ঠিকই হাজির হয়েছে পরিবারের সাথে। তবে ইফতেখারকে এড়িয়েই চলেছে নিজের মতো করে। অথচ ইফতেখার ভেবেছিল সে আসবেই না। এখন এসেই যেন মনে অসন্তোষ মনোভাবের সৃষ্টি করলো। শ্রাবণ বেশি ব্যস্ত ছিল কান্তাকে নিয়ে। এ বাড়ির সাথে তাদের পূর্ব সম্পর্কের একটা সংশয় তো রয়ে গেছে। তার উপর বড় মাপের মেহমান তো আত্মীয়ের সাথে পরিচিত হওয়ার ব্যাপার তাকে আরো বেশি বিব্রত করে ফেলছে। একমাত্র শ্রাবণী যেন এখানে তার অতি আপন, এবং সেই শ্রাবণী হাসি মুখে সকলের সাথে সাক্ষাৎ করে সামলে নিচ্ছে পরিচয় পর্ব, পাশাপাশি সামলে নিচ্ছে ঘরের বাকি সদস্যদের প্রয়োজন। কিছুক্ষণ পরপর আফজাল হোসেন লোক নিয়ে সামনে আসছেন, পরিচয় করিয়ে দিচ্ছেন পুত্রবধূদের। পারভিনও প্রয়োজনে ঘরে ডেকে নিচ্ছেন শ্রাবণকে। সর্বোপরি ব্যস্ত মুহূর্ত কেটে যাচ্ছে তার। অপু কখন এসেছে খেয়াল করেনি, তবে অপু ঠিকই খেয়ালে রেখেছে তাদেরকে। শিশিরকে এখানে দেখে যেন মন অপ্রস্তুতভাবেই সন্তুষ্ট হয়ে গেছে। মিটিমিটি হাসি জ্বলছে রাশি রাশি। কান্তের কাছে কান্তা ও অর্পার সাথে বসে কথা বলছিল শিশির। শ্রাবণ ঘর থেকে বের হওয়ার সময় অপুর সামনে পড়ে যায়। অপুও হঠাৎ থেমে মুস্কি হেসে জিজ্ঞেস করে, কেমন আছেন ভাবিজান? শ্রাবণ ঠোঁটের কোণে বিরক্তি ঠাসা হাসি ধারণ করে সুস্পষ্ট গলায় উত্তর দেয়, বেশ ভালো। আপনাদের বাড়ি এলাম, অথচ আপ্যায়ন ছেড়ে যেন আপনি পালিয়ে বেড়াচ্ছেন। পালাবো কেন? আপনাদের আপ্যায়নের জন্যই তো এত আয়োজন করা। বসুন, খাওয়া দাওয়া করুন। আশেপাশে কত আত্মীয় স্বজন আছে গল্পে গল্পে সময় কাটানোর। হ্যাঁ, এই
খাওয়া দাওয়া সারলাম। আত্মীয় স্বজনও ভালোই আছে দেখছি। তা আপনার বোনটাকেও দেখলাম আছে আর কি। ভাবলাম বেআইনের সাথে গল্প সল্প করব, খাওয়া দাওয়া করব, কিন্তু বেআইন যে সেখানে বসেছে একবার, আর নড়চড়ের নাম নেই। কথা বলতে বলতে শিশিরের দিকে তাকায় দুষ্ট চোখে। শ্রাবণ অস্পষ্ট দাঁত কিড়মিড়িয়ে তাকিয়ে থাকে তার দিকে। অপু পুনরায় তার দিকে ফিরে বলে, আপনার সেদিনের কথা বেশ ভাবলাম, ভেবে ভেবে দেখলাম মা তো মাই আর বোন তো বোনই। আসলে প্রয়োজন এখন বউ, বুঝলেন? বোনের দিকে তাকিয়ে দেখলাম বোনের ভাবি দরকার। মাকেও দেখলাম, বুঝলাম যে মায়ের এখন পুত্রবধূ দরকার। আমারও তো বিয়ের বয়স হয়েছে নাকি, নিজেকে নিয়েও ভাবা দরকার। তাই বউ খুঁজতেই নেমেছি। মেয়েদের দিকে দেখছি, আপনার বোনটাও কিন্তু বেমানান না। শ্রাবণ মুখে তাচ্ছিলের হাসি স্পষ্ট করে বলে, তাই? কিন্তু তার চেয়ে বড় কথা হলো আপনি আমার বোনের যোগ্য না। ধন্যবাদ। তিরস্কৃত ধন্যবাদ জানিয়ে শ্রাবণ নিজ কাজে চলে গেল। আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। বেলা ফুরালে মেহমানও ধীরে ধীরে সীমানা ছাড়লো। ডেকোরেটর লোকজন গুছিয়ে নিচ্ছে সব। ঘরের লোকজনও গোছগাছ করে নিচ্ছে ঘরের ভেতরের পরিবেশ। ইফতেখার ফ্রেশ হয়ে বিশ্রামে বসেছে, সারাদিনের ক্লান্তি নাশ করতে। বসে বসে শ্রাবণকে বলছে, রাখো তো পরিষ্কার পরিচ্ছন্নতা। একটা দিন ঘর নোংরা থাকলে আহামরি ক্ষতি হবে না। বিশ্রাম নিয়ে আগে সুস্থ থাকো, কাল থেকে ধীরে ধীরে করে নিও। হয়ে গেছে, কাল তো শিশির চলে যাবে। আপনি দিয়ে আসবেন নাকি একাই যাবে? যাবে কেন, আরো 2-4 দিন থাকুক না। থাকতে বসে আছে সে। অফিস আছে না? তার উপর মা একা বাসায়। আজই চলে যেতে চাইছিল বিকেলের দিকে, আমি আটকে রেখেছি। ঠিক আছে, দিয়ে আসবো না। একটু থেমেই জিজ্ঞেস করে, আপুর সাথে তোমার দেখা হয়েছে? শ্রাবণ কাজের ফাঁকে চোখ তুলে তাকায় তার দিকে। মুখে সন্দেহজনক হাসির রেশ রেখে পুনরায় কাজে মনোযোগ দিয়ে বলে, হলো তো? কিছু বলেছে বুঝি? কেমন আছি জানতে চাইলো। আর কি বললাম, বেশ ভালোই আছি। তারপর? আমি ফালতু লোকের পিছু সময় কম নষ্ট করি। বেশি কথা হয়নি বুঝতে পেরে ইফতেখার চুপ রইল। শ্রাবণ আন্দাজ করতে পারে সারাদিন হয়তো তার মাথায় এটাই ঘুরপাক খাচ্ছিল যে অপু আসে কিনা, শ্রাবণকে আজও কিছু বলে কিনা। সামাজিক রীতিমতো নতুন বউকে বউ ভাতে বাপের বাড়ি যেতে দেওয়া হয়নি, তাই গাল ফুলিয়ে বসে আছে কান্তা। এত কাছাকাছি বাড়ি হওয়াতে দুই পরিবারই যেন হালকাভাবে এড়িয়ে গেল বিষয়টা। অথচ কাকে বোঝাবে? তার মন যে বড্ড চাইছিল মায়ের সাথে ও বাড়ি চলে যাক এক্ষুনি, অথচ একবার তার কাছে জানতেও চাইল না যেতে ইচ্ছে করছে নাকি। এই ফোলা গাল কাউকে দেখানোর সাধ্যও হয়নি তার, বরং বিপুর সামনে ধারণ করেছে মনের মালিন্যতা। বিপু মুখ টিপে দুষ্টু হেসে গাল ফোলানিকে দেখে মন্তব্য করে, পরের বার শ্বশুরবাড়ি গিয়ে তেলের পিঠা খাবে শাশুড়ির হাতে। তার গাল দেখে নাকি মনে পড়ল তেলের পিঠার কথা। কান্তা চোখ মোটকে তাকায় এমন তিরস্কারে। তাতেই বিপু এবার বলে, সেদিনই না কান্না করছিলা শ্বশুর বাড়ি আসার জন্য, আর কাল এসে আজই বাপের বাড়ি যাওয়ার তারা। কান্তা বিড়বিড় করে নিজের ভাগ্যকে দোষে। এজন্যই এত কাছে বিয়ে হওয়া ভালো না, কেউ পাত্তাই দিল না ঠিকঠাক আয়োজনে। বিয়ে কি তবে পাশের গ্রামে হওয়ার দরকার ছিল? চুপ করুন, আপনার জন্যই সব হয়েছে। এখান থেকে ডাকলে সেখান থেকে সাড়া দেওয়া যায়, সকাল বিকেল গিয়ে ঘুরে এলেই তো হলো। এত মন খারাপের কি আছে? কাছে তো কি হয়েছে? আমার কি মন চায় না বাপের বাড়ি যাই? আর সংসার করতে কার মন চাইতো এতদিন? কাছাকাছি দাঁড়িয়ে ধীর গলায় শুধায় বিপু। লাজুক বেশে দৃষ্টি নত করে নেয় কান্তা। ইস, এই সংসার, এই মানুষ তো তার স্বাদের অর্ধাংশ ছিল, আর স্বাদের বড় পূর্ণতা। সুখের দুয়ারে ফুটে আছে স্বাদের মাধবীলতা। বিপু বাহুডোরের শক্ত বাঁধনে জড়িয়ে রাখে তাকে। কান্তা পরম আবেশে মিশে থাকে নির্ভয় চিত্তে। প্রাপ্তির উত্তেজনায় কাঁপানো গলায় বলে, আমার ভয় কেটে গেছে গত সন্ধ্যাতে। আমি আর ভয় পাই না আপনাকে হারানোর, পাই না ভয় ভালোবাসতে। বিপুর মুখে প্রশান্তির ছাপ ভেসে ওঠে নিমেষে। হাতের বাঁধন কিছুটা হালকা করে চোখ বুজে প্রাপ্তিকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে অনুভব করে রাশি রাশিতে। তারও তো ভয় ছিল সেই সময়টাতে, যখন দুশ্চিন্তায় জব্দ থাকতো দিবা কিংবা নিশিতে। সপ্তাহ 2 যেতেই কাগজপত্র প্রস্তুত করে শরীফ আহমেদের প্রাপ্য তুলে দেয় শ্রাবণের হাতে। যদিও আফজাল হোসেন মোটেও চাননি কবরস্থানের জমিটুকুর কাগজ তৈরি করতে,
তবুও শ্রাবণ যখন শর্তের ভিত্তিতে রাজি হয়েছে, ইফতেখার এই জমি দেওয়ার জন্যই পিতার প্রতি জেদ প্রদর্শন করলো। কেননা তার প্রত্যাশা পিতাকে দায়মুক্ত করা। জমির অংশ যেদিক থেকেই হোক না কেন প্রাপ্যটুকু ফিরিয়ে দেওয়াই ছিল তার লক্ষ্য। অবশেষে লক্ষ্য পূরণ হলো। আফজাল হোসেন পৃথক করে রাখা অংশটুকুই শরীফ আহমেদের পরিবারকে দিয়ে দিলেন। ইফতেখারকে দিয়ে একটা সাইনবোর্ডও তৈরি করিয়ে দিল শ্রাবণ। আজ সকালে একা একা কবর জিয়ারত করতে এসে পূর্বের সাইনবোর্ডটি বদলে দিল শ্রাবণ নিজ হাতে। প্রবেশদ্বারে পারিবারিক কবরস্থানের জায়গায় সামাজিক কবরস্থান লিপিবদ্ধ হলো। এটা পরিবার নয়, বরং একটা সমাজের সমাধি তথা শেষ আশ্রয়ের দুয়ার খুলে দিল। মনের একটা কোণে যে কিঞ্চিত অপরাধ প্রবণতা আটকে ছিল জমি গ্রহণ নিয়ে, এই রূপান্তর কাজের পর একটা কম্পিত নিঃশ্বাসের সাথে তার পুরোটাই যেন স্বস্তি হয়ে বেরিয়ে এলো। এবার মন শক্ত গলায় আর্তনাদ তুলতে প্রস্তুত। বাবার এই পাওনা নিয়ে সে ভুল করেনি, বরং বাবার মর্যাদা বাড়িয়েছে। আত্মগর্বে দু চোখের অশ্রু নেমে গাল দুটো ভিজে উঠেছে। শ্রাবণ আঁচলের কোণে চোখ মুছে বাড়ি ফেরার জন্য ঘুরে দাঁড়ায়। দেখতে পায় পিছু দাঁড়িয়ে আছে আফজাল হোসেন, তাকিয়ে আছে সদ্য পরিবর্তন করে দেওয়া সাইনবোর্ডের দিকে। ভোরে নামাজ পড়তে বেরিয়ে এখন ফিরেছে। নিরিবিলি পথে শ্রাবণকে দাঁড়িয়ে থাকতে দেখেই এগিয়েছে। এমনিতেও প্রতিনিয়ত কবর জিয়ারতের অভ্যাস তার আছে। শ্রাবণ তাকাতেই সে সাইনবোর্ড হতে দৃষ্টি ফেরায়। ঠোঁটের ধারে অতি সামান্য হাসি ধরে মন্তব্য করে, ভালো উদ্যোগ। শ্রাবণ প্রত্যুত্তরে বলে না কিছুই। আফজাল হোসেন পরপরই বলেন, তবে ভালো সুযোগ হাতছাড়া করছো। বাজারের দিকে এক টুকরো জমি আমি তোমায় দিতে চাইছিলাম। ধন্যবাদ আব্বা, এত ভালো সুযোগের প্রত্যাশা আমি করিনি। তা নাই করতে পারো, তবে তোমার পরিবারের জন্য ভালোই তো। যাককে, আমার বাড়িতেও কম জায়গা নাই। তোমার মা যখন অসুস্থ চাইলে এখানে এনে রাখতে পারো। এমন দু একজন সদস্য আমার বাড়ি নিয়মিত খাইলেও ভাতে টান পড়বো না। তা নাই করতে পারে আব্বা, আপনার যথেষ্ট আছে। আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করে, আবার কারোটা নিয়ে, কিন্তু যারটা নিয়ে নেয় তার জন্য বাঁচার পথ ঠিকই খোলা রাখে। আপনি চিন্তা করবেন না, আমি উপার্জন করে আমার মায়ের ভরণ পোষণ করবো, আলাদা বাসায় রাখবো, চিকিৎসা করাবো, সাধ্যমতো প্রয়োজন মেটাবো, কিন্তু কোনো মেয়ের শ্বশুর বাড়ি উঠতে দিব না। আপনার করুণাই তো নাই। আল্লাহ করুক তো শিশিরের বিয়ের পর তার শ্বশুর বাড়িতেও না। তা ঠিক আছে, তোমাদের ব্যাপার, তোমরা যেটা ভালো মনে করো। তবে এত অহংকার ভালো না মা। যাকগে, আমি খুব খুশি হয়েছি শেষ পর্যন্ত জমিটা তোমাদের কাছে তুলে দিতে পাইরা। আজ প্রকৃত অর্থেই দায়মুক্ত। বলি যে তুমি রাগটাও শুধু শুধু করো মা, বুঝছো? কিন্তু সব রাগের জয় তো হয় না, তাই বুঝে শুনে রাগ করতে হয়, সিদ্ধান্ত নিতে হয়। সে যাক, বয়স হলে ধীরে ধীরে এমনি বুঝতে পারবা। কথা বলে ঠোঁট বাঁকিয়ে হাসে জয়ের হাসি। মানুষের স্বভাব চরিত্র যে আমৃত্যু পরিবর্তন হয় না, তার জ্বলন্ত প্রমাণ আফজাল হোসেন। অপু যেমন তার চরিত্র বদলাতে পারে না, আফজাল হোসেন বদলাতে পারে না স্বার্থপরতা। দুষ্ট মনের দুষ্টু চরকা ঘুরতেই থাকবে জীবনভর। কিন্তু তিনি কি ভেবেছেন তার এই রূপটাকে শ্রাবণ ভুলে গিয়ে উপরে ভালো মানসিক খোলসটার মায়ে পড়েছে? সে কি ধরতে বাকি রেখেছে যে আফজাল হোসেন হার জিতের খেলা খেলতে চেয়েছেন তার সাথে? এই তো তিনি নিজেই প্রকাশ করে ফেললেন জিতে ওঠার অহংভাগ থেকে। কিন্তু তিনি ঠিক শ্রাবণকে কতটা চিনে উঠতে পারলেন এ যাবৎ? ইফতেখারের প্রণয় তাকে আকৃষ্ট করে রাখতে পারে ঠিক, কিন্তু অন্ধ করেনি। সে ভালো মানুষটার প্রেমে পড়েছে ঠিক, তাই বলে খোলস ধারণ করা মানুষের মুখে জবাব দিতে ভুলে যায়নি। শ্রাবণ হাস্যোজ্জ্বল মুখে তাই জবাব দিতে প্রস্তুত হয়ে চোখের পলক ফেলে। আফজাল হোসেনের বিরুদ্ধে ঠোঁটের ধারে তাচ্ছিল্যকার হাসির জন্ম দিয়ে প্রত্যুত্তর করে, হ্যাঁ আব্বা, আপনি সত্যি জিতে গেছেন। নিব না বলেও জমিটা আমি নিয়েই নিলাম অবশেষে। তবে শ্রাবণ কিন্তু একদমই হেরে যায়নি। বয়সের দোহাইয়ের সিদ্ধান্ত নিতেও ভুল করেনি। আমি জমিটা নিয়েছি এই জমিটা আপনার দাফন করানোর জন্য। মুহূর্তেই মুখের হাসি উড়ে গেল আফজাল হোসেনের। খেলাটা তবে তার মতো করে হারজিত হিসেবে গ্রহণ করলো শ্রাবণও। আর অন্যদিকে জমি নেওয়ার অমতে গিয়ে এইটুকু নিতে রাজি হয়ে তবে এভাবেই তার পরাজয়ের হিসেব মিলিয়ে নিল। শ্রাবণ ভারী আনন্দ পায় চেয়ারম্যানের মুখগহ্বরে উদিত হওয়া বিস্মিত ভাব দেখে। রগরগে হচ্ছে চোখের শিরা। পরপরই সে আরো বলে, আল্লাহর হুকুমে যদি আমার মৃত্যুটাই আগে এসে যায় তাতেও আমার কোনো রকম আফসোস থাকবে না। এমনকি আপনি যদি আপনার স্বজনদের কাছে এমন আবদারও করে যান এখানে দাফন না করানোর জন্য, তবুও আমার আফসোস থাকবে না। কেন জানেন তো? আপনার খাটাস বাপজানও কিন্তু এখানে ঠাঁই নিয়েছেন। তাতেই আমার বাবার সম্পদ হারানোর বড় সার্থক। মানুষ বেঈমান হলেই কি, আল্লাহ তাআলা তো উত্তম পরিকল্পনাকারী এবং সুবিচারক। এই দেখুন, যে সম্পদের কারণে আমার বাবার জীবনটাই অস্বাভাবিক হয়ে উঠেছিল সেই সম্পদেই আপনার বাপজানের দাফন সম্পন্ন। এর চেয়ে বড় সুখবর আর হয়ই না আমাদের কাছে। মানুষ পেয়ে গর্বিত হয়, আমরা হারিয়ে গর্বিত হয়েছি। আপনার প্রতি অবশেষে ধন্যবাদ জায়গাটাকে কবরস্থান হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। আপনার কারণেই আজ আমার প্রিয় এবং অপ্রিয় মানুষগুলোর
শেষ আশ্রয় আমার বাবার সম্পদ। আলহামদুলিল্লাহ, আপনার আশ্রয় এখানেই হোক, খুব আশাবাদী। পূবাকাশ যেমন এ সময় সূর্যের লালিমা স্পষ্ট করতে ব্যস্ত, মুখে মুস্কি হাসির আভাস সুস্পষ্ট রেখে এই যুবতী ঘরের তরে পা ফেলতে ব্যস্ত। পিছু দাঁড়ানো আফজাল হোসেনের মধ্যেই শুধু নেই কোনো ব্যস্ততার চাপ, পরাজয়ের হিংস্রতা থমকে রেখেছে তাকে। যতদূর পা ফেলে গেছে নারী, স্নিগ্ধ প্রভাত ধূসর করে গেছে দৃষ্টির সম্মুখে। প্রজ্বলিত প্রাঙ্গণে তার অসময়ে শ্রাবণধারা বইছে কালবৈশাখী ঝড়ের বেগে।